দেখ আজকে কোন চ্যাপ্টারটা করাচ্ছি, চ্যাপ্টারটার নাম, এই চ্যাপ্টারে কিন্তু এক্সামে 15 নম্বর আসবে, ঠিক আছে? 15 নম্বর। চ্যাপ্টারের নাম কি দেখতো, কি লেখা আছে? ডিজলিউশন অফ এ ফার্ম। ফার্ম মানে বুঝতেই পারছিস দোকান, আরে আমরা যে ব্যবসা করি, ব্যবসা, ঠিক আছে তো? পার্টনারশিপ ফার্ম, পার্টনাররা মিলে যে বিজনেসটা করে, ঠিক আছে তো? ধর আমি নাম লিখেছি, এরা কারা? তোরা তিনজন মিলে বিজনেস করছিলি একটা, ঠিক আছে? ধর টোটো, শানু আর রাহুল তিনজন মিলে একটা বিজনেস করেছিলি। কিসের বিজনেস? তোরা ধর রোল সেন্টারে ফাস্ট ফুডের দোকানগুলো হয় না, তোরা একটা ফাস্ট ফুডের দোকান খুলেছিলি। এখন দোকানটা বন্ধ করে দিবি। কি বললাম বুঝতে পারছিস তো? মানে ডিজলিউশনের মানেটা বলছি, দোকানটা এখন বন্ধ করে দিবি। বলি কী কারণে দোকান বন্ধ করবো? সে অনেক কারণ হতে পারে, সব কারণ বলছি আমি কী কারণে দোকান বন্ধ করবো, ঠিক আছে তো? তো দেখ কোনো কারণে তোরা দোকানটাকে বন্ধ করে দিবি, এটাই হচ্ছে ডিজলিউশন অফ এ ফার্ম। মানে বুঝলি ফার্ম মানে কি? বিজনেসটা বন্ধ করে দিচ্ছি, এটাই হচ্ছে ডিজলিউশন। বোঝা গেল কি লিখেছি? বলছে ইট মিনস ক্লোজার মানে বলছে ক্লোজ করে দিচ্ছি দোকানটা। অফ দ্য ফার্মটাকে ক্লোজ করে দিচ্ছি। মানে ফার্ম মানে তোদের একটা দোকান ছিল, লেখা থাকে না এই ফাস্টফুড সেন্টার, আরে তো কত দেখি হেস্টি টেস্টি ফাস্টফুড সেন্টার, তো নাম তো শুনেইছিস, কত হাজি একটা ফাস্টফুড সেন্টার। তো এরকম দোকান ওরা পার্টনাররা মিলে দোকান খুলেছিল, কোনো কারণে দোকানটা বন্ধ করে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। অ্যান্ড এন্ড অফ বিজনেস রিলেশনশিপ অ্যামাং অল দ্য পার্টনার্স, এবং যে তিনজন পার্টনার ছিল টোটো, শানু, রাহুল, তাদের মধ্যে যে বিজনেসের যে রিলেশনশিপ ছিল এটাও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি কি বললাম? এটা ডিজলিউশন অফ আ পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে তো? আর যদি তোকে কেউ বলে ডিজলিউশন অফ পার্টনারশিপ, ওটা আলাদা। ডিজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মানে ডিজলিউশন অফ এ ফার্মটা বুঝতে পারলি তো, ফার্মটা বন্ধ করে দেওয়া। আর যদি বলে ডিজলিউশন অফ এ পার্টনারশিপ, সেটা মানে কি? পার্টনারশিপ আমরা ধর অ্যাডমিশন করেছি, রিটায়ারমেন্ট করেছি, বা তার আগে 12-এ ছিল চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও ছিল, তার মানে কি পার্টনারশিপের ডিটটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়। ধর প্রথমে পার্টনাররা যখন মানে ওরা যখন বিজনেসটা ওপেন করেছিল তখন তো ওরা একটা এগ্রিমেন্ট করেছিল, ডিট করেছিল। চুক্তি যদি কোনো কারণে চেঞ্জ হয়, কোনো অ্যাডমিশন হলো, কোনো পার্টনার যদি অ্যাডমিট হয়, তাহলে তো চুক্তিটা চেঞ্জ হয়ে যায়, বা রিটায়ার হলে চুক্তি চেঞ্জ হতে পারে, ঠিক আছে তো? বা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং হোক বা ডেথ হোক, কোনো কারণে চুক্তিটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওটা হচ্ছে ডিজলিউশন অফ এ পার্টনারশিপ। পার্টনারদের মধ্যে চুক্তিটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে ডিজলিউশন অফ এ পার্টনারশিপ। তো এখানে কি লিখেছি? ডিজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, বোঝা গেল কি লিখেছি? এবার যে ইন কেস অফ ডিজলিউশনের ক্ষেত্রে কি হয়, ডিজলিউশনের ক্ষেত্রে কি করতে হয় দেখ। ইন কেস অফ ডিজলিউশন মানে বুঝতে পারছিস দোকানটা বন্ধ, পাতি হিসাব, তোরা বন্ধুরা মিলে তিনজন বন্ধু মিলে একটা বিজনেস খুলেছিস, কোনো কারণে দোকান আর তোরা বলেছিস করবো না, দোকানটা বন্ধ করে দিচ্ছিস, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হবে বলছে? ইন কেস অফ ডিজলিউশন অল অ্যাসেটস অফ দ্য ফার্ম, তোরা যে ধর ফাস্ট ফুডের দোকান খুলেছিলি, তো ফাস্ট ফুড ধর এগ রোলের দোকান, ঠিক আছে তো? তো ওখানে অনেক কিছু অ্যাসেট থাকে, জানিস একটা দোকান খুলতে দোকানে প্রচুর অ্যাসেট থাকে, ঠিক আছে তো? দোকানে প্রচুর অ্যাসেট থাকে, তাই লিখেছি অল অ্যাসেট অফ দ্য ফার্মের ভিতরে যত অ্যাসেট ছিল সব দোকান বন্ধ করলে অ্যাসেটগুলো কী করবি? দোকান যখন বন্ধ করবি, দোকানে তালা মেরে চলে আসছিস, তো দোকানে যা যা অ্যাসেট ছিল রেখে চলে আসবি। দোকানের ভিতর দেখবি তোর দোকানে কী কী থাকবে? তোর দোকানে বসার ফার্নিচার থাকতে পারে, বা ধর ফাস্টফুডের দোকান, এসি লাগানো আছে, টিভি আছে, বসার চেয়ার টেবিল আছে, তাহলে ওগুলো ফেলে দিয়ে চলে আসবি, দোকান বন্ধ করে দিবি না? ওই যে অ্যাসেটগুলো ছিল ওই অ্যাসেটগুলো সবার প্রথম তোরা বিক্রি করে দিবি। কি বললাম বুঝতে পারছিস তো? মানে দোকানের ভিতর যা যা অ্যাসেট থাকে সব অ্যাসেটগুলো তোরা বিক্রি করে দিবি। তাই বলেছি অল অ্যাসেটস অফ দ্য ফার্মের যে সমস্ত অ্যাসেট ছিল আর রিয়ালাইজড বা ব্যাকেটে সোল্ড। তুই যদি একটা রেস্টুরেন্টের কথা ভাবিস, তো রেস্টুরেন্টে কত রকমের অ্যাসেট থাকে বলিস? চেয়ার টেবিল, ঠিক আছে, তারপর বাসনপত্র থাকে, তারপর গ্যাস ওভেন থাকে, তাই না? আরও কত এসি থাকে, ওই যে বিল্ডিংটা, যেই বিল্ডিংটায় ওই রেস্টুরেন্ট চালাচ্ছে সেই বিল্ডিংটা থাকে, তাহলে ওইগুলোকে ফেলে দিয়ে চলে আসবে? ওইগুলো কি সব বেচে দেবে, সব বেচে দেবে, তা বুঝতে পারলি তো? তো বেচে একটা টাকা পাবে। তারপর কি বলেছে? বেচে যেই টাকাটা পাবে, এই টাকাটা কারা নেবে? বলি স্যার পার্টনাররা নেবে। কি বলবি? বেচে যেই টাকাটা পাবে কারা নেবে? টাকাটা বিজনেসের যারা পার্টনার তারাই নেবে। একদমই ঠিক বলছি, কিছু ভুল না, কিন্তু পুরো পার্টনাররা নিতে পারবে না। তার কারণ কি? আচ্ছা ওই যে তোরা তিনজন বন্ধু মিলে যে একটা রেস্টুরেন্ট চালাচ্ছিলি বা ফাস্টফুড দোকান চালাচ্ছিলি, তো নিশ্চয়ই কারোর থেকে তোরা করছিস চিলি চিকেন তৈরি করছিস, তাহলে চিকেন কিনতে হয়েছিল কারোর থেকে, ঠিক আছে তো? বিরিয়ানি করছিস, বিরিয়ানি রাইস কিনতে হয়েছিল, আলু কিনতে হয়েছিল কারোর থেকে, এরকম অনেক জিনিস কিনতে হয়েছিল। তো যাদের থেকে কিনতে হয়েছিল, সাপোজ ওদের থেকে ধারে কিনিস, তোরা মাসে মাসে পেমেন্ট করিস, তো ওদেরকেও তো টাকাটা শোধ করতে হবে, ওদেরকে টাকা শোধ করতে হবে। তাহলে কি তুই এই অ্যাসেটগুলো বেচে যা টাকা পাবি, সবার প্রথম যারা তোদের কাছে টাকা পায় তাদের টাকা শোধ করতে হবে। বোঝা গেল কি বললাম নাকি আবার বলবো? প্রথমে ধর নর্মাল জিনিস, একটা পার্টনারশিপ বিজনেস করছিস, দোকান বন্ধ করে দিলি, দোকানে যা অ্যাসেট ছিল সব অ্যাসেটগুলো বেচে দিবি, বেচে দিয়ে কিছু টাকা আসলো তো, আরে কিছু টাকা আসলো তো, ওই টাকার মধ্যে ওই টাকা তোরা নিতে পারবি না আগে, তোদের কাছে যারা পায়, দোকানের কাছে যারা টাকা পায় তাদেরকে টাকা আগে শোধ করবি, যদি টাকা পয়সা বেঁচে যায় তখন নিবি। বুঝতে পারলি তো? তবে 3 নম্বর কি লিখেছে? ব্যালেন্স ইফ এনি। সাপোজ ধর তুই অ্যাসেট বেচে, তোর যে অ্যাসেট ছিল অ্যাসেট বেচে 1 লাখ টাকা পেয়েছিস। কত পেয়েছিস? 1 লাখ টাকা পেয়েছিস।
ঠিক আছে তো? এইবার তোর কাছে লোকে ধর পেতো 50,000 টাকা, কত টাকা, আচ্ছা 70,000 টাকা পেতো, কত পেতো, 70,000 টাকা। তাহলে বেঁচে গেল কত, আরো 30,000 টাকা হাতে আছে। এই 30,000 টাকা পার্টনাররা ভাগ করবে। কত টাকা ভাগ করবে পার্টনাররা? এই বলছে ব্যালেন্স ইফ এনি ইজ পেড টু অল পার্টনার, বাকি পার্টনারদের মধ্যে 30,000 টাকা ভাগ হয়ে। ঠিক আছে, এবার তোদের মানে একটা কোশ্চেন হলো, আচ্ছা ধরুন 1 লাখ টাকা অ্যাসেট বেচে পেয়েছি, কিন্তু আমার কাছে পাবেই 1,70,000 পাবে, মানে আমার কাছে আমাকে দিতে হবে কত, 1,70,000 দিতে হবে আমার কাছে। আমি অ্যাসেট বেচে পেয়েছি 1 লাখ টাকা, কিন্তু আমাকে দিতে হবে 1,70,000। তার মানে কি পার্টনারের বাড়িতে নিয়ে যেতে পারবে কিছু? পার্টনার বল নর্মাল কথা বল, অ্যাসেট বেচে 1 লাখ টাকা পেয়েছি, কিন্তু আমার লাইবিলিটি শোধ করতে হবে কত, 1,70,000। তার মানে কি ও কি পার্টনাররা কি বাড়িতে নিয়ে যেতে পারবে? বলে কি ও তো শোধই করতে পারেনি, এখনো 70,000 টাকা বাকি আছে শোধ করা। তার মানে সেক্ষেত্রে এখানে কিছু নিতে পারলো না। বাকি যে 70,000 টাকা বাকি আছে, এই 70,000 টাকা তোরা যে পার্টনাররা আছিস, তোরা বাড়ি ঘর বেচে টাকাটা নিয়ে আসবি। এটাই হচ্ছে পার্টনারশিপ বিজনেসের রুল। কথাটা বুঝতে পারলি? আরে নর্মাল জিনিস, ধর অ্যাসেট বেচে 1 লাখ টাকা পেয়েছি, এবার আমার কাছে বাইরের লোক পাবে 1,70,000। তো মানে 1 লাখ অ্যাসেট বেচে 1 লাখ পেয়েছি, 1 লাখ দিয়ে দিলাম, ওদের তো আরো 70 দিতে পারিনি, ওই 70 তো দিতে হবে। তখন কি করবো, 70 কোথা থেকে দেবো? আমরা যে ব্যবসা করছি, প্রতিটা পার্টনার যে ব্যবসা করছে, সেই ব্যবসা করে মানে তোদের বাড়িঘর আছে, বাড়িঘর থেকে টাকা নিয়ে আসতে হবে। পার্সোনাল অ্যাসেট বেচে, বুঝতে পারছিস তো, বাড়িঘর বেচে ওই টাকাটা নিয়ে আসতে হবে। বলি স্যার 70,000 টাকার জন্য বাড়িঘর বেচতে হবে? ঘর দিয়ে নিয়ে আসবি টাকা। মানে আমি বললাম যদি টাকা যদি না থাকে তখন বাড়িঘর বেচতে হবে। এখানে কি লিখেছে, শর্টফল ইন মিটিং আউটসাইড লাইবিলিটিতে টাকা যদি পেমেন্ট করতে না পারি, ঠিক আছে, ইট ইজ মেড বাই পার্টনার্স, ঠিক আছে, ফ্রম দেয়ার প্রাইভেট অ্যাসেটস। বুঝতে পারলি? প্রাইভেট অ্যাসেট বেচে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে তোর, এইটা কখন হয়, প্রথম দিকের অঙ্কগুলো পাবি না, লাস্টের দিকের অঙ্কগুলো পাবো। অ্যাকচুয়ালি ইনসলভেন্ট বলে কিছু হয়, ইনসলভেন্ট সেই টাইপের অঙ্ক। ঠিক আছে তো? তো বুঝতে পারবো আমরা যখন, আমি এখন ডিটেলসে এখানে কিছু বলবো না, যখন অঙ্ক করবো তখন ডিটেলসে বলবো। এখন বললে অতটা মাথায় নাও ঢুকতে পারে। ঠিক আছে, যখন অঙ্ক করবো তখন ভালো করে মাথায় ঢুকবে, কেননা মানে সমস্ত এক্সাম্পল পাবো, এক্সাম্পল পেলে তোদের মাথায় ভালো করে ফোকাস করবে। ঠিক আছে তো? তো বোঝা গেল এত অবধি? তাহলে কি বুঝতে পারলি বল? এতক্ষণ যে আমি গল্পটা বললাম, ফাস্ট ফুডের দোকান, প্রথমে দোকানের যা অ্যাসেট ছিল, দোকান যখন বন্ধ করবি না, দোকানের যা অ্যাসেটগুলো ছিল দোকানের বাইরে বের করবি, সেই অ্যাসেটগুলোকে তোরা বেচে দিবি, বেচে যেই টাকাটা পাবি লাইবিলিটি, তোর কাছে যারা টাকা পায় ওদেরকে পেমেন্ট করে দিবি। ঠিক আছে? ব্যালেন্স, যদি কোনো ব্যালেন্স বেড়ে থাকে পার্টনার নিয়ে নেবে, আর যদি ব্যালেন্স না থাকে তখন তোরা বাড়ি থেকে টাকা নিয়ে আসবি। বোঝা গেল? এত তুই বুঝেছিস? পরের পাটে টোকাচ্ছে। দেখ কি বলেছে এবার, মোড অফ ডিসলিউশন অফ ফার্ম। ঠিক আছে, মোড অফ ডিসলিউশন অফ ফার্ম কি বলেছে, ডিসলিউশন অফ ফার্ম, যে ফার্মটা যে ডিসলিউশন আছে তার মোডগুলো কী কী, কত রকম হতে পারে। দেখ, দেখতে পাচ্ছিস লেখা আছে, প্রথমে কি লেখা আছে, মিউচুয়াল এগ্রিমেন্ট। এই ধর তোরা 3 জন পার্টনার ছিলি, টোটো, শানু আর রাহুল, ধর 3 জন মিলে যখন পার্টনারশিপ বিজনেস ওপেন করেছিলি, তোদের একটা এগ্রিমেন্ট করেছিলি, এগ্রিমেন্ট তো মেনেছিলি। ঠিক আছে তো? তো তোরা যখন দোকানটা যখন বন্ধ করে দিবি, মিউচুয়ালি তো এগ্রিমেন্ট করতে হবে, মিউচুয়ালি সবাই তো রাজি হতে হবে, হ্যাঁ দোকানটা বন্ধ করতে চাই। বুঝলি? মিউচুয়ালি এগ্রিমেন্ট বলছে হোয়েন অল দ্য পার্টনার এগ্রি, সব পার্টনার যদি এগ্রি করে। তো তুই বললি এখন দোকানটা বন্ধ, ধর টোটো বললো এখন দোকানটা চালাবো না, দোকানটা বন্ধ করে দেবো, বাকি পার্টনারদেরও তো এগ্রি হতে হবে। বুঝতে পারলি তো? কথাটা বুঝতে পারলি? আচ্ছা, 2 নম্বর কি বলছে, কম্পালসারি রেজুলেশন। এটা কি, যদিও কম্পালসারি রেজুলেশন তো বিকমেই লাগে, তো 12 স্টুডেন্টদের লাগে না। কম্পালসারি রেজুলেশন কি বলছে, হোয়েন অল দ্য পার্টনার বিকাম ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে বুঝিস তো, ইনসলভেন্ট মানে দেউলিয়া। দেউলিয়া বুঝিস? দেউলিয়া মানে ধর তোর কাছে কোনো টাকা পয়সা নেই, হয় তোর বাড়িঘরও নেই, তোর বাড়িঘর যা ছিল বাড়িঘরের কোনো আর টাকা পয়সা, মানে ইনসলভেন্ট পাতি কথা যেটা বলছে ভিখারি হয়ে যাওয়া, হয় না? একটা মানুষ খুব বড় লোক ছিল, প্রচুর টাকা ছিল, মানে একটা সময় খুব ধনী ছিল, আজকে সে পথের ভিখারি হয়ে গেছে, মানে দেউলিয়া হয়ে গেছে সে। বুঝতে পারলি তো? তার কাছে তখন টাকা পয়সা নেই। তো বলছে এরকম যদি হয়, হোয়েন অল দ্য পার্টনার বিকাম ইনসলভেন্ট, যদি কোনো কারণে বিজনেসের পার্টনার 3 জন পার্টনার আছে, 3 জন পার্টনারই দেউলিয়া হয়ে যায়, তাহলে তুমি ডিসলিউশন করতে পারো। কি বললাম বুঝতে পারলি তো? ডিসলিউশন তার মানে একটা পয়েন্ট মাথায় রাখলে, ইনসলভেন্ট থাকলে তো ডিসলিউশন হবেই। কি বলছে, হোয়েন অল দ্য পার্টনার ইনসলভেন্ট, সমস্ত পার্টনার ইনসলভেন্ট হলে তোমার সমস্ত পার্টনার ইনসলভেন্ট হলে তোমার কি হবে, ডিসলিউশন হবে। আচ্ছা, এবার কি বলছে, হোয়েন বিজনেস বিকাম আনলফুল। তোরা যখন 3 জন মিলে ধর একটা বিজনেস খুলেছিলি, তোরা এমন একটা পজিশনে বিজনেস খুলেছিলি, তো সরকার মেনেছিল, সরকারি আইন কানুন মেনেই বিজনেস খুলেছিলি। এখন দেশে কোনো একটা নতুন আইন চালু হয়ে গেল, বললো যে এই প্রোডাক্টের উপর তুমি আর বিজনেস করতে পারবে না। তোরা বিজনেসটা সরকার আজকে আইন চালু করলো, কিন্তু তোরা 3 বছর আগে বিজনেস খুলে ফেলেছিলি, তখন তো সরকারি আইন মেনেই তোরা খুলেছিলি,
কিন্তু সরকার বলেছে তুমি যেই প্রোডাক্টটা তৈরি করছো বা যেই প্রোডাক্টের দোকান, সেই দোকানটা তুমি চালাতে পারবে না। কি বললাম বুঝতে পারলি তো? আমার কথাটা বুঝেছিস তো? মানে আগে ল ছিল, আগে আইন মেনে তোরা খুলেছিলি, আইনে ছিল, কিন্তু এখন বলছে ওটা আইনে নেই, ওটা করতে পারবে না। আমার কথাটা বুঝতে পারলি তো? তারপর কি বলছে, বাই নোটিশ, বলছে এনি পার্টনার গিভিং নোটিশ ইন রাইটিং টু অল দ্য পার্টনার্স অফ হিজ ইন্টেনশন টু ডিজলভ দ্য ফার্ম। ধর টোটো, তোরা 3 জন বিজনেস করছিস, টোটো ধর ইচ্ছা হয়েছে মানে দোকানটা বন্ধ করে দেওয়ার, ঠিক আছে তো? ও বাকি যে 2 জন পার্টনারকে রিটেন দিল, একটা রিটেন নোটিশ পাঠালো। নোটিশ বলেছে তো? হ্যাঁ, রিটেন নোটিশ পাঠালো। তোরা যদি এগ্রি করিস তাহলেই কিন্তু ডিজলিউশন হবে। বলি তোরা বলিস আমরা যদি এগ্রি না করি তখন অন্য কোনো ব্যবস্থা করা হবে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পদক্ষেপগুলো বললাম। থিওরিটিক্যাল কনসেপ্ট অঙ্ক করতে সেরকম কিছু লাগে না, জাস্ট একটু থিওরিটা জেনে রাখ। তারপর কি বলছে, হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট। হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট মানে এরকম যদি কোনো ঘটনা ঘটে, এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে ডিজলিউশন হবে। কি ঘটনাটা কি? অন এক্সপায়ারি অফ দ্য টার্ম। আচ্ছা তোরা ধর এই যে ধর ফাস্ট ফুডের দোকানটা খুলেছিলি, তোরা ঠিক করেছিলি না আমরা এই দোকানে যখন এগ্রিমেন্ট করেছিলি তোরা ঠিক করেছিলি আমরা 10 বছরই দোকানটা চালাবো। তারপরে তোরা কন্ট্যাক্ট করেছিলি 10 বছর দোকানটা চালাবি, তারপর কি 10 বছরের বেশি আর চলবে না, 10 বছর হয়ে গেলে তোকে দোকানটা বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছিস তো গল্পটা? আচ্ছা তারপর কি বলছে, অন কমপ্লিশন অফ দ্য ভেঞ্চার। ধর তোরা 3 জন মিলে, সাপোজ 3 জন মিলে বা আরও বেশি পার্টনার হতো, ধর 3 জন মিলে ঠিক করে তোরা দেখিস তো রাস্তাঘাটে এখন দেখি বড় বড় ব্রিজ হয়েছে, উড়ালপুল ব্রিজ দেখেছিস তো? তো এই ব্রিজটা নিশ্চয়ই একজন তো তৈরি করে না, অনেকে মিলে তৈরি করে, একটা পার্টনারশিপে বিজনেস তৈরি হয়, ঠিক আছে তো? পার্টনারশিপ ব্রিজটা তৈরি হয়ে গেল, কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, তার মানে ডিজলিউশন। বুঝতে পারছিস? সেই পার্টনারশিপটা ডিজলিউশন হয়ে গেল। অন ডেথ অফ এ পার্টনার, তোরা যে 3 জন পার্টনার মিলে বিজনেস করি, কোনো একজন পার্টনার তোর মারা গেল, তাহলে দোকানটা মানে তোর বিজনেসটা ডিজলিউশন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বিজনেসটা। বুঝতে পারছিস তো? আচ্ছা তারপর বলছে ওয়ান পার্টনার বিকাম ইনসলভেন্ট। এবার তোরা 3 জন পার্টনার, যে কোনো একজন পার্টনার যদি দেউলিয়া হয়ে যায়, বাকি পার্টনার ডিসিশন নিতে পারে যে আমরা ব্যবসাটা বন্ধ করে দেবো। কি বললাম বুঝতে পারছিস? তাহলে থিওরিটিক্যাল কনসেপ্ট এগুলো। আর বলছে বাই কোর্ট যদি বলে দোকান বন্ধ করে দিতে, দোকান বন্ধ করতে হতে পারে, কোর্ট যদি বলে দেয়। কেমন, কখন বলবে কোর্ট? বলছে পার্টনার বিকাম আ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। 3 জন পার্টনার মিলে বিজনেস করছিলি, এখন তাহলে একজন পার্টনার দিকে পাগলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানে হয় না মাথা বিগড়ে গেছে, মানে মাথা বিগড়ে গেছে একটু অনেকটাই, মানে পাগল হয়ে গেছে, পাগল, আনসাউন্ড মাইন্ড। বুঝতে পারছি? আনসাউন্ড মাইন্ড এটা হলে তোমার কোর্ট বলে দিয়েছে, অর্ডার দিয়েছে, বিজনেসটা বন্ধ করে দিলি। আর কি বলছে, আ পার্টনার ইজ ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট, এটা হতে পারে। আর কি বলছে, এগ্রিমেন্ট ইজ ব্রিচ। এগ্রিমেন্ট ইজ ব্রিচ মানে কি, ধর প্রথমে 3 জন পার্টনার মিলে তোরা একটা এগ্রিমেন্ট করেছিলি, ঠিক আছে। এবার সাপোজ ধর তুই বললি, তুই কোর্টে গিয়ে বললি না আমি মানছি না, ও ভুলভাল আমাকে ঠকাচ্ছে, মানে কি বললাম বুঝতে পারলি তো? হয়ে যাবে, ডিজলিউশন হয়ে যাবে। তাহলে বুঝতে পারলি ডিজলিউশন জিনিসটা কি? মানে আমি থিওরিটিক্যাল কনসেপ্ট বললাম, প্রথমে বললাম ডিজলিউশন কি, এক্সাম্পল দিলাম, কি করতে হয় সব বললাম, আর মোর অফ ডিজলিউশনটা বললাম, এটা জেনে রাখলি, ঠিক আছে? তো দেখ এটা কি বলেছে, তো এতক্ষণ কি বললাম, পুরো থিওরিটিক্যাল কনসেপ্টগুলো দিলাম, ঠিক আছে তো? এইবার আমাদের যে ডিজলিউশন অঙ্ক করতে দেবে এক্সামে যে অঙ্ক করতে দেবে, আমরা যে প্র্যাকটিস করবো, এই জিনিসগুলো আমাকে জানা খুব জরুরি। এইগুলো জানলে আমি অঙ্কটা করতে পারবো। কি লেখা আছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এতক্ষণ তো থিওরি বলছিলাম, এবার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মানে অ্যাকাউন্টিংটা কীভাবে করবো ডিজলিউশনের। কি লেখা আছে প্রথমে, কি লেখা আছে বল? 1 নম্বর কি দেখতে পাচ্ছি বল? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট লেখা আছে। 1 নম্বর লেখা আছে দেখ, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। দেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট 1 নম্বর লেখা আছে কি, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। মানে তোরা মনে কর তোরা অ্যাডমিশন রিটায়ারমেন্ট করেছিলি, অ্যাডমিশন করার সময় কি করেছিলি, প্রথমে রিভ্যালুয়েশন করেছিলাম, তাই তো? প্রথমে কি করেছিলাম, রিভ্যালুয়েশন, তারপর কি করেছিলাম, পার্টনার্স ক্যাপিটাল, তারপর ব্যালেন্স শিট। বেসিক্যালি এই 3টেই করেছিলাম, ঠিক আছে? শুনছিস তো টোটো? তাহলে কি করবো, তাহলে এখানে করবো কি, তাহলে ডিজলিউশন করার সময় কি করবো, প্রথমে এখানে বলি তাহলে রিভ্যালুয়েশন করলাম না কেন, রিয়ালাইজেশন কেন করলাম, প্রশ্ন থাকতেই পারে। ওখানে রিভ্যালুয়েশন করলাম, এখানে কেন রিয়ালাইজেশন করলাম? রিভ্যালুয়েশন অ্যাডমিশন সময় নতুন একজন পার্টনার বিজনেসে অ্যাডমিট হচ্ছে, তাই তো? তো নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার আগে বিজনেসে যা অ্যাসেট লাইবিলিটি ছিল, সেই অ্যাসেট লাইবিলিটির প্রফিট বা লস এইটা কি নতুন পার্টনারকে দিত? কোনোদিন দেবে না। তাই জন্য রিভ্যালুয়েশন করছিল। রিটায়ারমেন্ট কেন করছিল? 3 জন মিলে বিজনেস করছিল, ঠিক আছে, একজন পার্টনার বেরিয়ে যাচ্ছে, তো ওই পার্টনার তো ব্যবসার মধ্যে ছিল, তাহলে প্রফিট বা লস, ঠিক আছে তো, সেই ওই পার্টনার ভাগ করা উচিত। রিভ্যালুয়েশন মানে কি, মানে কোনো পার্টনার যদি বিজনেসে অ্যাডমিট করে বা কোনো পার্টনার যদি বিজনেস থেকে বেরিয়ে যায়, তখন অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু করা হয়, ভ্যালুটা চেঞ্জ করা হয়, নতুন একটা ভ্যালু বের করা হয়, ঠিক আছে? সেই নতুন ভ্যালু করার ফলে যদি কোনো প্রফিট বা লস হয়, সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে বের করি, সেই টাকাটা প্রফিট লসটা পার্টনাররা নিয়ে নেয়, তাই তো? এই জন্য রিভ্যালুয়েশন করছিলাম। আর এখন কি আর ব্যবসা আছে? মানে তোর ভ্যালুয়েশন কখন করা হয়? বিজনেস থাকলে ভ্যালুয়েশন করা হবে, বিজনেসই তো বন্ধ হয়ে গেছে,
বিজনেস বন্ধ হলে কি বিজনেসে ভ্যালুয়েশন করা হবে? তা বিজনেস ভ্যালুয়েশন, তাহলে বুঝতে পারলি কেন রিভ্যালুয়েশন হচ্ছে না, রিয়ালাইজেশন কেন হচ্ছে? বলছে যে দাদা তোরা 3 জন মিলে ব্যবসা করছিলি, ব্যবসাটা বন্ধ করে দিচ্ছিস, তাহলে ব্যবসা বন্ধ করলে কি করবি? বলে স্যার দোকানে যত রকমের অ্যাসেট ছিল সব অ্যাসেটগুলো বেচে দেবো। আরে অ্যাসেট বেচে দেবো মানে কি অ্যাসেট বেচে কোনো টাকা পয়সা তুলবি তো, হ্যাঁ কি না? তাহলে কি টাকা পয়সা তুলবি নাকি? অ্যাসেটগুলো বেচে টাকা পয়সা কি রিয়ালাইজ করছিস না? এই কথাটা শুনতে পাচ্ছিস তো? তোর দোকানে যে সমস্ত অ্যাসেটগুলো আছে, ফার্নিচার আছে, ফার্নিচার বেচে দিলি, বেচে যে টাকাটা পাচ্ছি ওটাকে বলে রিয়ালাইজ করা। তাহলে রিয়ালাইজেশন কেন হচ্ছে জানিস তো? যখন দোকান বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা ওই অ্যাসেটগুলোকে বেচে দেবো, ঠিক আছে? অ্যাসেট বেচে দেবো, তো অ্যাসেট বেচে দেবো, অ্যাসেট বেচে যে টাকাটা হবে সেটা কি আমরা লাইবিলিটি পেমেন্ট করবো, এগুলো সব কোথায় যাবে? রিয়ালাইজেশনে যাবে। দেখ কি লিখেছি দেখি, বলে যে অ্যাসেটগুলোকে বেচে দেবো, লাইবিলিটিগুলোকে পেমেন্ট করবো, তারপরে যদি কোনো ব্যালেন্স বেঁচে থাকে সেটা হবে প্রফিট লস। তার মানে বুঝতে পারলি? তোর হয়তো মনে প্রশ্ন থাকতে পারে আমরা আগে রিভ্যালুয়েশন করতাম এখন কেন রিয়ালাইজেশন করবো? আগে রিভ্যালুয়েশন কেন করতাম? মানে ব্যবসায় যদি নতুন পার্টনার ঢুকতো আমাকে ভ্যালু বের করতে হতো, মানে অ্যাসেটের ভ্যালু। আজকের দিনে বিজনেস নতুন পার্টনার ঢুকছে, নতুন পার্টনার যেদিন ঢোকে সেই দিন দেখতে হবে আমার বিজনেসে আগে যা অ্যাসেট লাইবিলিটি ছিল, নতুন পার্টনার যেদিন ঢুকছে সেই দিন ভ্যালু কি বেড়েছে কমেছে ওইগুলো চেঞ্জ করতে হয়। আর কোনো পার্টনার যদি ব্যবসা থেকে বেরিয়ে যায় তখনও আমার ভ্যালু বাড়ছে না কমছে সেটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে? দেখতে হয় কি আছে। কিন্তু এখানে তার ভ্যালু চেঞ্জ করার ব্যাপার নেই, বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, যা অ্যাসেটগুলো ছিল সেই অ্যাসেটগুলোকে বেচে দেবো, বেচে যে টাকাটা হবে সেটাকে লাইবিলিটি পেমেন্ট করবো, এই জন্য রিয়ালাইজেশন করা হয়। তারপর কি করতাম? পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটাল, তোরা 3 জন মিলে ব্যবসা করছিলি, ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাহলে তোরা তো যে যা টাকা পাস ব্যবসা থেকে টাকা নিয়ে চলে যাবি, টাকা পয়সা কি রেখে যাবি না, টাকা পয়সা নিয়ে চলে যাবো। এটা পার্টনার্স ক্যাপিটাল। কি লেখা আছে? টু ফাইনাল সেটেলমেন্ট, ঠিক আছে? লাস্টে ক্যাশ আর ব্যাংক। তোরা বলতে পারিস আগে ব্যালেন্স শিট করতাম, হ্যাঁ কি না? করতাম তো আগে ব্যালেন্স শিট। এখন কি ব্যালেন্স শিট লিখেছি? লিখবো না, কোনোদিন লিখবো না, ডিসোলিউশন কোনোদিন ব্যালেন্স শিট লিখবো না। আচ্ছা বল তোরা যে একটা ফাস্ট ফুড দোকানটা খুলেছিলি, দোকান তো বন্ধ হয়ে গেল, দোকানটা কি আর আছে তোদের কাছে? দোকান তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা অ্যাডমিশনের কথা ভাব, বা রিটায়ারমেন্ট সবে করে রিটায়ারমেন্ট মনে আছে তো? রিটায়ারমেন্টে 3 জন পার্টনার মিলে ব্যবসা করছিল, একজন পার্টনার যদি ব্যবসা থেকে বেরিয়ে যায় দোকান কি বন্ধ হয়ে যেত? ব্যালেন্স শিট এই কারণে হতো। দোকান যদি বন্ধ হয়ে যায় তার ব্যালেন্স শিট হবে না, আর দোকান যদি চালু থাকে ব্যালেন্স শিট হবে। বুঝতে পারলি তো? তার মানে বুঝতে পারলি ব্যালেন্স শিট হবে না, ক্যাশ আর ব্যাংক হবে। তার মানে কি বুঝতে পারলি? তাহলে বুঝতে পারলি ডিসোলিউশন যদি তোকে অঙ্কে দেয়, ঠিক আছে, ডিসোলিউশন দিলে তোকে 3টে জিনিস করতে হবে। কি কি করতে হবে? রিয়ালাইজেশন, রিভ্যালুয়েশন না, রিয়ালাইজেশন। বোঝা গেল কেন রিয়ালাইজেশন? আর রিয়ালাইজেশনে কি হবে? আগে যেমন কি হতো রিভ্যালুয়েশন হতো, অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালুয়েশনটা হতো, কত অ্যাসেট বা লাইবিলিটির ভ্যালু কত টাকা বেড়েছে কত টাকা কমেছে সেটা আসতো। এখানে সেটা আসবে না, এখানে কি আসবে? অ্যাসেট আর লাইবিলিটি কত টাকায় বেচলাম, বেচে কত টাকা প্রফিট বা লস হলো সেটা আসবে। বোঝা গেল? পার্টনার্স ক্যাপিটাল, তারপর ক্যাশ পাবে। আচ্ছা হয়ে গেল। এবার দেখ কি লেখা আছে, বলবি এটা লেখা আছে, বলবি এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, এটা টেকনিক আছে মনে রাখা। টেকনিক শিখিয়ে দিচ্ছি, শোন। তোরা যখন অঙ্ক করবি না, তোরা ভাব অ্যাডমিশন যখন করতে একটা ব্যালেন্স শিট দিত, রিটায়ারমেন্ট করার সময় একটা ব্যালেন্স শিট দিয়েছিল, তেমনি ডিসিশন করতে গেলে তোকে কোশ্চেনে একটা ব্যালেন্স শিট দেবে। তো ধর কোশ্চেন দিয়েছি, সাপোজ ধর কোশ্চেন দিয়েছে, এটা একটা ব্যালেন্স শিট, কোশ্চেন একটা তোদের টুকতে হবে না বোঝার জন্য। ব্যালেন্স শিট এইদিকে কি থাকতো? ক্যাপিটাল। ধর 3 জন মিলে বিজনেস করছিস, A B C, ঠিক আছে? তারপর কি থাকতো? এইদিকে রিজার্ভ, যেমন নর্মাল থাকতো সেইগুলো বলছি। তারপর কি থাকতো? এখানে ক্রেডিটার্স, শুনছিস তো? তারপর কি থাকতে পারে? আর যা কিছু আরো অনেক কিছু থাকতে পারে। ধর বললো, ধর কি বললো, বিলস পেবেল, ও বললো বিলস পেবেল আছে, আরো অনেক আইটেম আছে, সব আইটেম লিখলাম না। না আমি বলছি। এবার দেখ এইদিকে কি থাকতো, আমি আর নাম লিখলাম না, ফিক্স অ্যাসেট বলে লিখে দিলাম। ফিক্স অ্যাসেট মধ্যে কি থাকে? আচ্ছা এই দেখ ফিক্স অ্যাসেট আমি ভাগ করছি না, আমি লিখছি এখানে, লিখছি ট্যানজিবেল, লিখছি এখানে ট্যানজিবেল আর ইনট্যানজিবেল। তোরা যখন অঙ্ক করবি এই আইটেমগুলো সব পাবি। ট্যানজিবেল মানে কোনগুলো জানিস তো? ট্যানজিবেল ফিক্স অ্যাসেট মানে যেই সমস্ত ফিক্স অ্যাসেটকে আমরা টাচ করতে পারি বা চোখ দিয়ে দেখতে পারি তাকে বলে ট্যানজিবেল ফিক্স অ্যাসেট। যেমন কি বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড, মোটর কার, এইগুলো হচ্ছে তোর ট্যানজিবল ফিক্স। এবার বলি ইনট্যানজিবল ফিক্স অ্যাসেট কোনটা? পেটেন্ট, ট্রেডমার্ক। ইনট্যানজিবল মানে যেইগুলো কিন্তু চোখ দিয়ে দেখতে পারবি না, রিয়ালাইজ করতে পারবি, ঠিক আছে? কি বললাম? পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, গুডউইল, কম্পিউটার সফটওয়্যার, এইগুলো, ঠিক আছে? আমি বলে দিলাম। আর কি থাকে এখানে? একটা কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট থাকতে পারে, ইনভেস্টমেন্ট। কারেন্ট অ্যাসেটসের মধ্যে অনেক কিছু থাকে। কি থাকে? স্টক থাকে, ডেটার্স থাকে, ঠিক? স্টক, আচ্ছা লিখিছি একটা করে লিখি তো বুঝতে সুবিধা হবে। স্টক, বিল রিসিভেবল, ডেটার্স,
ক্যাশ ব্যাংক, এই আইটেমগুলো থাকে। আচ্ছা এইদিকে আর একটা আইটেম লিখলাম না, প্রফিট অ্যান্ড লস। কি বললাম? প্রফিট অ্যান্ড লস। ব্যাকেটে লিখে দিলাম ক্রেডিট, তোদের টুকতে হবে না। এখানে আর কি থাকে? প্রফিট অ্যান্ড লস, ডেবিট। আর একটা কথা বলে দিই, যেই অঙ্কে প্রফিট অ্যান্ড লস, এই দেখ তোদের বলি একটা কথা শোন, প্রফিট অ্যান্ড লস ক্রেডিট মানে জানিস? এই দেখ এই যে এখানে লেখা আছে না প্রফিট অ্যান্ড লস ক্রেডিট, প্রফিট অ্যান্ড লস ক্রেডিট কথাটার মানে হচ্ছে প্রফিট। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট মানে প্রফিট, আর যদি লেখা থাকে প্রফিট অ্যান্ড লস ডেবিট মানে লস। এটা একটু মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে পারবি তো? এটা যদি অ্যাডমিশন তো ভালো করে করলে দেখবি এই সব জিনিস ওখানে লেখা আছে। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট মানে প্রফিট, আর প্রফিট অ্যান্ড লস ডেবিট মানে লস। আচ্ছা এখানে আর কি থাকতে পারে? অ্যাডভার্টাইজিং সাসপেন্স, অ্যাডভার্টাইজিং সাসপেন্স। তো এরকম আইটেম থাকতে পারে। তাহলে বুঝতে পারছিস তো? ব্যালেন্স শিটে দেখ কী কী থাকলো। আচ্ছা এখানে অনেক সময় লেখা থাকতে পারে লোন ফর্ম। এখানে পার্টনার কারা কারা ছিল বল অঙ্কটায়? এ বি সি। সাপোজ এ লিখলাম, লোন ফর্ম এ মানে বুঝতে পারছিস তো? আরে পার্টনারের থেকে লোন নিয়েছে, পার্টনারের থেকে লোন নিয়েছে, ঠিক আছে? আরও অনেক কিছু আইটেম থাকতে পারে, আমি একটা আইটেম বললাম। তো বুঝতে পেরেছি? আমি এবার বলি আমি এ কটা আইটেম লিখলাম, এবার আমি বোঝাতে পারবো এখানে কি হচ্ছে, এবার আমি বোঝাতে পারবো এখানে কি হচ্ছে। অ্যাকচুয়ালি তোরা তিনজন মিলে ব্যবসা করছিলি, দোকান বন্ধ করে দিয়েছিস। যেদিন তোরা দোকান বন্ধ করেছিস সেই দিন তোদের ব্যবসার ব্যালেন্স শিট এটা দেখাচ্ছে। যেদিন দোকান বন্ধ করছিস সেই দিন ব্যালেন্স শিট এটা দেখাচ্ছে। তো দোকান বন্ধ করে দিয়েছিস, দোকান যদি বন্ধ করে দিস তাহলে এইগুলো কি আর থাকবে? তুই কী করবি? দোকান যদি বন্ধ করে দেয় তোরা ভাবি তোদের এই এত এত জিনিস ছিল, তাহলে দোকান বন্ধ করে দিলে তোরা বলি স্যার দোকানে যা অ্যাসেট ছিল, তোরা সেই অ্যাসেটগুলো দোকান থেকে বাইরে বের করবি। কী করবি? দোকান থেকে বাইরে বের করবি। বাইরে বের করে ওইগুলো অ্যাসেটগুলোকে বেচার চেষ্টা করবি। কী কী অ্যাসেট আছে বললাম? ধর সাপোজ বললাম ফার্নিচার আছে, প্ল্যান্ট আছে, মেশিন আছে, এরকম অনেক কিছু আছে। এইদিকে স্টক আছে, ঠিক আছে? আরে স্টক মানে কি? তোরা ধর এগুলোর দোকান খুলেছিস, দেখলি কি অনেক ময়দা বেঁচে আছে, অনেক তেল বেঁচে আছে, ঠিক আছে? তো এই জিনিস, হ্যাঁ ডিম বেঁচে আছে, তো এইগুলো কী করি? ফেলে দিবি? এইগুলো কি ফেলে দিবি? না, যাদের দোকানে তাদেরকে বেঁচে দেবো। তেমনি ডেটার্স, তোরা তো দোকান চালিয়েছিস, ধর এগুলোর সেন্টার ফাস্টফুডের সেন্টার যার থেকে টাকা পাস তার থেকে টাকা নিবি না? কারোর কাছে টাকা পাস বাকিতে দিয়ে, ওরা তোর থেকে দোকান থেকে বাকিতে নিয়ে গেছে, ওর থেকে টাকা নিবি না? বুঝতে পারছিস তো? তো এই জিনিসগুলোই বলেছি, নতুন কিছু বলেনি। তা এখানে ক্ষেত্রে তাহলে আমি কি করলাম? প্রথমে অ্যাসেটগুলোকে দোকানের বাইরে বের করব, বাইরে বের করব, কি করবো? এই অ্যাসেটগুলোকে বেচবো। কি বলবো? তার মানে আমার দোকানে আমি কি করবো? সবার প্রথম আমার যে অ্যাসেট ছিল অ্যাসেটগুলোকে বের করে দেবো। তাহলে কি মনে হচ্ছে তোর? নর্মাল জিনিস বোঝ, এটা পরে বলবো। অ্যাসেটের ব্যালেন্স কি হয় শিখেছি? ডেবিট ব্যালেন্স। অ্যাসেট তো ডেবিট ব্যালেন্স, তাহলে অ্যাসেটটাকে বের করে দিচ্ছি, তাহলে ডেবিট ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। তাহলে এই অ্যাসেটটাকে কমাতে গেলে কী করবো? ক্রেডিট করবো। বেশি জাস্ট একবারই বুঝিয়ে দে, বেশি বুঝতে হবে না। এই অ্যাসেট মানে আমার ডেবিট ব্যালেন্স, তার মানে এই অ্যাসেটগুলোকে দোকান থেকে বের করে দিচ্ছি, মানে অ্যাসেটগুলো কমে যাচ্ছে। অ্যাসেটকে কমাতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। পার্টিকুলার যে কোনো একটা অ্যাসেট ধর, যে কোনো একটা অ্যাসেট ধর, ও বললো স্টক, তাহলে স্টকটা ক্রেডিট করলাম। তো কী করবো? এই অ্যাসেটগুলোকে দোকানের বাইরে বের করলাম, এগুলো বেচবো। কোথায় নিয়ে গিয়ে বেচতে হয়? রিয়ালাইজেশনের মাধ্যমে। রিয়ালাইজেশন আমি কি বললাম? যত অ্যাসেট, কি বললাম দেখ লিখেছিলাম, অ্যাসেটগুলো বেচবো কোথায় গিয়ে? রিয়ালাইজেশনে গিয়ে। তার মানে এই যে অ্যাসেটটা বেচলাম কোথায় গিয়ে? রিয়ালাইজেশনে। তার মানে কী হবে? ক্রেডিট তো হয়ে গেছে, ডেবিটে কে বসবে? রিয়ালাইজেশন। বুঝতে পারছিস তো? তার মানে এইটুকু বললাম, আর কিছু বলতে হবে না। দেখ একদম শর্টকাট টেকনিক শিখি। শর্টকাট টেকনিক কী হবে? তোরা যদি দেখিস এই অ্যাসেটগুলোকে প্রথমে কাজ কি? এই অ্যাসেটগুলোকে বেচতে হবে, অ্যাসেটগুলো বেচতে হবে। প্রথমে কাজ অ্যাসেটগুলো বেচবো কোথায় নিয়ে গিয়ে? রিয়ালাইজেশন নিয়ে গিয়ে, ঠিক আছে তো? তাই জন্য প্রথমে এই যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলো তোকে প্রথমে রিয়ালাইজেশন নিয়ে যাবে। কোথায়? আগে রিয়ালাইজেশন নিয়ে যা, তারপর বেচবি। আগে বেচতে পারবি না। এই অ্যাসেটগুলো আগে তোকে রিয়ালাইজেশন নিয়ে যাবে, তারপর তুই বেচবি। এগুলি রিয়ালাইজেশন নেবো কীভাবে নেবো? দেখ এইটা ধর অঙ্ক ধর, রিয়ালাইজেশন এখানে, এটা ব্যালেন্স শিটটা ধর এখানে আছে, ঠিক আছে? আর রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা ধর, তোকে তো পরীক্ষায় যখন কোশ্চেন দেবে কোশ্চেনটা তো উপরে দেখতে পারবি, তার নিচে তো টেকবি, তার নিচে তো তুই ব্যালেন্স শিট মানে এই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট টুকবি। তার মানে দেখ এইটা ব্যালেন্স শিট, তার নিচে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট নিচে আছে, এরকম নিচে আছে, ঠিক আছে তো? তার মানে কি আছে? এই যে এই অ্যাসেটগুলো কোন দিক আছে? অ্যাসেট সাইড আছে। আমি বলছি জিগজ্যাগ বুঝিস? ক্রস। এই দেখ আমি তোকে বলছি, এই ধর এখানে অ্যাসেট আছে, তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের কোন দিক আসবে? জিগজ্যাগ করলে কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে না? এই দেখ আবার বলছি, ব্যালেন্স শিটের এটা অ্যাসেট সাইড আছে, তো আমি যখন এটা জিগজ্যাগ করবো মানে ক্রস হবে, এই যে এরকম হবে, এরকম। মানে ধর সাপোজ ধর এটা ব্যালেন্স শিট আছে, এটা ব্যালেন্স শিট আছে,
এই দিকের যে আইটেম আছে এবার ধর এটা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, এটা ধর রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, এইখানে যা ছিল এটা যে ক্রেডিট দিকে ছিল এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। তাহলে কি বললাম বুঝতে পারছিস তো? একদম পুরো জিগ জ্যাক। এই যে এখানে যে অ্যাসেট সাইড, এখানে অ্যাসেটগুলো যে ছিল না, এখানে যে অ্যাসেটগুলো ছিল, এই যে এখানে যে অ্যাসেটগুলো ছিল সেটা কোথায় বসছে? রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে। যত অ্যাসেট, সব অ্যাসেট বসবে, কোনো অ্যাসেট বাদ যাবে না। যত অ্যাসেট ছিল সব অ্যাসেট বসবে, সব অ্যাসেট বসবে। এখানে যা যা অ্যাসেট ছিল সব অ্যাসেট বসবে। তাই দেখ কি লিখেছি? টু সানডি অ্যাসেট। কি লিখেছি? টু সানডি অ্যাসেট। ব্যাকেটে কি লিখেছি? ইন্ডিভিজুয়াল। তোর মনে প্রশ্ন থাকতে পারে, বলি স্যার এই অ্যাসেটগুলো তো আপনি দোকানের বাইরে বের করলেন। আরে দোকানের বাইরে বের করলাম মানে রিয়েলাইজেশনে। রিয়েলাইজেশন হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, ওখানেই অ্যাসেটগুলো বেচতে হয়, আর অন্য কোথাও বেচা যায় না। অ্যাসেটগুলো বেচতে হবে সব রিয়েলাইজেশনের মাধ্যমে, অ্যাসেট বেচতে হবে, ঠিক আছে তো? তাই জন্য এখানে যা অ্যাসেট ছিল সব রিয়েলাইজেশনে পাঠিয়ে দেবো। এবার বলি স্যার রিয়েলাইজেশন পাঠাবো কোন দিক পাঠাবো? যদি বুঝতে চাস আমি বোঝাচ্ছি। অ্যাসেট কি ডেবিট ব্যালেন্স, এটাকে কমাবো। ডেবিটকে কমাতে গেলে কী করতে? ক্রেডিট করতে হয়। অ্যাসেটটা ক্রেডিট করতে হয়, তাই তো? তাহলে অ্যাসেটটা ক্রেডিট করে দেখ, টু সানডি অ্যাসেট ক্রেডিট আছে তো? বুঝতে পারছিস তো? তো নর্মাল জিনিস একদম বুঝেছিস এটা, এই জায়গাটা বুঝতে পেরেছিস? কোশ্চেন যদি কখনো থাকে বলবি, আমি বলে দেবো। তার মানে এই দেখ রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে বসে টু সানডি অ্যাসেট বলেছে কি কি আমরা অ্যাসেট সাইডের সব আইটেম নেবো, কিন্তু কয়েকটা আইটেম নিতে পারবো না, কি কি নিতে পারবো না? দেখ লেখা আছে, বলছে এক্সেপ্ট তুমি ক্যাশ নেবে না। বলি কেন ক্যাশ নেবো না? আরে তুই তো ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিস আলাদা করে, তুই তো ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিস, কেন ক্যাশ নিবি? ক্যাশ ব্যাংক নিবি না। আর কি নিবি না? ফিকটিসিয়াস অ্যাসেট। বলি স্যার ফিকটিসিয়াস কাকে বলে? ফিকটিসিয়াস অ্যাসেটের কয়েকটা উদাহরণ বলছি। এই যে এটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। এই যে পিএল এর ডেবিট ব্যালেন্সটাকে বলে ফিকটিসিয়াস অ্যাসেট, ঠিক আছে? আমরা ব্যবসা থেকে কি এক্সপেক্ট করি? প্রফিট না লস? প্রফিট। তা বিজনেস থেকে যদি লস হয় সেটাকে আমি কখনো এক্সপেক্ট করি? পিএল এর ডেবিট মানে লস, এটা তো কখনো এক্সপেক্ট করি না। তাই এটা নেবো না কিন্তু, ঠিক আছে? আর কি নেবো না? অ্যাকচুয়ালি এই যে লসটা কাদের পাও না? লসটা কারা বিয়ার করে? পার্টনাররা। তাহলে পার্টনারশিপে যাবে, পার্টনার্স ক্যাপিটালে যাবে। এটা কি বেচতে পারবো কখনো? আরে এটা তো কখনো বেচা যায় না। অ্যাডভার্টাইজিং সাসপেন্স, আগের দিন উদাহরণ দিয়েছিলাম অ্যাডভার্টাইজিং সাসপেন্স জিনিসটা কি, বিরাট কোহলি উদাহরণটা দিয়েছিলাম এই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা। হ্যাঁ, তো ওইটাই ওই অ্যাডভার্টাইজিং সাসপেন্স, ঠিক আছে তো? তাহলে এটাও কিন্তু পার্টনারদের মধ্যে অ্যাডজাস্ট হয়। এটা কাদের মধ্যে অ্যাডজাস্ট হয়? পার্টনারদের মধ্যে। তার মানে রিয়েলাইজেশন আসছে না, বোঝা গেল? এই কী কী লিখেছি? ক্যাশ আসবে না, ব্যাংক আসবে না, ফিকটিসিয়াস অ্যাসেট আসবে না। ফিকটিসিয়াস অ্যাসেটের মধ্যে কী কী বললাম? ডেবিট ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট আসবে না, অ্যাডভার্টাইজিং সাসপেন্স আসবে না, আর মিসিলিনিয়াস এক্সপেন্স যদি থাকে সেটাও আসে না। কোথায় থাকে মিসিলিনিয়াস এক্সপেন্সেস? এই যে এখানে থাকে, এখানে ব্যালেন্স শিট অ্যাসেটেই থাকবে, থাকলে ব্যালেন্স শিট অ্যাসেটে থাকবে, আর অন্য কোথাও থাকবে না। বোঝা গেল? তার মানে কি বুঝতে পারলি? আমি এইটুকু বোঝালাম। সেমভাবে আচ্ছা, প্রথমে অ্যাসেটগুলো বেচতে গেলে অ্যাসেটগুলোকে রিয়েলাইজেশন নিয়ে যাবো, তারপর কি করবো? লাইবিলিটিতে পেমেন্ট করবো। বুঝতে পারছিস তো? তাহলে আমার এখান থেকে ব্যালেন্স শিট থেকে অ্যাসেটগুলো মুছে গেল, এবার তো আমাকে লাইবিলিটিও মুছতে হবে। আরে যতক্ষণে এগুলো পুরো মুছবো দোকান তো বন্ধ হবে না। তুই দোকান থেকে অ্যাসেটগুলো বাইরে বের করিস, তাহলে দোকান থেকে লাইবিলিটিও তো বাইরে বের করতে হবে, হ্যাঁ কি না? দোকান থেকে লাইবিলিটিও তো বাইরে বের করতে হবে। তাহলে লাইবিলিটি দেখ, লাইবিলিটি এই দিক, তাই তো? লাইবিলিটি তাহলে কোন দিক যাওয়া উচিত? লাইবিলিটি অপোজিট সাইডে। কোন দিক? ক্রেডিট দিকে যাওয়া উচিত, ক্রেডিট দিকে, ঠিক আছে? যদি তুই বুঝতে চাস লাইবিলিটি ব্যালেন্স কি হয়, ক্রেডিট ব্যালেন্স, এটাকে কাটতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। ক্রেডিটকে কাটতে গেলে কী করতে? ডেবিট করতে হয়। তাহলে লাইবিলিটি আর ডেবিট হচ্ছে, দেখ বাই। বুঝতে পারছিস? আরে বুঝতে পারছিস তো? লাইবিলিটি ডেবিট হচ্ছে, তাই এখানে লিখলাম বাই সানডি লাইবিলিটিস। আমরা যখন বইয়ের অঙ্ক করবো একদম ডিটেলস, একদম ইজি লাগবে, আমি বলে দিচ্ছি, আরও ইজি লাগবে, আরও ইজি করে দিচ্ছি, এটা দেখে নে। কারণ অ্যাকচুয়ালি এখানে জায়গাটার অভাব, তো আমি এখানে ছোট্ট করে আরেকটু দেখিয়ে দিই, ওখানে করলে আরও বেশি ইজি লাগবে, আমি বলে দিচ্ছি, চিন্তা করে লাভ নেই। তো যত সানডি লাইবিলিটি সব নেবো। কী কী নেবো না? বলছে ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস। এই দেখ কী লেখা আছে, এই প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট ব্যালেন্স মানে কি? বিজনেসের প্রফিট। প্রফিট কারা নেয়? পার্টনাররা নেয়, তো পার্টনার্স ক্যাপিটালে যাবে, তো নেবো না। হয়ে গেল। আর কি নেবো না? দেখ কী বলেছে, রিজার্ভ। রিজার্ভটা কারা পায়? তো জানিস তো, রিটায়ারমেন্ট রিজার্ভ পার্টনাররা পাবে, এটাও নেবো না। আচ্ছা, তারপর কি বলছে? কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তুই বল এই যে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট কোথায় যাওয়া উচিত? না পার্টনার্স ক্যাপিটালে যাওয়া উচিত। আরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতাম না, বাই ব্যালেন্স বিডি, তাহলে ওখানেই যাওয়া উচিত। তাহলে বুঝতে পারছিস তো কোন কোন জিনিস আসা উচিত নয়। আচ্ছা, পার্টনার লোন, এই দেখ পার্টনার থেকে লোন, এই যে এ বি সি পার্টনার, কোনো পার্টনার থেকে লোন নিয়েছি, এটাও আসবে না, এটাও রিয়েলাইজেশন আসবে না, ঠিক আছে তো? তো যাই হোক, এটা বললাম, এত অবধি বললাম তো। এইবার ব্যালেন্স শিট বন্ধ হয়ে গেছে, দোকানে যা যা ছিল সব দোকান থেকে বের করে দিয়েছি। এইবার কি করব? আরে দোকান থেকে বেরিয়ে গেছে, এবার ব্যাচ। এবার ধর এখানে অ্যাসেট আছে, এখানে অ্যাসেট আছে, তো অ্যাসেটগুলোকে বেচবো। অ্যাসেটগুলোকে কী করবো? অ্যাসেটগুলো বেচে দেবো অপোজিট সাইডে। দেখ ক্রস হচ্ছে, দেখ ক্রস, এখানে ছিল এই, এখানে অ্যাসেটগুলো এখানে লিখলাম, এবার অ্যাসেটগুলোকে বেচবো মানে এদিক লিখলাম, ঠিক আছে তো? আচ্ছা, এটা হয়েছে, এটা মুছে দিই, এটা তাহলে বোঝাই আর একটু, একটা দেখ বোঝাচ্ছে, দেখ একটা জিনিস বোঝাচ্ছে, দেখ শোন।
শোন 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 বোঝাচ্ছি। অ্যাসেটগুলোকে বেচে দেবো। ধর সাপোজ ধর আমার ধর মেশিন ছিল 10,000 টাকা, কি বললাম, আমার ধর মেশিন ছিল, ব্যালেন্স শিটে ধর মেশিন ছিল কত ছিল, ব্যালেন্স শিটে মেশিন ছিল ধর 10,000 টাকা, ঠিক আছে, ব্যালেন্স শিটে মেশিন ছিল 10,000 টাকা, তুই এটা ট্রান্সফার করে দিলি। এইবার কাজ কি, ওই মেশিনটা বেচে দিবি। সাপোজ ধর মেশিনটা বেচে তুই 8,000 টাকা পেয়েছিস, মেশিনটা বেচে কত পেয়েছিস, 8,000 টাকা পেয়েছিস, তাহলে কি এসছে, টাকা এসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, জার্নাল কি হতে পারে, টাকা এসছে মানে ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ এসছে, ক্যাশ ডেবিট। কোথা থেকে এসছে, 8,000 টাকা, মেশিন বেচে। তুই বলবি ট্রু মেশিনারি, ভুল বললি, তুই ভুল বললি, মেশিন ট্রু মেশিনারি হবে না, রিয়ালাইজেশন হবে, কেন, তুই মেশিনটা কোথায় পাঠিয়ে দিয়েছিস, তাই ট্রু রিয়ালাইজেশন হবে যতই তুই মেশিন বেচ। এবার ধর তোদের যুক্তি দিয়ে বুঝাই, তোরা বলি স্যার মেশিন বেচে ট্রু মেশিন লিখুন, তাহলে কত লিখলি, 8,000 টাকা। তোর তো 10,000 টাকার মেশিন ছিল, তুই 8,000 টাকায় মেশিন বেচেছিস, তাহলে 2,000 টাকার মেশিন তো এখনো পড়ে আছে, তুই কী করে দোকান বন্ধ করবি, মেশিন তো 2,000 টাকা দোকানেই পড়ে আছে, আমার কথাটা বুঝতে পারছিস তো, তোকে দোকান বন্ধ করতে হবে, তো 10,000 টাকা ব্যালেন্সের মেশিন ছিল, 10,000 টাকাকেই ধরে বের করতে হবে, তার মধ্যে 8,000 টাকা কী করলি, তুই 8,000 টাকা বেচে দিলি, বাকি 2,000 টাকা কি, 10,000 টাকার মেশিন বেচে তুই 8,000 টাকা পেয়েছিস, 2,000 টাকা লস হয়েছে, তো যা প্রফিট লস কোথায় গেলে, রিয়ালাইজেশনে, জাস্ট বেসিক জিনিস। এটা ধর প্রথম দিন বলছি, এত কিছু বোঝাতে হয় না, তো অঙ্ক করতে গেলে এত বোঝাতো না, আমি জাস্ট কয়েকটা উদাহরণ বললাম, তোর মনে থাকতে পারে স্যার মেশিন বেচে এখানে মেশিন লিখুন, আরে মেশিন লিখলাম, দোকান বন্ধ করলাম কি করে, 2,000 টাকার মেশিন তখন থেকে গেল, তাই মানে যা বেচবো, যা অ্যাসেট বেচবো সব রিয়ালাইজেশনে বেচতে হবে, রিয়ালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে, মাথায় রাখবে তো, মাথায় রাখতে পারবি তো এটা। তো দেখ এখানে দেখ কি লিখেছি, যত অ্যাসেট বেচবো তাই লিখবো বাই ক্যাশ বা ব্যাংক বলে লিখবো অ্যাসেট রিয়ালাইজেশন, ঠিক আছে। সাপোজ ধর দোকানে কি কি ছিল, মেশিন ছিল, ফার্নিচার ছিল, ইনভেস্টমেন্ট ছিল, মোটর কার ছিল, একজন না টোটো বললো এই বাইকটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, এই বাইকটা আমি বাড়িতে নিয়ে যাবো, কে নিয়ে যাবে, বাইক ও বললো আমি বাড়িতে নিয়ে যাবো, ঠিক আছে, তো তাহলে কি এই বাইকটাকে বেচেছে, বেচা হচ্ছে না, ও নিয়ে গেছে, তার মানে কি এটা কি ক্যাশের মধ্যে লেখা উচিত, কি মনে হয়, যদি বাইকটা বেচে টাকা পেতো তাহলে তো ক্যাশের আন্ডারে লিখতাম, তা বাইকটা কি বেচেছে, বাইকটা একজন পার্টনার নিয়ে গেছে, পার্টনার্স ক্যাপিটাল লিখতে, যে নিয়ে গেছে তার নাম লিখতে হবে, তাই লিখেছি বাই পার্টনার্স ক্যাপিটাল বলে অ্যাসেট, যে কোনো অ্যাসেট নিতে পারে। সাপোজ ধর একটা সমস্যা লাস্টে সেটেলমেন্ট হবে, তো ওর যত টাকা পাওয়ার কথা তার থেকে ও বাইক যেটা নিয়ে গেছে ওই টাকাটা বাদ চলে গেছে। সাপোজ ধর লাস্টে হিসাব করে দেখা গেল ও 2 লাখ টাকা পাবে, বাইকের দাম ছিল ধর 70,000 টাকা, তাই ও 70,000 পেলো না, বাকি 1,30,000, বুঝতে পারছিস তো, এটা নর্মাল জিনিস, কিন্তু ঘাবড়াবি না, আমি বহু দেখেছি এই এন্ট্রি পারে না অনেকে লেখা থাকে, অনেক সময় লেখা থাকে স্টক টেকেন ওভার বাই মিস্টার এ, ভুল করে বোঝেই না কোথায় বসবে, বলেছে স্টক টেকেন ওভার বাই এ, ধর কোনো একজন পার্টনার স্টকটা নিয়ে গেছে, তার মানে কি স্টকটা যদি বেঁচে দিত তাহলে এখানে, আর নিয়ে গেছে মানে এখানে, মোট কথা দেখ যত অ্যাসেট এখানে, অ্যাসেট বেচলে এখানে, আর অ্যাসেট যে কোনো পার্টনার নিয়ে এখানে, মানে অপোজিট সাইডে, যত অ্যাসেটের ট্রিটমেন্ট অপোজিট সাইডে, বুঝতে পারছিস তো, সিস্টেম মাথায় এক, অঙ্ক যাতে ভুল না হয় যাওয়াগুলো। আচ্ছা আর কি বলেছে, এই দুটো পয়েন্ট বলে দিলাম। তেমনি কি মনে হয় তুই বল দেখি, লাইবিলিটি কোন দিক লিখেছি, লাইবিলিটি এই দিক লিখেছি, তা লাইবিলিটির পেমেন্টটা কোন দিক হওয়া উচিত, ডেবিট দিকে, দেখ পেমেন্টটা এইদিকে লিখলাম টু ক্যাশ আর ব্যাংক দিয়ে পেমেন্ট করলাম, টু ক্যাশ আর ব্যাংক, দেখ কী কী লেখা আছে, আউটসাইড লাইবিলিটি, তুই বলিস স্যার আউটসাইড লাইবিলিটিস কোনটা, তোরা ব্যালেন্স শিট দেখেছিস কখনো, অ্যাসেট সাইড দেখেছিস, লাইবিলিটি সাইডে কী কী থাকে, ক্যাপিটাল থাকে, রিজার্ভ থাকে, ক্রেডিটার্স বিলস বলে এগুলো থাকে, জানিস আউটসাইড লাইবিলিটি কাকে বলে। দেখ আমি তোকে যদি বলি এটা তোর ব্যালেন্স শিট, বলছি আমি বোঝাচ্ছি, ধর অ্যাসেট সাইডে ধর অ্যাসেট আছে 10 লাখ টাকা, লাইবিলিটি 10 লাখ টাকা আছে, এখানে সাপোজ বললাম মালিকের টাকা আছে 7 লাখ টাকা, কত আছে মালিকের, এখানে টোটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট মিলে তো 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা যে ব্যবসার যে টোটাল অ্যাসেট আছে, এই 10 লাখ টাকার মধ্যে ক্যাপিটাল মানে মালিকের কত, বলি রিজার্ভ, আমি রিজার্ভটা এর মধ্যে ধরে নিয়েছি, আচ্ছা বাদ দে, তোর যদি বুঝতে অসুবিধা, রিজার্ভ ধর 1 লাখ টাকা ছিল, তাহলে 10 লাখ টাকার মধ্যে রিজার্ভ কার টাকা, মালিকের টাকা, 10 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা মালিকের, তাহলে 2 লাখ টাকা কার টাকা, বাইরের লোক, এই বাইরের লোককে বলে আউটসাইডার মানে তো বাইরের। এবার তুই বলিস আচ্ছা উদাহরণ বলুন তো কয়েকটা বাইরের লোকের, দেখ ক্রেডিটার্স বাইরের লোক, ক্রেডিটার্স কি তোর দোকানের মালিক, যার থেকে ব্যাংকের থেকে লোন নিয়েছিস ব্যাংক কি তোর মালিক, এরা বাইরের লোক, তুমি বুঝেছো, বাইরের লোকটাকে বলা হয় আউটসাইডার, বোঝা গেল তো। তাই জন্য এখানে কি লিখেছি দেখ, আউটসাইডার লাইবিলিটি, তার মানে কি কোনো ক্যাপিটাল রিজার্ভ পেমেন্ট এখানে হবে না, আউটসাইডার লাইবিলিটি,
তাহলে লাইবিলিটি কী কী লাগে? ক্রেডিটার্স আছে, বিলস পেবেল আছে, রিয়ালাইজেশন এক্সপেন্স আছে। এই রিয়ালাইজেশন এক্সপেন্স জিনিসটা কি জানিস? আমি পরের ক্লাসে রিয়ালাইজেশন এক্সপেন্স যত রকমের ট্রিটমেন্ট সব বলে দেবো। রিয়ালাইজেশন এক্সপেন্স জিনিসটা কি? এই যে কাজটা করলো, রিয়ালাইজেশন করলো, এই অ্যাসেটগুলো বেচলো, কারোর মারফত এই অ্যাসেটগুলো বেচতে হবে। আমার কথা শুনছিস তো? কারোর মারফত এই অ্যাসেটগুলো বেচতে হবে, তারপরে এই অ্যাসেটগুলোকে বেচে যে টাকাটা হবে সে টাকাগুলো পেমেন্ট করতে হবে লাইবিলিটিতে। এই কাজ করার জন্য তো একটা অনেক কিছু কাজ করতে হবে, খরচাপাতি হবে, তো এটা করে রিয়ালাইজেশন এক্সপেন্সেস। ঠিক আছে? তো এখানে চলে আসলো। আচ্ছা, এইসব বলে দিয়েছি। তারপর হচ্ছে দেখ কোনো পার্টনার, ধর ABC 3জন পার্টনার ছিল, একজন পার্টনার বললো ঠিক আছে, একজন পার্টনার ছিল, ওকে তো টাকা পেমেন্ট করতে হবে, ওর টাকাটা আমি পেমেন্ট করে দেবো। মন দিয়ে শুনবি। ধর তুই বলেছিস তো ব্যবসার গায়ে, তো আমাদের ব্যবসার গায়ে তো মানে ক্রেডিটার্স ধরো 5,000 টাকা পাবে, তুই বলেছিস ঠিক আছে ক্রেডিটার্সকে আমি 5,000 টাকা দিয়ে দেবো। তাহলে কে দেবে? কোনো একজন পার্টনার দিল তো, তাই এখানে লিখেছি টু পার্টনার ক্যাপিটাল। তার মানে ফার্ম যদি পেমেন্ট করে ক্যাশ ব্যাংক, আর যদি কোন পার্টনার পেমেন্ট করে দেয় তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল। তুই কিভাবে পেমেন্ট করবি বিজনেস জানার দরকার নেই, বিজনেস জানতে চায় না, তুই পেমেন্ট করবি বলেছি, এটাই বড় কথা। তুই একজন পার্টনার, তুই বলেছিস আমি পেমেন্ট করে দেবো। বিজনেস কখনো জানতেই চাইবে না তুই কিভাবে পেমেন্ট করেছিস। তুই বিজনেসকে বলেছিস তোমাদের দায়িত্ব নিতে হবে না, আমি পেমেন্ট করবো, তোর দায়িত্ব। কি বললাম? তোর দায়িত্ব। বুঝতে পারলি? হ্যাঁ কি না? তাহলে বাকি যে ব্যালেন্সটা হলো সেটা দেখ, আমরা যেমন রিভ্যালুয়েশন করতাম, যদি ব্যালেন্স করে যদি এই দিক ব্যালেন্স বলতো বলতো প্রফিট, আর এই দিক ব্যালেন্স বলে কি বলতাম? লস। তো এই দিক ব্যালেন্স বলে প্রফিট অন রিয়ালাইজেশন, এই দিক বলে লস অন রিয়ালাইজেশন। আচ্ছা লেখ কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা, অঙ্ক করতে খুব কাজে লাগবে এটা। হ্যাঁ লেখ, ইম্পর্টেন্ট নোট বলে লেখ, ইম্পর্টেন্ট অঙ্ক করতে এই পয়েন্টগুলো কাজে লাগবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট নোট। কি বলেছে? হোয়েন প্রপার ইনফরমেশন ইজ নট গিভেন, লেখ হোয়েন প্রপার ইনফরমেশন ইজ নট গিভেন। যদি প্রপার ইনফরমেশন না থাকে, মানে আমার কথাটা মন দিয়ে শোন। এই শুনছিস তো টোটো? অনেক সময় অঙ্ক করবো, ডিসিশন করবো, অনেক কিছু ইনফরমেশনই বলেনি। যদি ইনফরমেশন না বলে তুই কি করবি? অর্থাৎ তুই কি ধরবি, তুই কি ধরে অঙ্কটা করবি যদি ইনফরমেশন না দেয়? কি ধরবি? এই দেখ লেখ, 1 নম্বর লেখ, এখানে লিখছি আইটেম, এখানে লেখ আইটেম, সে আইটেমটার নাম, আর এখানে লেখ ট্রিটমেন্ট। তো দেখ আইটেমের নাম কি বলছে, প্রথম আইটেমের নাম লেখ ট্যাঞ্জিবল অ্যাসেটস, একটা করে নাম বলছি ট্যাঞ্জিবল অ্যাসেটস। তারপর লেখ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, উদাহরণ বলবো কি? আগে বললাম তো। আচ্ছা লিখে দিচ্ছি, ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের উদাহরণগুলো লিখে দিচ্ছি। গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর কি বলছে? 3 নম্বর লেখ আউটসাইডার লাইবিলিটি, এটা বুক ভ্যালু। ঠিক আছে তো? কোন ভ্যালুতে? বুক ভ্যালু, সোল্ড অ্যাট বুক ভ্যালু। তারপর লিখবি লিভ ইট, তারপর লিখবি নীল, পেড অ্যাট বুক ভ্যালু, এটা লেখ পেড অ্যাট বুক ভ্যালু। আচ্ছা, তারপর 2 নম্বর নোট লেখ জেএলপি। রাহুল, জেএলপির ফুল ফর্ম কি বলেছিলাম আগের দিন? জয়েন্ট লাইফ পলিসি। লেখ জেএলপি ফান্ড, লেখ জেএলপি ফান্ড। ঠিক আছে? তারপর লেখ আইএফএফ, আইএফএফ এর ফুল ফর্ম কি বলেছিলাম? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। গিভেন ইন ব্যালেন্স শিট, যদি এই আইটেম দুটো ব্যালেন্স শিটে থাকে তাহলে কি করব? গিভেন ইন ব্যালেন্স শিট। এই দুটো আইটেম যদি ব্যালেন্স শিটে থাকে তাহলে আমাকে কি করতে হবে? এটা তোমার রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে আসবে। কোথায় চলে যাবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখব। সব বলছি কেন ক্রেডিট দিকে যাবে। অ্যাকচুয়ালি শোন, এদিক শোন, এই শোন,
আমি তো 11 থেকেই তোরা সবাই জানে যে কোনো ধরনের ফান্ড লাইবিলিটি হয়। কি বলো, যে কোনো ফান্ড, যে কোনো ধরনের ফান্ড লাইবিলিটি হয়। তো জেএলপি ফান্ড বল, আইএফএফ মানে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড বল, দুটোই তো লাইবিলিটি। যে কোনো ফান্ড তোর লাইবিলিটি, মানে লাইবিলিটি সাইডে যে আইটেমটা থাকে, তাহলে কি মনে হয় রিয়ালাইজেশন ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে? ক্রেডিট দিকে যাবে। দেখ না আমি বলছি, দেখ এটা ধর ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এটা লাইবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড, ঠিক আছে? লাইবিলিটি সাইড অ্যাসেট সাইড, এটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ক্রস হবে, এই অ্যাসেটগুলো চলে আসলে এইদিকে, আর লাইবিলিটিগুলো কোন দিক যাবে, বুঝতে পারছিস? তো এই দিকে আছে জেএলপি ফান্ড, আইএফএফ, তাহলে কোন দিক যাওয়া উচিত? এই দিক যাওয়া উচিত, থাকি না? বুঝতে পারছিস তো? তো কোনো রকমের যদি এরকম ফান্ড থাকে, জেএলপি ফান্ড, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড থাকলে রিয়ালাইজেশন কোথায় যাবে? ক্রেডিট দিকে যাবে। মাথায় থাকবে তো? আর কি বলেছে লেখ 3 নম্বর জেএলপি, ঠিক আছে তো? আর লেখ ইনভেস্টমেন্ট, জেএলপি আর ইনভেস্টমেন্ট, এটা কোন দিক যাবে বলে দিচ্ছি শোন। এটা যাবে রিয়ালাইজেশনের ডেবিট সাইডে। এইগুলো যাতে ভুল না হয় লিখে দিলাম, অঙ্কে থাকতে পারে, হয়তো আমাকে বারবার করে জিজ্ঞাসা করবি। তো দেখ তুই শোন, এই দেখ এটা যে ব্যালেন্স শিট, ঠিক আছে? ব্যালেন্স শিট, ইনভেস্টমেন্ট কোন দিক থাকে জানিস তো? ইনভেস্টমেন্ট দেখ জেএলপি থাকে এখানে অ্যাসেটে, ইনভেস্টমেন্ট থাকে এখানে, ঠিক আছে তো? শুনছিস তো? এটা দেখ, আর রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করতাম তার নিচে, এখানে করতাম তো। তো কি হয়, এই অ্যাসেটগুলো কোন দিক যাবে? আমি বলেছিলাম জিগ জ্যাগ হয়, তো ক্রস হবে, এই যে এখানে যেগুলো থাকে এটা এরকম আসবে, তাহলে কোন দিক যাবে? এই দুটোগুলো কোন দিক আসবে? ডেবিট আসবে, তার মানে ডেবিট দিয়ে। বুঝতে পারছিস তো জিনিসগুলো বোঝালাম? আচ্ছা, এই সবার টাকা আমি এবার এটা বোঝাবো, উপরে 1 নম্বর পয়েন্টটা বোঝাইনি, বোঝাবো? এই দেখ শোন, বুঝিয়েছি শোন, এই 1 নম্বর পয়েন্টটা কি বলেছে এটা বোঝাইনি। দেখ, হোয়েন প্রপার ইনফরমেশন ইজ নট গিভেন, শুনছিস তো? এই যদি কোশ্চেনে যদি ইনফরমেশন বলে না দেয়, ট্যাঞ্জিবল অ্যাসেট, ট্যাঞ্জিবল অ্যাসেট মানে শুনেছিস কোনগুলো ট্যাঞ্জিবল অ্যাসেট? যেই অ্যাসেটগুলো টাচ করা যায়, সেই অ্যাসেটগুলো সম্পর্কে কিছু বলেই দিল না। সাপোজ ধর অঙ্কে ধর মেশিন দিয়েছে, একটা কি দিয়েছে? একটা মেশিন দিয়েছে, কিন্তু মেশিনটা কত টাকায় বেচেছে আমি জানি না, বুঝতেই পারছি না কত টাকায় বেচে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ধরে নেবো বুক ভ্যালুর দামেই বেচে দিয়েছে, বুক ভ্যালুর দাম, বুঝতে পারলি তো? মানে ব্যালেন্সে যেই দাম ছিল সেই দামে তুই বেচে দিয়েছি, এটা ধরে নিতে হবে। আচ্ছা, আর কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই উদাহরণগুলো দেওয়া আছে। যদি এটা যদি কিছু না বলে কত টাকায় বেচেছি, ছেড়ে দেবো, জাস্ট ইগনোর করব, জাস্ট ইগনোর করব। আচ্ছা, লাস্ট বলছে আউটসাইডার লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটি মানে বিল পেবেল, ক্রেডিটার্স, এইগুলো কত টাকায় পেমেন্ট করেছি, কত টাকা পেমেন্ট করেছি কিছু যদি বলে না দেয়, কী পেমেন্ট করবো? কী লেখা আছে বল? পেড অ্যাট, মানে ব্যালেন্সে যেই টাকাটা আছে সেই টাকাটা পেমেন্ট করবো। বোঝা গেল তো? তো কিছু কিছু জায়গায় হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, তাই জন্য আমরা আবার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের বেশ কিছু থিওরিটিক্যাল পার্টে চলে গেলাম। যে থিওরিগুলো মানে প্রপার থিওরি নয়, রিজলিউশন জিনিসটা কি, হাবি যাবি এরকম থিওরি পড়ছি না। অঙ্ক করতে গেলে যেই টপিকগুলো আমাকে জানা দরকার, যেই থিওরিগুলো, সেই থিওরিগুলো নিয়ে আর একবার একটু আলোচনা করে নিই। এবার ডিজলিউশন জিনিসটা কি আমরা ফার্স্ট ভিডিওতেই বলেছি, তো ডিজলিউশন কখন ডিজলিউশন হয়, ঠিক আছে? এই সমস্ত ওইগুলো নিয়ে আলোচনা করছি না, মেনলি এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করছি। ডিজলিউশন জিনিসটা কি, একদম পাতি কথায় যদি বলতে চাই, আমরা যদি একদম খুব ইজি ল্যাঙ্গুয়েজ রেজলিউশনটা বলি, ধর এ বি সি 3 জন মিলে বিজনেস করছিল, মানে কি পার্টনারশিপ বিজনেস করছিল। তো বিজনেসের নিশ্চয়ই কোনো একটা নাম আছে, পার্টনারশিপ ফার্ম ছিল। কোনো কারণে ওদের দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। কী কারণে দোকান বন্ধ হয়ে যাচ্ছে? প্রথম ক্লাসেই বলেছি কী কী কারণে দোকান বন্ধ হতে পারে, বলেছিলাম কী কারণে দোকান বন্ধ হতে পারে। তো দোকান যদি বন্ধ হয়ে যায়, উইন্ডিং আপ, আমরা লতে পড়েছিলাম উইন্ডিং আপ, দোকান যদি বন্ধ হয়ে যায়, বিজনেস যদি বন্ধ হয়ে যায়, ফার্ম যদি বন্ধ হয়ে যায়, কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাকেই বলে ডিসলিউশন। ঠিক আছে? ডিসলিউশন কোনটা কি? দোকান দেখবি না অনেক কোনো কারণে কোনো দোকান বন্ধ হয়ে গেল, চলছে না, পার্টনাররা মিলে একটা বিজনেস করছিল, কোনো কারণে দোকান বন্ধ হয়ে গেল, ওটাকে বলে ডিসলিউশন। সেক্ষেত্রে কী করতে হয়? দোকান বন্ধ হয়ে গেলে কোনটা, তোর দোকান চালাবে না, দোকান তো পুরো বন্ধ হয়ে গেল, দোকান তো বন্ধ হয়ে গেল, দোকান তো আর চলবে না। সেক্ষেত্রে যে কোম্পানি বা বিজনেসের যে অ্যাকাউন্টেন্ট, তাকে বলবো দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তোমার যা হিসাবপত্র করার করে ফেলো। পার্টনাররা বললো, ওই পার্টনার কার আছে, এ বি সি আছে, ওরা বললো দোকান তো বন্ধ হয়ে যাচ্ছে, পার্টনাররা এই পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টেন্টকে বললো দোকান পুরো বন্ধ হয়ে গেছে, তুমি তোমাদের হিসাবপত্র করে ফেলো, হিসাবপত্র করে ফেলো। তাই বলছে ও অ্যাকাউন্টেন্ট কীভাবে হিসাব করবে? বলছে টু ক্লোজ। ক্লোজ মানে জানিস তো, বন্ধ করা। ও বন্ধ করে দেবে। কি বন্ধ করবে? ক্লোজ দ্য বুকস অফ অ্যাকাউন্টস। বই মানে বুকস অফ অ্যাকাউন্টসটা ক্লোজ করে। বুকস অফ অ্যাকাউন্টস মানে কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটাকে ক্লোজ করে দেবে, বন্ধ করে দেবে। যে দোকানটাই বন্ধ হয়ে গেছে, তার তো ব্যালেন্স শিট থাকবে না।
ব্যালেন্স শিটটাকে বন্ধ করে দেবে। ব্যালেন্স শিটে কী থাকে জানিস তো? বাঁদিকে থাকে লাইবিলিটি আর ডান দিকে থাকে অ্যাসেট, দুটোই তো থাকে, অ্যাসেট আর লাইবিলিটি। দেখ কয়েকটা অ্যাসেটের নাম লিখে কী লিখেছি, ফার্নিচার, বিল্ডিং, ডেটার্স। ভাবিস না কিন্তু একটাই অ্যাসেট থাকে, আরও অ্যাসেট থাকে, কয়েকটা নাম লিখেছি। লাইবিলিটি কী কী থাকে, ক্যাপিটাল থাকে, ক্রেডিটার্স, বিল পেবেল, আরও অনেক থাকে, আমি কয়েকটা নাম লিখেছি। তার মানে এইগুলোকেও ক্লোজ করে দেবে, এইগুলোকেও ক্লোজ করে দেবে, ঠিক আছে তো? লিখেছে ক্লোজ। দেখ আমি যদি একটা ছোট্ট করে একটা লেজার খুলে দেখাই, ছোট্ট একটা লেজার, ধর এটা একটা লেজার, ছোট্ট টি ফর্মের লেজার খুলি, ধর ফার্নিচার, ঠিক আছে তো? আচ্ছা ফার্নিচারটা কি আমাদের অ্যাসেট না লাইবিলিটি? দেখে বলতে পারবি তো ফার্নিচার অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। ফার্নিচার হচ্ছে আমাদের অ্যাসেট। আর আমরা তো শিখেছি যে কোনো অ্যাসেটের ব্যালেন্স কি হয়, কি ব্যালেন্স হয় অ্যাসেটের ব্যালেন্স? অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট হয়, ডেবিট ব্যালেন্স হয়। তো ডেবিট ব্যালেন্স মানে এটা ধর ডেবিট সাইড আর এটা ক্রেডিট সাইড। তাহলে এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, নিশ্চয়ই কিছু একটা টাকা ছিল। আমার যখন দোকান বন্ধ হয়ে যায় তাহলে ফার্নিচারের, এই যে ফার্নিচারের তো আর টাকা থাকবে না, ফার্নিচারটাও তো ক্লোজ করে দিতে হবে। কিছু একটা জিনিস দিয়ে ক্লোজ করতে হয়, কোনো একটা জিনিস দিয়ে ক্লোজ করতে হয়। কি বললাম বুঝতে পারছিস তো? দোকান যখন বন্ধ হয়ে যায় তাহলে দোকানের কিছু অ্যাসেট থাকবে না, লাইবিলিটি থাকবে না, ওইগুলোকে বন্ধ করে দেবে। তো কোম্পানি বা পার্টনারশিপ ফার্মের যে অ্যাকাউন্টেন্ট কী দিয়ে ক্লোজ করবে, যেইটা দিয়ে ক্লোজ করে তাকে বলে রিয়ালাইজেশন, ঠিক আছে তো? কী লিখবো এখানে, বাই রিয়ালাইজেশন। তোদের কি টুকতে হবে না, জাস্ট বোঝাচ্ছি, রিয়ালাইজেশন, ঠিক আছে? কোন টাকাটা, এই টাকাটাই ক্লোজ করে দেবে। আমার কথাটা বুঝতে পারছিস কী বললাম? তার মানে পার্টিকুলার সব কিছুই, এই যত অ্যাসেট আছে সব ক্লোজ করবে কী দিয়ে, রিয়ালাইজেশন দিয়ে ক্লোজ করবে। যত লাইবিলিটি তাকে ক্লোজ করবে কী দিয়ে, রিয়ালাইজেশন দিয়ে ক্লোজ করবে, ঠিক আছে তো? তোরা হয়তো ভাববি এই যে আগের দিন যে অঙ্কগুলো করেছিল না, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে ফার্নিচার লিখেছিলাম না, বুঝতে পারছিস কেন ফার্নিচার? দেখ এখানে বাই রিয়ালাইজেশন ডেবিটে কী হবে, ফার্নিচার হবে তো, ঠিক আছে তো? তো সেমভাবে আর একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে একটা লাইবিলিটির একটা দেখিয়ে দিই, একটা লাইবিলিটি সাইডের আইটেম দেখি, যেটা বোঝা গেল। আমি অ্যাসেট সাইডের একটা আইটেম দেখালাম, লাইবিলিটি ধর আছে কি, ধর ক্রেডিটার্স, কি আছে ধর ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স লাইবিলিটির ব্যালেন্স কোন দিক হয়, লাইবিলিটি ব্যালেন্স কি, ওপেনিং ব্যালেন্স কি, ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে কি লিখবো, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি, এখানে টাকা। তো এটাকে তো ক্লোজ করবো, কি দিয়ে ক্লোজ করবো, রিয়ালাইজেশন। তাহলে এখানে লিখবো টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন। তাহলে কি লিখলি, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের কোন দিক চলে যাবে, রিয়ালাইজেশন কোন দিক চলে যাবে? দেখ এই যে ক্রেডিটার্সের ডেবিট আছে রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন কোন দিক চলে যাবে, ক্রেডিট দিকে চলে যাবে, বাই ক্রেডিটার্স। বোঝা গেল কেন করছিলাম আগের দিন? বুঝতে পারছিস? তো বুঝতে পারলি না কেন করছি, ঠিক আছে তো? এবার ধর বলতে এখানে কি লিখি, ক্লোজ করছি, কি ক্লোজ করছি, ব্যালেন্স। ভালো করে শোন, ফার্নিচারের যা ব্যালেন্স, বিল্ডিংয়ের যা ব্যালেন্স, ডেটার্সের যা ব্যালেন্স, ক্যাপিটালের যা ব্যালেন্স। ক্যাপিটালটা একটু বাদে বলছি, ক্যাপিটালটাকে একটু মাথা থেকে বের করে দে, ক্যাপিটালটাকে একটু মাথা থেকে বের করে দে, ঠিক আছে তো? ক্রেডিটার্সের যা ব্যালেন্স, বিলস পেবেলের যা ব্যালেন্স, যত ব্যালেন্স সব ব্যালেন্সগুলো ট্রান্সফার করবো কোথায়, অ্যাট ওয়ান প্লেস, একটা জায়গায় ট্রান্সফার করবো। কোন জায়গায়, একটা জায়গায় ট্রান্সফার করবো, টু হ্যাভ বেটার পিকচার, যাতে একটা ভালো পিকচার পাই, ঠিক আছে? কোথায় ট্রান্সফার করছি, রিয়ালাইজেশনে, ঠিক আছে তো? এবার বলতেই পারিস রিয়ালাইজেশনে কেন ট্রান্সফার করবো, এই যে বিজনেসের যা অ্যাসেট আছে, অ্যাসেটগুলো মার্কেটে বেচে দেবো। আরে দোকান বন্ধ হয়ে আছে, এইগুলো কি রেখে দেবো, এইগুলো তো বেচে দেবো, বেচে তো টাকা পয়সা পাবো, যেই টাকাগুলো পাবো লাইবিলিটি পেমেন্ট করবো, লাইবিলিটিগুলোকে পেমেন্ট করবো, ঠিক আছে তো? এই জন্য এই সমস্ত কাজ করতে এখন তো রিয়ালাইজেশন অ্যাকাউন্টের মাধ্যমে। তো বোঝা গেল রিয়ালাইজেশন জিনিসটা কি? আচ্ছা তারপর স্টেপ 1 কি লেখা আছে, টু ক্লোজ দ্য বুকস অফ অ্যাকাউন্ট, যেটা লিখেছি আগে, বুকস অফ অ্যাকাউন্টটা ক্লোজ করবো অ্যাপিয়ারিং ইন, কি অ্যাপিয়ার করে, রিয়ালাইজেশন অ্যাপিয়ার করে, ওটাই তো দেখ বোঝালাম। দেখ কি লিখেছি, অ্যাসেট ডেবিট ব্যালেন্স লেখা আছে, লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স, জীবনে ভুললে চলবে না, অ্যাকাউন্টে জীবনে শিখতেই পারবি না, এটা যদি না জানে, যে এটা না জানে সেটা কোনোদিন অ্যাকাউন্টে শিখতে পারবে না। অ্যাসেট হচ্ছে ডেবিট ব্যালেন্স আর লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয়। তার মানে বল, তোরা যখন অঙ্ক করবি একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে। আচ্ছা মুছে দিয়ে একটু বলে দিচ্ছি, তোরা জানিস উপরের পার্টটা তো মুছে দিই, উপরের দরকার নেই কিছু, উপরের পার্টটা কিছু দরকার নেই। ধর একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, ঠিক আছে তো? এইদিকে ধর অ্যাসেট সাইড, এখানে লিখছি অ্যাসেট সাইড, আর এদিকে লাইবিলিটি সাইড। কথা বলবি না, এখানে শোন, এখানে বিভিন্ন ধরনের অ্যাসেট থাকবে, আমি লিখে দিলাম সানডি অ্যাসেট, লিখে দিলাম ডাইরেক্ট, লিখে দিলাম সানডি অ্যাসেটস। কি লিখলাম, সানডি অ্যাসেট, বিভিন্ন ধরনের অ্যাসেটস আছে, ঠিক আছে? সানডি অ্যাসেটস আছে। তার মানে কি, দোকান বন্ধ হয়ে যেমন এই অ্যাসেটগুলোকে ক্লোজ করে দেবো। কি করবো, এই অ্যাসেটগুলোকে ক্লোজ করতে হবে, দোকান বন্ধ। তাহলে অ্যাসেট লিখলাম কি, ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্সকে এটাকে কেটে দিই, এটাকে যদি কাটতে চাই কী হবে, ডেবিটকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়। তাই দেখ অ্যাসেটটাকে ক্রেডিট করেছি, অ্যাসেটটাকে ক্রেডিট, তাহলে কোথায় চলে যাবে, এটা রিয়ালাইজেশনে, তাই রিয়ালাইজেশনটা ডেবিট হয়েছে। কিন্তু কোন টাকা নেবো, এখানে টাকাটা কোনটা নেবো,
এই যে ব্যালেন্স শিটে এখানে যে টাকাটা থাকবে সেই টাকাটা নেবো, ব্যালেন্স শিটের টাকাটা নেবো, অন্য কোনো টাকা না, ব্যালেন্স শিটের টাকা। বুক ভ্যালু নিতে হয়, কি ভ্যালু? বুক ভ্যালু। বুক ভ্যালু কাকে বলে? ব্যালেন্স শিটের ভ্যালুটাকে বলে বুক ভ্যালু। এখানে বুক ভ্যালু নিতে হবে। কি লিখেছি? ন্যারেশন বিং অ্যাসেটস অ্যাকাউন্ট আর ক্লোজ, অ্যাসেটটা ক্লোজ করে দিলাম। সাপোজ একটা এক্সাম্পল দিয়েছি, ধর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখা আছে বিল্ডিং 10 লাখ টাকা, যেমন অঙ্ক থাকবে বললো ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বিল্ডিংয়ে 10 লাখ টাকা, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে মার্কেট ভ্যালু অফ বিল্ডিং 12 লাখ টাকা। 10 লাখ টাকার বিল্ডিং এখন কত হলো? 12 লাখ টাকা। আমরা যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতাম কি করতাম? তখন এই 10 লাখ টাকা ছিল, 12 লাখ টাকা হলো, 2 লাখ টাকা বেড়ে গেল, অ্যাসেটের ভ্যালু 2 লাখ টাকা বেড়ে গেল, ওটা রিভ্যালুয়েশন নিয়ে যেতাম। কেন? ব্যবসা তো আর বন্ধ হতো না, ব্যবসা থাকতো, তাই হতো। কিন্তু এখানে ব্যবসাই তো আর নেই, ব্যবসা তো উঠে গেছে। কি বললে বুঝতে পারলি তো? ব্যবসাটাই তো উঠে গেছে, ব্যবসা নেই। তার মানে এখানে আমার কোন ভ্যালুটা এখানে নেওয়া উচিত? আমরা যখন করবো না রিয়ালাইজেশনে, বুক ভ্যালু মানে 10 লাখ টাকা নেওয়া, 12 লাখ টাকা খাও, 12 লাখ টাকা নেওয়া উচিত নয়। কি বললাম বুঝতে পারলি? মার্কেট ভ্যালু কোনো ফাংশন নেই। তাহলে এত অব্দি মনে বুঝতে পারলি, বা স্টেপ 2 তে যাবো। আচ্ছা দেখ এরপর কি বলেছে, দেখ আগেরটাও যদি বুঝতে পারলি, এবার কি লিখে দেখ, ভ্যালু অ্যাপিয়ারিং, যেটা আমি আগে বলেছি সেটাই আবার লিখেছি, যেটা মুখে বললাম সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। কি লেখা আছে? ভ্যালু অ্যাপিয়ারিং ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। বুকস মানে বুঝিস তো, আমরা যে অ্যাকাউন্টেন্সি করছি, অ্যাকাউন্টেন্সি বুকস কোনটা? ব্যালেন্স শিট। বুক ভ্যালু ইজ নোন এর বুক ভ্যালু, তার মানে ব্যালেন্স শিটে যেই ভ্যালুগুলো আমরা দেখতে পারি তাকে বলে বুক ভ্যালু। ঘাবড়াবি না, বুক ভ্যালু কাকে বলে? ব্যালেন্স শিটের ভ্যালুটাকে বলে বুক ভ্যালু। তারপর কি বলেছে? তো এই তো হলো। তা আমরা কি করলাম? ব্যালেন্স শিটে কি দেখতে পারি? এক সাইডে অ্যাসেট থাকে, এক সাইডে লাইবিলিটি থাকে। অ্যাসেটগুলোকে ক্লোজ করলাম, লাইবিলিটিকেও তো ক্লোজ করতে হবে। নতুন করে বোঝানোর কিছু নেই, কিছুক্ষণ আগেই বুঝিয়েছি। লাইবিলিটি তো ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সকে ক্লোজ করবো মানে ক্রেডিটকে ডেবিট করবো, তাই লাইবিলিটি ডেবিট করলাম। কোথায় নিয়ে যাবো এটা? লাইবিলিটিগুলোকে রিয়ালাইজেশনে। কি বললাম? যত অ্যাসেট যত লাইবিলিটি সব ক্লোজ করতে হয় কোন অ্যাকাউন্টে? রিয়ালাইজেশনে। বোঝা গেল তো? আচ্ছা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, মন দিয়ে শুনবি। ধর এটা এই আমার ঘর, ধর সাপোজ ধর এটাই আমার একটা পার্টনারশিপ ফার্ম, এটা ধর একটা বিজনেস, ঠিক আছে তো? তো বিজনেস দেখতে পাচ্ছি এই যে এটা একটা শ্যুট হচ্ছে, ভিডিওটা যে শ্যুট হচ্ছে, ঠিক আছে, এটা তো ট্রাইপড, তো এটাও একটা ট্রাইপড। আমার যে ব্যালেন্স শিটে যে অ্যাসেটগুলো আছে, আচ্ছা ট্রাইপডটা কি আমার অ্যাসেট না লাইবিলিটি? কি মনে হয়? অ্যাসেট। তো এই ট্রাইপডটা কি মনে হয়? এই ট্রাইপড সাপোজ এটা তো আমার অ্যাসেট, কিন্তু এই ট্রাইপডটা কি ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি? সাপোজ ধর ব্যালেন্স শিটে বলছি ব্যালেন্স শিটে ট্রাইপড বলে কিছু লেখা নেই, তার মানে কি এই ট্রাইপডটাকে আমি ব্যালেন্স শিটে রেকর্ড করেছি? রেকর্ড করেছি? তা আনরেকর্ডেড। আর একটা কথা বলছি, তোরা ধর বিজনেস, তোরা ধর 3 জন বন্ধু মিলে ধর একটা ফার্নিচারের দোকান খুলেছিস, ঠিক আছে, ফার্নিচারের দোকান খুলেছিস। তো তোরা ধর যেখানে বসিস, ধর একটা চেয়ার টেবিল আছে, পার্টনাররা গিয়ে বসে হিসাবপত্র করে, একটা চেয়ার টেবিল আছে। তো সেই চেয়ার টেবিলটা কি একটা ফার্নিচারের মধ্যে পড়ে? সেই ফার্নিচারে ধর ব্যালেন্স শিটে রেকর্ডই করা নেই, তাহলে সেটা কি অ্যাসেট বলবো? এটাকে আনরেকর্ডেড অ্যাসেট। তা আনরেকর্ডেড অ্যাসেট ব্যালেন্স শিটে রেকর্ড করা নেই, এখানে দেখ কি লিখেছে? আনরেকর্ডেড অ্যাসেট। সেরকম আনরেকর্ডেড লাইবিলিটিও হতে পারে, আনরেকর্ড লাইবিলিটি হতে পারে। ধর এমন কোনো একটা লাইবিলিটি যেটা রেকর্ডই করা নেই, আনরেকর্ডেড লাইবিলিটি। বিভিন্ন ধরনের লাইবিলিটি বলে কীরকম লাইবিলিটি? আর আগের দিন একটা করেছিলাম মনে পড়, প্রভিশন ফর ড্যামেজ ছিল না? 9,000 টাকা প্রভিশন ছিল, যার মধ্যে 7,000 টাকা দেখানো ছিল, বাকি 2,000 টাকা দেখানো হয়নি, ওটা তো আউটস্ট্যান্ডিং, সরি আনরেকর্ডেড। যেমন আনরেকর্ডেড অ্যাসেট থাকতে পারে, তেমনি আনরেকর্ডেড লাইবিলিটি থাকতে পারে। আনরেকর্ডেড অ্যাসেট মানে যেই অ্যাসেট রেকর্ড করা নেই ব্যালেন্স শিটে, আর আনরেকর্ডেড লাইবিলিটি মানে যেই অ্যাসেটটা, যেই লাইবিলিটি ব্যালেন্স শিটে রেকর্ড করা নেই। তাহলে বুঝতে পারলি আনরেকর্ড মানে কি? আনরেকর্ড মানে কি? যেটা রেকর্ড করা নেই। এমন কোনো অ্যাসেট ব্যালেন্স শিটে রেকর্ড করা নেই তাকে আনরেকর্ডেড অ্যাসেট, এমন কোনো লাইবিলিটি ব্যালেন্স শিটে রেকর্ড করা নেই তাকে বলে আনরেকর্ডেড লাইবিলিটি। ঘাবড়ানোর কিছু নেই, ঠিক তো? আরে নর্মাল ভাব না, আউটস্ট্যান্ডিং স্যালারি, তোরা শুনেছি আউটস্ট্যান্ডিং স্যালারি কি হয়? লাইবিলিটি। ধর ব্যালেন্স শিটে তুই দেখতে পাচ্ছিস না আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে এটা কি? আনরেকর্ডেড। বুঝতে পারলি তো? এখানে কি বলে যে দেখ, তাই লিখেছি লাইবিলিটি অর অ্যাসেটস নট অ্যাপিয়ারিং ইন দ্য বুকস বাট এক্সিস্ট। বইতে দেখতে পাচ্ছি না, ব্যালেন্স শিটে নেই, কিন্তু আছে। মন দিয়ে শোন, রিয়াল তুই বাস্তবে যদি বাস্তবের সঙ্গে যদি তুই কম্পেয়ার করিস, ধর তোরা যে বিজনেস করছিস, যেখানে বসিস সেই চেয়ার টেবিলটা তোদের আছে, কিন্তু ব্যালেন্স শিটে নেই। এক্সিস্ট মানে কি? রিয়ালে এটা আছে, কিন্তু ব্যালেন্স শিটে দেখানো নেই। তার মানে বুঝতে পারলি তো কি বলেছে? লাইবিলিটি অর অ্যাসেট নট অ্যাপিয়ারিং ইন দ্য বুকস, বইতে দেখানো নেই, কিন্তু এক্সিস্ট আছে। বোঝা গেল? এক্সিস্ট মানে বোঝা যাচ্ছে তো? তো বলছে বুক ভ্যালু অফ অ্যাসেট অর লাইবিলিটিস নীল। এই লাইনটার মানে কি? আরে আনরেকর্ডেড অ্যাসেট, কোনো একটা অ্যাসেট তুই রেকর্ড করিস নি, তাহলে ব্যালেন্সের কি সেই অ্যাসেটটা দেখতে পারবি? তাই তো লিখেছে বুক ভ্যালু, তো নীল হবে এটা, হ্যাঁ কি না? কমন সেন্স, এগুলো সেন্স খাটাতে হবে। স্টেপ 2 চলে আসুন। স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 1-এর কাজটা কি? স্টেপ 1 হচ্ছে ব্যালেন্স শিটে যে অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, সেগুলোকে ক্লোজ করতে হয়, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ কি?
সেই অ্যাসেট বা লাইবিলিটিকে প্রথমে অ্যাসেটগুলো থাকলে সেইগুলোকে অ্যাসেট রিয়ালাইজ করবো। কী করবো? রিয়ালাইজ করবো। যেমন শিখেছি আগে অ্যাসেট রিয়ালাইজ করতে পারি। তো দেখ কি লিখেছে, রিয়ালাইজেশন অফ অ্যাসেট, অ্যাসেট রিয়ালাইজ করবো। তো কি মনে হয় অ্যাসেট রিয়ালাইজ করলে টাকা আসবে, হ্যাঁ কি না? অ্যাসেট রিয়ালাইজ করলে টাকা আসে, তো টাকা তো ক্যাশ, ক্যাশ আসতে মানে ক্যাশ তোমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেট বাড়ছে, তাই ক্যাশ বা ব্যাংক ডেবিট হলো। আচ্ছা তারপর কি, দ্য সাপোজ দ্য পার্টিকুলার অ্যাসেট, মন দিয়ে শুনবি, এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা অনেকে মুখস্থ করে চালিয়ে দেবে, এই জায়গাটা মুখস্থ করে চালিয়ে দেবে, এই জায়গাটা বোঝার আছে। আমার বিজনেস ধর বিভিন্ন ধরনের অ্যাসেট আছে, দ্য সাপোজ ধর বিল্ডিং বেচে 10 লাখ টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? বিল্ডিং বেচে। আচ্ছা আমি এই এক্সাম্পলটা দেখ ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস তো, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ছিল বিল্ডিং 10 লাখ টাকা, সেই বিল্ডিংটা বেচে কত টাকা পেয়েছি? তুই বলি 12 লাখ টাকা আসলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 12 লাখ টাকা। কোথা থেকে আসলো 12 লাখ টাকা? বিল্ডিং বেচে, বিল্ডিং তো অ্যাসেট, সেই বিল্ডিংটা কি আর আছে বিজনেসে? না, তো বিল্ডিং কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে বলবি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং 12 লাখ 10 লাখ না কিন্তু 12 লাখ। এটা জেনারেল জার্নাল, নর্মাল 11 জার্নাল শিখেছিস, তাই এখানে দেখ লিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট করেছি। কিন্তু আমার অ্যাসেটগুলো কোথায় আছে? ডিজুলেশনের, আমরা যে ডিজুলেশনের কনসেপ্ট বলি, অ্যাসেটগুলো কি আর আছে আমার কাছে? অ্যাসেটগুলো সব রিয়ালাইজেশনে চলে গেছে। তাই আমার কি এখানে অ্যাসেট লেখা উচিত না রিয়ালাইজেশন লেখা উচিত? এই কারণে রিয়ালাইজেশন লেখা হয়েছে। কমন সেন্স। ধর তোরা যখন 11 করতে, ধর আমি বললাম এ বল ফার্নিচার সোল্ড 5000, তোরা বলছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, এটাই করতি। কিন্তু বিজনেস বন্ধ হয়ে গেছে, কোথায় চলে গেছে? অ্যাসেটগুলো রিয়ালাইজেশন চলে গেছে, তাই লিখবো ক্যাশ টু রিয়ালাইজেশন। কমন সেন্স। তুই করতি রিয়ালাইজেশনে ক্রেডিট দিকে লিখতি না বাই ক্যাশ অ্যাকাউন্ট, বুঝতে পারছিস তো? কমন এই সেন্সগুলো খাটাতে হবে। ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কখনো এইগুলো মনে রাখলেই হয়ে যাবে। হয়ে গেল এত অবধি? তাই দেখি দেখ অ্যাসেটের পরিবর্তে রিয়ালাইজেশন লিখলাম, আর এখানে অ্যাসেট অ্যারো দিয়েছি কেন? অ্যাসেটটা কমছে, ঠিক আছে তো? আচ্ছা আর এখানে দেখ বুক ভ্যালুটা ক্রস করে দিই, এখানে বুক ভ্যালুটা ক্রস করে দিলাম। কেন বুক ভ্যালু ক্রস করলাম? আমি যখন অ্যাসেটের টাকাটা রিয়ালাইজ করবো, কোন টাকা রিয়ালাইজ করবো? যত টাকায় বেচবো। আরে যত টাকায় বেচবো কোন টাকা? আমি কি 10 লাখ টাকায় বেচলাম নাকি 12 লাখ টাকায় বেচলাম? তা 12 লাখ টাকায় তো এখানে শো করবো, নাকি 10 লাখ শো করবো? তাহলে 10 লাখ টাকা এখানে কেটে দিয়েছি, বুক ভ্যালু কেটে দিয়েছি, তাহলে কি আসবে? মার্কেট ভ্যালু। বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? কমন সেন্স। এই জিনিসগুলো মাথায় রাখ, ভুল হবে না অঙ্ক কোনোদিন, কেউ আটকাতেই পারবে না, কোনোদিন অঙ্ক ভুল হবে না এই জায়গাগুলো মাথায় রাখলে। আনরেকর্ডেড অ্যাসেট সোল্ড, কি বলেছে, কি লেখা আছে বল? আনরেকর্ডেড অ্যাসেট সোল্ড। আচ্ছা আনরেকর্ডেড অ্যাসেট, সেই অ্যাসেটটা কি ব্যালেন্স শিটে আছে? ব্যালেন্স শিটে নেই, তাহলে এই অ্যাসেটটাকে বেছে দিয়েছিস। আচ্ছা কি মনে হয় কমন সেন্স, বোর্ডের দিকে না তাকিয়ে বল কি জার্নাল কি হতে পারে? টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিটটা কি হবে? আনরেকর্ডেড অ্যাসেট, তাই তো? দেখ কি লিখেছি আমি অ্যাকচুয়ালি, দেখ আনরেকর্ডেড অ্যাসেট ক্রেডিট করবো কি করে? তুই ভাব, তুই আমাকে ভাব, তুই বল, ব্যালেন্স শিট তো নেই তো অ্যাসেটটা। কমন সেন্স, মাথা খাটা। ব্যালেন্স শিট ধর একটা ফার্নিচারের উদাহরণ বলছে, ফার্নিচার তো ব্যালেন্স শিটে নেই, তাহলে ফার্নিচার তো বেচলি কি করে? এটা তোর ইনকাম, এটা একটা প্রফিট হয়ে গেল, এটা তোর প্রফিট হয়ে গেল, তোর ব্যালেন্স শিটে নেই। মন দিয়ে শোন, ব্যালেন্স শিটে নেই, তোর উল্টে এটা প্রফিট হয়ে গেল। বুঝতে পারলি না কি বললাম? ধর সাপোজ ধর আমি ব্যালেন্স শিটে আমার টাইপডটা দেখাইনি, বলছি আমি টাইপড বেচে দিয়েছি, টাকা এসছে, টাইপড বেচে দিয়েছি, কি এটা আমার একটা ইনকাম, এটা আমার একটা ইনকাম বা প্রফিট হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো দেখ তাই লিখেছি। আর আমাদের যত ইনকাম বা প্রফিট সব কোথায় চলে যাবে? এটা রিয়ালাইজেশনে চলে যাবে, তাই তো? পুরো আমার এই যে আমরা ডিজুলেশন করছি, সমস্ত প্রফিট লস কোথায় যাবে? রিয়ালাইজেশনে যাবে, তাই তো? পুরো প্রফিট মানে কি? আমার এক ধরনের ইনকাম। ইনকাম কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয় ইনকাম। তাই দেখ ইনকামটার নাম রিয়ালাইজেশন। বোঝা গেল কি বললাম? তো এখানটা যদি ভুল করে লিখিস ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আনরেকর্ডেড অ্যাসেট, তুই লিখতে পারিস না, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আনরেকর্ডেড অ্যাসেট তুই লিখতে পারিস, কেন? আনরেকর্ডেড অ্যাসেট কী করে লিখি? তো ছিলই না, তোকে দেখাতে হবে ব্যালেন্স শিটে, হ্যাঁ আমার আনরেকর্ডেড অ্যাসেট ছিল ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কোনোদিন আনরেকর্ডেড অ্যাসেট থাকবে, তুই ওটাকে বেচবি কী করে? কি বললাম বুঝতে পারছিস তো? তো এটা মাথায় রাখবি। তাই নর্মালি যদি এটা জার্নাল হয়, ঠিক আছে তো, এটা টোটালি ইনকাম হয়ে যাবে, ঠিক আছে তো? তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছিস। তো দেখ এখানে যে উদাহরণটা দিয়েছি, ধর কোশ্চেন দিয়ে ব্যালেন্স শিট, এখানে বিল্ডিং আছে 10 লাখ টাকা, বিল্ডিংটা বেচেছি 12 লাখ টাকায়। তার মানে নর্মাল যে এটা এইটুকুই যদি রিয়ালাইজেশন করতে বলে, তুই বলি স্যার ডিজুলেশন করছেন মানে বিল্ডিংটা ক্লোজ করবো, ক্লোজ করতে গেলে রিয়ালাইজেশন ডেবিটে আসে, বোঝাতে হবে, নতুন করে বোঝানোর কিছু নেই। তাই বিল্ডিংটা বেচে কত টাকা? 12 লাখ টাকা দিয়ে। তাই 10 লাখ টাকার বিল্ডিং, এখানে লিখলাম বাই ক্যাশ 12 লাখ টাকা। ক্লিয়ার কি বললাম? এবার অনেকে জিজ্ঞাসা করে, ধর 10 লাখ টাকার বিল্ডিং বেচে 12 লাখ টাকা পেয়েছি, তাহলে কত টাকা লাভ হয়েছে? আমি কি এখানে দেখিয়েছি লাভ 2 লাখ টাকা? কোথাও লিখেছি লাভ 2 লাখ টাকা? আচ্ছা কি মনে হয় প্রফিট কোন দিক হয় যে কোনো অ্যাকাউন্টে? আচ্ছা বলে দিই, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট জানি? রিয়ালাইজেশন নমিনাল অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন হচ্ছে আমাদের এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি
মেনটেন করা, তো জানিস তো নমিনাল অ্যাকাউন্টে খরচ ক্ষতি আয় লাভ, এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ইনকাম অ্যান্ড গেইনস, ওই মোট কথা প্রফিট অ্যান্ড লসের মতনই, তাই তো? তো কি মনে হয় 2 লাখ টাকা লাভ হয়েছে, আর কি লাভ মানে ইনকাম, ইনকাম কোন দিকে হয়, ক্রেডিট দিকে। 2 লাখ টাকা তো এই দিকেই হচ্ছে, হ্যাঁ কি না? আমি দেখাইনি, আমি যদি 10 লাখ আর 12 লাখ দিয়ে উধাও করে দিই তাহলে 2 লাখ টাকা তো এই দিকেই হচ্ছে, হ্যাঁ কি না? বুঝেছিস তো গল্পটা বুঝেছিস? এত একটু বুঝেছিস তো? আচ্ছা দেখ এটা কি লেখা যায় প্রথমে, কিছুক্ষণ আগে যে লাস্ট যেটা করলাম না, মনে করার চেষ্টা কর। ওই বিল্ডিংটা বেচেছিলাম 10 লাখ টাকার, বিল্ডিং বেচে কত টাকা পেয়েছিলাম? 12 লাখ টাকা। ক্রেডিট দিকে 12 লাখ টাকা লিখেছিলাম আর ডেবিট দিকে 10 লাখ টাকা লিখেছিলাম না? আমি বলেছিলাম কি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বলেছিলাম না 2 লাখ টাকা যে প্রফিট অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে। দেখ প্রথমে এটাই লিখেছে, কি লেখা আছে দেখ, নো প্রফিট আর লস ইজ রিকগনাইজড বিকজ ইট গেট অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে, তোকে আলাদা করে দেখানোর দরকার নেই, ঠিক আছে? টপিকটা ওখানেই শেষ। নেক্সট টপিক কি লেখা আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। আমি যখন অ্যাডমিশন করিয়েছিলাম, অ্যাডমিশনের 4 নম্বর ভিডিওতে এটা পরিষ্কারভাবে খুব ভালো করে বোঝানো ছিল। অ্যাডমিশনের 4 নম্বর ভিডিওতে পরিষ্কারভাবে বোঝানো ছিল অ্যাসেট যদি কোনো পার্টনার নিয়ে নেয় তার জন্য কী ট্রিটমেন্ট হতে পারে, কোনো পার্টনার যদি লাইবিলিটি নিয়ে নেয় তার কী ট্রিটমেন্ট হতে পারে। তার কী লেখা আছে, অ্যাসেট ইজ, বল, অ্যাসেট ইজ টেকেন ওভার বাই পার্টনার। নর্মাল জিনিস তো, আমি জানি না কতটা দেখেছিস বা ভুলে গেছিস। কোনো পার্টনার যদি অ্যাসেট নিয়ে নেয়, ধর এখানটায় রাফটা এখানটায় করছি, ঠিক আছে তো? ধর বিজনেস হচ্ছে এ বি সি, 3 জন পার্টনার মিলে বিজনেস করছে। কোনো একজন পার্টনার, যেটা আমরা রিটায়ারমেন্টেও শিখিয়েছিলাম মোটর কারের গল্প, কোনো একজন পার্টনার বিজনেস থেকে অ্যাসেট নিয়ে নিই, তার জন্য একটা ব্যালেন্স শিট ড্র করছে। এখানে লিখলাম ব্যালেন্স শিট, এই দিকে থাকে লাইবিলিটি, এই দিকে থাকে অ্যাসেটস, ঠিক আছে? সাপোজ মনে নিলাম ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড টোটাল হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? আর অ্যাসেট সাইড নিশ্চয়ই এটাই থাকবে, ব্যালেন্স শিটে অ্যাসেটেও যা থাকে লাইবিলিটিও তাই থাকে, মিলে যায়। এদিকেও 1 লাখ, এইদিকেও 1 লাখ। এখানে ধর অ্যাসেট সাইজের একটা আইটেম ছিল কি, মোটর কার। কি ছিল? মোটর কার। ধর মোটর কার ছিল 10,000 টাকা। আর বিজনেস পার্টনারটা তো এখানেই থাকে, এ বি সি, 3 জন পার্টনার থাকে। যে কজন পার্টনার থাকে আমি 3 জন পার্টনার লিখলাম। কোনো একজন পার্টনার ধর মোটর কারটা তুলে নিয়েছে, তাহলে মোটর কার কি বিজনেসে আছে? নেই, তাহলে মোটর কার নেই। তার মানে 10,000 টাকা নেই, মানে এখানে কত হয়ে গেল? 90,000 টাকা হয়ে গেল। তাহলে এখানে 1 লাখ আছে, এখানে 90, তাহলে ব্যালেন্সে ট্যালি করলো না। তার মানে কি, ব্যালেন্সে ট্যালি করতে গেলে এখানেও 10,000 কমাতে হবে 10,000 টাকা। তার মানে অ্যাসেট যখন 10,000 টাকা কমে গেল, লাইবিলিটি 10,000 টাকা কমে গেল, 90,000 টাকা হলো। কিন্তু এই 90,000 টাকা কাদের মধ্যে কমবে? কারা নিয়েছে মোটর কার? কোনো একজন পার্টনার নিয়েছে, তাহলে পার্টনারের ক্যাপিটাল কমবে। বোঝা গেল গল্পটা? জার্নাল আমি কিছু বলিনি, জার্নাল অটোমেটিক্যালি জার্নাল হয়ে গেল। তাহলে কি বললাম, বিজনেস থেকে যদি কোনো পার্টনার যদি বিজনেসে কোনো অ্যাসেট নিয়ে নেয়, তাহলে অ্যাসেটটা তো কমে গেল। পাশাপাশি যেই পার্টনার নিয়ে নেবে সেই পার্টনারের ক্যাপিটালটা কমে যাবে। বোঝা গেল কেন ক্যাপিটাল কমলো? আমি বোঝালাম কেন ক্যাপিটাল কমলো। তার ক্যাপিটাল কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্সকে কমাতে গেলে কি ডেবিট করতে হয়, তাহলে ক্যাপিটালটা ডেবিট আর মোটর কারটা ক্রেডিট। দেখ তো কি লেখা আছে এখানে, এত অব্দি বোঝা গেল তো? এবার দেখ কি বলবি, তাহলে বলি স্যার ঠিকই তো আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এটা বলেছি। এখানে কেন রিয়ালাইজেশন কেন লিখেছি? মোটর কারটা কোথায় আছে? রিয়ালাইজেশনে আছে, তাই রিয়ালাইজেশন লিখেছি। মোটর কার কোথায় আছে? রিয়ালাইজেশন, তাই রিয়ালাইজেশন লিখেছি। বোঝা গেল কি বললাম? এগ্রিড ভ্যালু। এগ্রিড ভ্যালু মানে কি, যত টাকায় নেবে, ব্যালেন্স শিটে যেই ভ্যালু আছে সেটা না। ধর ব্যালেন্স শিটে ধর মোটর কার আছে ধর কত, 10,000 টাকা। 10,000 টাকা নেবে না, কত টাকায় নিয়েছে মোটর কার সেটা দেখাতে হবে, ঠিক আছে তো? তাহলে অ্যাডজাস্টমেন্ট যেটা থাকবে। আচ্ছা এই যে এটা হবে না, এই মোটর কারটা, এই যে এই অ্যাসেট টেকেন ওভার পার্টনার, কোনো পার্টনার যে অ্যাসেটটা নিয়ে নেবে সে রেকর্ডেড অ্যাসেটও নিতে পারে। রেকর্ড অ্যাসেট মানে যেটা ব্যালেন্স শিটে আছে। আর এমনও হতে পারে এমন কোনো অ্যাসেট নেই যেটা ব্যালেন্স শিটে নেই, আনরেকর্ডেড। রেকর্ডেডও হতে পারে, আনরেকর্ডেড হতে পারে, যার নিয়ম তো একই, তাই তো? তো রেকর্ডেড হলে পার্টিকুলার অ্যাসেটটা কমে যাবে, আর আনরেকর্ডেড হলে মানে তোর ইনকাম না, ছিলই না। আরে ছিলই না, কোশ্চেনে মানে তোর ব্যালেন্স শিট বা কোশ্চেনে ছিলই না, অথচ ওই অ্যাসেটটা নিয়ে নিচ্ছে, তাহলে তো বিজনেসে আলটিমেটলি ইনকামই হলো। এত অব্দি বোঝা গেল তো? এত অব্দি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখ আমি উপর দিয়ে মুছে দিচ্ছি, একটু জিনিস বোঝাতে হবে। এরপরের আইটেমটা আমরা এতদিন আগের দিন দুটো যে অঙ্ক করলাম তার মধ্যে এই আইটেমগুলো ছিল না, একটা খুব ভালো আইটেম করছি। এটা পরীক্ষা যদি দেয় খুব অসুবিধা যেতে পারে এটার জন্য। এই সিবিএসসি বা আইএসসি বোর্ডে এই অ্যাডজাস্টমেন্টটা খুব দেয়। কি বলেছে জানিস তো? দোকান তো বন্ধ হয়ে গেছে, দোকান তো বন্ধ হয়ে গেছে। রিজলিউশন মানে কি? দোকান বন্ধ হয়ে যাওয়া। এই দেখ দোকান বন্ধ হয়ে গেছে। এখানে তার সাপোজ একটা ছিল একটা অ্যাসেট, বলছি স্টক। এখানে তার একটা ছিল অ্যাসেট স্টক, ঠিক আছে? থাকে তো ব্যালেন্স শিট অ্যাসেট থাকে তো স্টক। আর এখানে ধর আছে ক্রেডিটার্স, এটাও তো থাকে, হ্যাঁ কি না? ক্রেডিটার্স মানে কি? বিজনেসের কাছে যারা টাকা পায় তাদেরকে তো ক্রেডিটার্স বলে। ক্রেডিটার্স মানে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তারা তো টাকা পাবে। এবার ওরা টাকা পাবে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে তো,
ক্রেডিটার্সে চলে এসছে, বলছে টাকা দাও টাকা দাও, তো টাকা দেরি ফেরি করছে, টাকা দিতে পারছে না, বলছে কাজ করো তোমাদের টাকা দিতে হবে না। ক্রেডিটার্স ডাইরেক্ট বলে তোমাদের টাকা দিতে হবে না। কি তোমাদের টাকা দিতে হবে না? বললো তোমাদের যা স্টক আছে সেই স্টকটা আমাকে দিয়ে দাও। কি বললাম বুঝতে পারি? তোমাদের স্টক আছে সেই স্টকটা দিয়ে দাও, মিটে গেলে ঝামেলা। কি এনটিআই পরের কথা, গল্পটা বুঝেছিস তো? আরে দেখেছিস এরকম দেখবি দোকান টোকান বন্ধ হয়ে গেলে, আমি দেখেছি অনেক জায়গায়, ধর দোকান বন্ধ হয়ে গেলে না কি করে জানিস তো, ওটা নিয়ে নেয় যারা টাকা পায়, এই জিনিসটা তুলে নিয়ে চলে গেল। গল্প বুঝিস কি বললাম? আমি একটা দেখেছিলাম, মানে মানে কি হয়, এটা একটা অন্য, এটা পড়া থেকে একটু বাইরে বলছি, একটা দেখেছিলাম। তোর কি বলতো, একটা দোকানদার আছে, ও কি করে, ও দোকান বাকি দিচ্ছে, এবার অনেকে ভাড়া থাকে, আশেপাশে লোকে ভাড়া থাকে, এবার সে আর টাকা দিতে পারছে না, চলে যাচ্ছে। তখন কি করলো, ওর বাড়ির একটা টিভি আছে, টিভিটা আটকে রেখে দিল। আমি এমনি গল্প বললাম, পড়া রিলেটেড বললাম না, একটা নর্মাল একটা কথা বললাম। সাপোজ আমি তোকে আমি একটা বিজনেস করছি, এরকম করি না কখনো, বলছি শোন, তুই ধর টাকা দিতে পারছিস না, তুই তো আমার ধর ফার্নিচারের দোকান আছে, তুই আমার থেকে ফার্নিচার কিনে নিয়ে চলে গেছিস আর টাকা দিচ্ছিস না। এবার কি করেছি, তোর বাড়িতে ধর একটা বেশ ভালো একটা তোর বড় ফ্রিজ আছে বা আলমারি আছে, আমি মোটামুটি একটা হিসাব করেছি, না ও আমার থেকে তো 40,000 টাকার ফার্নিচার কিনেছে, চলো ওর বাড়ির খাটটা আমি নেবো, ওর বাড়ির ফ্রিজটা আমি নেবো, ওর টিভিটা আমি নেবো, ওর ওয়াশিং মেশিনটা আমি নেবো, ঠিক আছে তো, সব কিছু তুলে নিই, একটা মোটামুটি একটা হিসাব করে জিনিসগুলো তুলে নিয়ে এসেছি। তুই কিছু বলতেও পারবি না, তুই টাকা দিচ্ছিস না তো, ব্যাপারটা বুঝতে পারলি তো? তেমনি বিজনেসে কি হয়, দেখ বিজনেস কি, তুই একটা বিজনেস করছিস, সাপোজ আমি একটা বিজনেস করছি, আমরা পার্টনার মিলে একটা বিজনেস করছি, বিজনেস বন্ধ করে দিচ্ছি, চলতে পারছে না। এবার আমাদের বিজনেসে কেউ টাকা পয়সা পায় তো আমি টাকা দিতে পারছি না, ওরা কী করলো, আমাদের বিজনেসে সাপোজ আমি যদি বিজনেসের এই অ্যাসেটগুলো কাউকে বেচে দিই, টাকা পাবো, তারপর তোকে টাকাটা দেবো। ওই ক্রেডিটার বললো ঠিক আছে, আমার না এই জিনিসটা দেখে পছন্দ হয়েছে, এই মোটর গাড়িটা না খুব ভালো পছন্দ হয়েছে, ও মোটর গাড়িটা নিয়ে চলে গেলো, বাইকটা নিয়ে চলে গেলো, ওকে তো টাকা দিতে হতো, ও মোটর গাড়িটা নিয়ে চলে গেলো। গল্পটা বুঝতে পেরেছিস তো? গল্পটা, আমার কথাটা বুঝতে পেরেছিস? গল্পটা আমি কতগুলো উদাহরণ দিয়ে বললাম, বুঝতে পারলি তো? তাহলে তুই ভাব, আমি এখানে লিখেছি অ্যাসেট ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স, বা এরকমও হতে পারে, আমার ধর কোথাও ইনভেস্টমেন্ট ছিল, মন দিয়ে শোন, ব্যাংকে ধর আমার ফিক্সড ডিপোজিট করা ছিল, ব্যাংকে কী করা ছিল, ফিক্সড ডিপোজিট করা ছিল। এবার ধর ব্যাংকের থেকে আমি লোন নিয়েছি, ব্যাংকওয়ালা কী করলো, ফিক্সড ডিপোজিটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, বুঝতে পারলি কী বললাম? বুঝতে পারলি গল্পটা? আমি দিতে পারছি না টাকা, ফিক্সড ডিপোজিটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল। তো এবার যদি আমি ফিক্সড ডিপোজিট ভাঙতাম, ভেঙে টাকা পেতাম, সেই টাকাটা আবার শোধ করতাম, তো বুঝতেছ? এই তো কী লিখেছে, অ্যাসেট ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স, তার মানে অ্যাসেটটা টেক করে নিচ্ছে বাই ক্রেডিটার্স। কারা অ্যাসেটটা টেক করছে? ক্রেডিটার্স। কমন সেন্স ভাব, কমন সেন্স, অ্যাসেট টেকেন ওভার বাই ক্রেডিটার্স, তাহলে অ্যাসেটগুলো কোথায় আছে? সব রিয়ালাইজেশনে আছে, অ্যাসেটগুলো সব রিয়ালাইজেশনে আছে, তার মানে সেই অ্যাসেটগুলো টেক করে নিচ্ছে, তার মানে কি অ্যাসেট তো আর নেই, অ্যাসেট কমে যাচ্ছে। তো অ্যাসেট কমাতে গেলে কী হতো, রিয়ালাইজেশন ক্রিয়েট করতে, এটা কি বুঝতে পারিস নি? মনে করার চেষ্টা করো, ওই অ্যাসেটগুলো যখন, মনে করার চেষ্টা করো, ওই যে বিল্ডিংটা 10 লাখ টাকার বিল্ডিং যখন 12 লাখ টাকায় বেচলাম, 10 লাখ টাকা যে বিল্ডিং ছিল, এই দেখ আমি দেখিয়ে দিচ্ছি, দেখ মনে কর, একটু মনে রাখতে হবে তোকে, এটা রিয়ালাইজেশন, তাই তো, এটা ধর রিয়ালাইজেশন। রাহুল বোঝার চেষ্টা করি এই জায়গাটা, এটা বোঝার আছে, কেন আসবে না এন্ট্রি। এখানে কি লিখেছিলাম, 2 বিল্ডিং, তাই তো, মনে পড়ছে তো, কত, 10 লাখ টাকা, সাপোজ 10 লাখ টাকা, না আমি এটা করছি, আমি ডাইরেক্ট রিয়ালাইজেশন করছি, 10 লাখ টাকা, ঠিক আছে, 10 লাখ টাকার বিল্ডিংয়ে 10 লাখ টাকা লিখলাম, কিন্তু এই অ্যাসেটগুলো যখন রিয়ালাইজ করছিলাম তখন কোথায় লিখছিলাম, এদিক লিখছিলাম বাই ক্যাশ বলে, এদিক লিখছিলাম, ঠিক আছে তো কি বলছে এখানে, অ্যাসেটটা নিয়ে যাচ্ছে, এখানে কেন লিখছিলাম, অ্যাসেট তো চলে গেছে, অ্যাসেট চলে গেছে, তো সেরকমই অ্যাসেটটা নিয়ে গেছে ক্রেডিটার্স, তাহলে ক্রেডিট দিকে লিখলাম, ঠিক আছে তো, তাহলে জার্নাল কি হতো, বেচলে হতো ক্যাশ টু রিয়ালাইজেশন, বেচলে হতো ক্যাশ টু রিয়ালাইজেশন, এখানে কেউ নিয়ে গেছে, ঠিক আছে তো। তা একটা জিনিস বুঝতে পারলাম যে না, রিয়ালাইজেশনটা ক্রেডিট হবে, এটা তো বুঝতে পারলাম। আচ্ছা, এইবার টাকাটা, এবার এটা অ্যাসেটের কাজটা বুঝলাম, এবার ক্রেডিটার্স কোন দিক থাকে, এই দিক থাকে, সাপোজ ধর ক্রেডিটার্স ছিল 5 লাখ টাকা, এবার ক্রেডিটার্সের টাকাটা তো পেমেন্ট করতে হবে, ক্রেডিটার্স বলে না আমাদের পেমেন্ট করে লাভ নেই, ক্রেডিটার্সকে টাকাটা পেমেন্ট করতাম, কি লিখতাম, এইদিকে টু ব্যাংক লিখতাম, তাহলে কি হচ্ছিল, রিয়ালাইজেশন কমে যাচ্ছিল, ক্রেডিটার্স পেমেন্ট করছিল মানে ক্রেডিটার্স কমে যাচ্ছে, মানে রিয়ালাইজেশন কমে যাচ্ছে, তো এমনি তো ক্রেডিটার্সরা বলছে আমাদের পেমেন্ট করতে হবে না, আমরা অ্যাসেটটা নিয়ে যাচ্ছি, আলটিমেটলি তো ক্রেডিটার্স তো কমেই যাচ্ছে, আর ক্রেডিটার্সকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিটার্স মানে রিয়ালাইজেশন, ক্রেডিটার্স ডেবিট মানে রিয়ালাইজেশন ডেবিট, লেখা আছে রিয়ালাইজেশন ডেবিট, রিয়ালাইজেশন কি, কিছুটা বুঝতে পারলি, আইডিয়া করতে পারলি, আমি পুরো বুঝতে বলিনি, জাস্ট একটা গেস করতে বলছি, আইডিয়া করতে বলেছি। মোট কথা, আমার বিজনেসে যে বিল্ডিংটা ছিল, ক্রেডিটার্সটা বলছে আমি তোমাদের বিল্ডিংটা নিয়ে যাব, আমরা যেমন ক্রেডিটার্সকে পেমেন্ট করবো না, ক্রেডিটার্সও আমাদের বিল্ডিংয়ের টাকা দেবে না, ও মিউচুয়ালি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল,
কী হয়ে গেল, মিউচুয়ালি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তাই লিখলাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। বুঝতে পারছি রিয়ালাইজেশন কখন ডেবিট আর রিয়ালাইজেশন ক্রেডিট মানে যেই অ্যাসেটটা ক্রেডিটার্সকে দিয়ে দিলাম, তাই রিয়ালাইজেশন ক্রেডিট। আমার কথা এটা হচ্ছে রিয়ালাইজেশন, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। এর মধ্যে ধর এই সাইডে আমার বিল্ডিং ছিল, বিল্ডিং ক্রেডিটার্সের কাছে চলে গেল। বিল্ডিং আছে আমার কাছে না, তাই রিয়ালাইজেশন ক্রেডিট হয়ে গেল। বোঝা গেল? এইবার ক্রেডিটার্সও রিয়ালাইজেশনে আছে, কোন দিক আছে, এই দিকে আছে। ক্রেডিটার্সকে যখন পেমেন্ট করে দেবো ক্রেডিটার্স কমে যাচ্ছে, তো কমে গেলে কোন দিক হলো, এই দিক হলো। তাই জন্য কোনো এন্ট্রি হলো, নো এন্ট্রি। এরকম পরীক্ষা যদি এন্ট্রি দেয়, কিরকম এন্ট্রি, অ্যাসেট ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স। বুঝতে পারলি কেমন এন্ট্রি? কঠিন কোশ্চেন থাকলে এগুলো দিয়ে দিতে পারে, তাহলে কোনো এন্ট্রি করতে হবে না তোকে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আচ্ছা যাই হোক, এবার কি বলেছে, এইবার দেখ এখানে যে 4টে পয়েন্ট দিয়েছে, এটা বোঝানোর কিছু নেই। এই যে কথাগুলো বললাম সেইগুলোই আর কি এখানে লেখা আছে। কি লেখা আছে? আনরেকর্ডেড অ্যাসেট ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স। ক্রেডিটার্স আনরেকর্ডেড অ্যাসেট নিয়ে নিতে পারে। আনরেকর্ডেড অ্যাসেট ইজ টেকেন ওভার বাই আনরেকর্ডেড ক্রেডিটার্স, এটাও হতে পারে। বিল্ডিং ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স, এটাও হতে পারে। আর বিল্ডিং ইজ টেকেন ওভার বাই আনরেকর্ডেড ক্রেডিটার্স, একই মানে, একই মানে বলতে চাইছে অ্যাসেট সে রেকর্ড হোক বা আনরেকর্ড হোক, ঠিক আছে, টেকেন ওভার বাই ক্রেডিটার্স সেটা রেকর্ড হোক বা আনরেকর্ড হোক, এর জন্য কোনো এন্ট্রি হয় না। মানে আমার বিজনেসের কোনো অ্যাসেট যদি কোনো ক্রেডিটার নিয়ে নেয়, তার জন্য কোনো এন্ট্রি করতে হবে না। একটা অ্যাসেট আর লাইবিলিটির অ্যাডজাস্টমেন্টে কোনো এন্ট্রি করার দরকার নেই। বুঝতে পারলি তো? দেখ প্রথমে যে এই স্টার মার্ক দিয়েছি এটা তো আগেরটাই বললাম, সেটাই আবার লিখেছি জাস্ট। আগেরটাই এটা বললাম, লাস্ট যেটা পয়েন্টটা বললাম, অ্যাসেট ইজ টেকেন ওভার বাই ক্রেডিটার্স, ঠিক আছে, সেটাকে শর্টে লিখে দিয়েছি। ইফ এনি অ্যাসেট, যে কোনো অ্যাসেট, যে কোনো, সে আমার মোটর গাড়ি নেবে, মোটর কার, বিল্ডিং, ল্যান্ড, স্টক, ঠিক আছে তো, টেকেন ওভার বাই ক্রেডিটার্স মানে কি বলছে, অ্যাসেটটা যে কোনো অ্যাসেট নিয়ে নেবে বাই ক্রেডিটার্স, ঠিক আছে, বাই ক্রেডিটার্স মানে ক্রেডিটার্স কেন, দেখ শোন মন দিয়ে শোন, আমাদের পার্টনারশিপ ফার্ম আছে, তার মধ্যে অনেক অ্যাসেট আছে, যে কোনো অ্যাসেট নিয়ে নেবে। কারা নিয়ে নেবে? ক্রেডিটার্স নিতে পারে। বেসিক্যালি ক্রেডিটার্সটাই নেই, ক্রেডিটার্সের যে কোনো অ্যাসেট নিয়ে তার কোনো এন্ট্রি নেই। সেই অ্যাসেটটা রেকর্ডেড অ্যাসেটও হতে পারে, আবার আনরেকর্ড অ্যাসেটও হতে পারে। সেই ক্রেডিটার্সটা রেকর্ডেড ক্রেডিটার্সও হতে পারে, আবার আনরেকর্ডেডও হতে পারে, ঠিক আছে। নতুন কিছু স্টেপ 3, তারপরে স্টেপ 1-এ কী বললাম, প্রথমে অ্যাসেটগুলো ক্লোজ করব। স্টেপ 2 কী বললাম, প্রথমে স্টেপ 1 বললাম অ্যাসেট আর লাইবিলিটি ক্লোজ করব। স্টেপ 2 বললাম অ্যাসেটের টাকা রিয়ালাইজ হবে। আর স্টেপ 3 কী হচ্ছে, লাইবিলিটিটা রিয়ালাইজ হবে। লাইবিলিটি রিয়ালাইজ হবে মানে লাইবিলিটির টাকাটা পেমেন্ট করে দেবো। কি লিখেছি, পেমেন্ট অফ রেকর্ডেড লাইবিলিটিস। লাইবিলিটি দু রকমের হয়, রেকর্ড আর আনরেকর্ড। রেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করব। দেখ তোরা নিশ্চয়ই জানিস রিয়ালাইজেশন অ্যাকাউন্টে প্রথমে হচ্ছে যে লাইবিলিটিগুলো ক্লোজ করলাম, এখানে লিখছিলাম বাই লাইবিলিটি, তাই তো। এটা রেকর্ড করছি, এটা রেকর্ড করছি, এটাকে যেমন পেমেন্ট করব, তাহলে কোন দিক হবে, অপোজিট সাইড হবে পেমেন্ট করব, তাই তো, পেমেন্ট করব। দেখ লাইবিলিটিকে যদি পেমেন্ট করি, তাহলে লাইবিলিটি ব্যালেন্স বাড়ছে না কমছে, কি মনে হয়? লাইবিলিটি কমছে, আর লাইবিলিটি কমাতে গেলে কী করতে হয়, ডেবিট করতে হয়। লাইবিলিটি কোথায় আছে, রিয়ালাইজেশনে আছে। লাইবিলিটি করলে সব রিয়ালাইজেশনে, তাই রিয়ালাইজেশনটা ডেবিট হবে, তাই রিয়ালাইজেশন ডেবিটে লিখতাম পেমেন্ট। বুঝতে পারছি? দেখ এখানে লিখেছি, দেখ রিয়ালাইজেশন এখন ডেবিট করেছি, কেন, লাইবিলিটি কমছে, আর লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। বোঝা গেল তো? আচ্ছা, আর কি পেমেন্ট করবো মানে সে টাকা পয়সা দেবো, ক্যাশ বা ব্যাংক অ্যাসেট কমছে, ঠিক আছে, বোঝা গেল? এটা কনসেপ্ট বুঝেছিস তো? নেক্সট, পেমেন্ট অফ আনরেকর্ডেড লাইবিলিটি। কি বলেছে, আনরেকর্ডেড, ভালো করে শোন। আগের দিন যেটা ছিল, একটা ড্যামেজ ছিল 9,000 টাকা, যার মধ্যে 7,000 টাকা অবধি প্রোভাইড করা ছিল। 7,000 টাকা প্রোভাইড করা ছিল, কত টাকা প্রোভাইড করা ছিল না, 2,000 টাকা। ওটাই তো আনরেকর্ডেড, ওটা তো আনরেকর্ডেড। তো ওই 2,000 টাকা যদি ভাবিস, ওই 2,000 টাকা কিন্তু কোনো পোস্টিং হয়নি রিয়ালাইজেশনে। ভালো করে শোন, ওই লাইবিলিটিটা ছিল, ওই লাইবিলিটিটা কোনো রেকর্ডই করা হয়নি, ওটা আনরেকর্ডেড ছিল। আচ্ছা না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ কোনো একটা আনরেকর্ডেড লাইবিলিটি আছে, সেই লাইবিলিটি তোকে পেমেন্ট করতে হবে। সেই লাইবিলিটি যদি পেমেন্ট করিস, তোর টাকা চলে যাচ্ছে, মানে ক্যাশ, অ্যাসেট কমে যাচ্ছে। অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তো এখানে ক্রেডিট করলাম। আচ্ছা, এই লাইবিলিটি আমার ব্যালেন্স শিটে ছিল না, এটা পেমেন্ট করছি, তাহলে তো লস। পেমেন্ট করছি, আরে আমি দেখতেই পাচ্ছি না ব্যালেন্স শিটে, অথচ সেই লাইবিলিটি পেমেন্ট করছি, আমার তো লস, আর লস তো ডেবিট হয়, সেই লসটাকে বলে রিয়ালাইজেশন। বোঝা গেল? এবার বলছে লাইবিলিটি টেকেন ওভার বাই ক্রেডিটার পার্টনার্স। এটা খুব ভালো করে শুনবি, এটাও বলছি অ্যাডমিশনে 4 নম্বর ভিডিওতে বলা ছিল। 4 নম্বর ভিডিও এগুলো ভালো করে দেখতে বলেছিলাম। আরে ওইসব একটা বেসের উপর এগিয়েছে, ওইগুলো থেকে আমি এই জন্য স্টার্ট করেছিলাম। লাইবিলিটি কে নিয়ে নিচ্ছে বল? হ্যাঁ তো শোন না, বলছি শোন, ভালো করে শোন, কথা বললে হবে না এখানটায়। লাইবিলিটি টেকেন ওভার পার্টনাররা যদি লাইবিলিটি নিয়ে নেয়, বা বলতে পারি লাইবিলিটি টেকেন ওভার বাই মিস্টার এ, কোনো একজন পার্টনার। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, দেখ শোন মন দিয়ে শোন। এটা লাইবিলিটি, এদিকে অ্যাসেটস, ঠিক আছে তো।
টোটাল ধর ব্যালেন্স শিট ছিল 1 লাখ, একদম উদাহরণ দিচ্ছি, ইজি উদাহরণ দিচ্ছি, কেননা আমি মনে করলাম এই জার্নাল বুঝতে পারবি না, আমি ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি। তো লাইবিলিটি ধর এখানে ধর পার্টনার ছিল এ বি সি, ঠিক আছে, আর এখানে ধর লাইবিলিটি কী ছিল ধর ক্রেডিটার্স, কত টাকা ছিল ধর 30,000 টাকা। বিজনেসে ধর একজন পার্টনার ছিল যার নাম ছিল এ। এ কি বলেছে জানিস? এ দায়িত্ব নিয়েছে, মন দিয়ে শুনবি, এ দায়িত্ব নিয়েছে। এ বলেছে আমার দায়িত্ব, এ বলেছে এই যে বিজনেসের কাছে 30,000, এই যে 30,000 টাকা ক্রেডিটার্স পায়, কার কাছে পায়? এর কাছে পায়। মন দিয়ে শোন, বিজনেসের কাছে পায় 30,000 টাকা, ভুল করে বলিস না, এর কাছে পায়, এর কাছে কিন্তু টাকা পায় না। আমার কথা মন দিয়ে শুনিস, ধর তোরা 3 জন মিলে একটা ব্যবসা করছিস, কাঠের ব্যবসা করছিস, তাহলে নিশ্চয়ই মার্কেট থেকে ধারে কাঠ কিনে এনেছিস, তো যার থেকে কাঠ কিনে সে তো টাকা পায়, কার কাছে টাকা পায়? তোর কাছে পায় নাকি তোদের বিজনেসের কাছে পায়? বিজনেসের কাছে টাকা পায়। ক্রেডিটার্স 30,000 টাকা কার কাছে পায়? বিজনেসের কাছে পায়। টাকাটা কার দেওয়ার কথা? বিজনেসের দেওয়ার কথা। কিন্তু তুই ধর দায়িত্ব নিই, তুই বলি আমি পেমেন্ট করে দেবো, দায়িত্ব তোর, তুই বলেছিস, তুই বিজনেস করেছিস আমি টাকাটা পেমেন্ট করে দেবো, বলি ওরা পেমেন্ট করলো না আমি পেমেন্ট করে দেবো, নিশ্চয়ই কোনো বেনিফিট পাবি পরবর্তী সময়, সেটা পরে বলছি। তাহলে এ দায়িত্ব নিয়ে বলছে এই 30,000 টাকাটা আমি পেমেন্ট করে দেবো। আমি জার্নালটার কনসেপ্টটা বোঝাচ্ছি, দেখ শোন। তো 1 লাখ ছিল, যদি 30,000 টাকা ক্রেডিটার্সকে পেমেন্ট করে দেয়, এ যদি 30,000 টাকা ক্রেডিটার্সকে পেমেন্ট করে দেয়, তাহলে ক্রেডিটার্স বাড়বে না কমবে? কমে যাবে। আর নর্মাল জিনিস কমে যাবে, শুনছিস তো, কমে গেল, কেটে গেল, তাহলে এখন কত হলো? 70,000 হয়ে গেল, তাই তো? এখানে কত হয়ে গেল? 70,000 হয়ে গেল। এই দিকের কোনো গল্প নেই, মন দিয়ে শোন। এখানে কি বলেছে ক্যাশ টাকার মাধ্যমে পেমেন্ট হবে? কোথাও বলেছে? তাহলে তো এখানে তো কোনো গল্প নেই। মানে এখানে 1 লাখ ছিল, এখানে 1 লাখই হবে, এইদিকে 1 লাখই হবে, তাহলে 70 ছিল, এখানে 1 লাখ হবে। তাহলে কি করতে হবে? এখানে 70 ছিল 1 লাখ, কি করতে হবে? 30,000 টাকা যোগ করতে হবে। তাহলে এই টাকাটা পেমেন্ট করার দায়িত্ব কে নিয়েছে? এ। তার মানে এর ক্যাপিটাল বেড়ে যাবে, বলতে পারি 30,000 টাকা বেড়ে যাবে। তাহলে তোরা তো জানিস ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাই দেখ এখানে কি লিখেছি, কোথায়? ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্যাপিটালটা ক্রেডিট করেছি, হ্যাঁ কি না? আর লাইবিলিটি পেমেন্ট করে দিচ্ছি, কি করছি? লাইবিলিটি পেমেন্ট করছি। লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আর লাইবিলিটিগুলো কোথায় আছে? রিয়ালাইজেশনে, তাই রিয়ালাইজেশন ডেবিট। এই বুঝতে পারলি ব্যাপারগুলো? তোদের যে আগের দিন অঙ্ক করেছি, আনরেকর্ডেড অ্যাসেট নিয়ে নিয়েছিল কোনো পার্টনার, এটা পেয়েছিস, মানে কোনো পার্টনার অ্যাসেট নিয়ে নিলে কী হয় করেছি, কিন্তু লাইবিলিটি নেয়নি, থাকলে কি করতে দেখ, বুঝতে পারলি তো? এরকম তোরা যে কোনো অঙ্ক করবি না, তো সাপোজ ধর কোনো একজন পার্টনার, ধর এ বি সি 3 জন মিলে বিজনেস করছে, সাপোজ ধর লেখা আছে এস ওয়াইফ লোন। কি বললাম শুনছিস? কথাটা শুনলি? কথাটা এটা খুব আসে। এখানে ধর এ বি সি 3 জন মিলে বিজনেস করছে, ধর এই ব্যবসাকে লোন দিয়েছে কে? এর বউ। এবার এ কি দায়িত্ব নিয়ে জানিস? এ বলছে ঠিক আছে আমার বউয়ের লোনটা আমি শোধ করে দেবো। তাহলে ব্যাপারটা কি আলাদা কিছু হলো? এটাই তো হলো। তাহলে এ শোধ করে দিল, এটাই তো হচ্ছে। তার মানে বলতে পারি লাইবিলিটি টেকেন ওভার বাই এ নিয়ে নিল। গল্পটা বুঝিস? আমি কেন করলাম দেখ, প্রতিটা অঙ্ক আলাদা করে নতুন করে বলা সম্ভব নয়, এইগুলো বুঝে রাখ যাতে অন্য অঙ্ক অসুবিধা না হয়, কোনো একটা অ্যাডজাস্টমেন্ট যেন মিস না যায়। এমন একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে তো করাও নি, এই জন্য আমি এইগুলো ভালো করে আমি একটু বলে দিলাম এইগুলো। কেন দেখ অ্যাডমিশন রিটায়ারমেন্ট তোর 12-এ করেছিস, কিছু তো নলেজ আছে, রিয়েলাইজেশন তো করিসনি, রিজলিউশন তো করিসনি, কিছু নলেজ তো রাখ অ্যাটলিস্ট করার জন্য। এই দেখ শোন, এই ডিজলিউশন করতে গেলে এই পয়েন্টগুলো থাকবে। রিজার্ভ, কি লেখা আছে? রিজার্ভ। আমরা তো অঙ্ক করি, যারা অঙ্ক করি তারা জানিস, যারা অঙ্ক করিস তারা জানি, একটা ব্যালেন্স শিট দিয়ে দেয়, থাকে তো ব্যালেন্স শিট দিয়ে দেয়, ব্যালেন্স শিটে দেখবি রিজার্ভ থাকে। রিজার্ভ জিনিসটা কি? ধর বিজনেস, ধর 3 জন পার্টনার মিলে বিজনেস করছে এ বি সি, ওরা সারা বছর ধরে ব্যবসা করে প্রচুর প্রফিট করে, ওরা মনে করে কি পুরো প্রফিট আর ভাগ করবে না, প্রফিটের কিছু পোর্শন একটা টাকা রেখে যাবে, বিজনেসে রেখে যাবে। কোথায় রাখে টাকাটা? রিজার্ভে রেখে দেয়। শুনলি কি বললাম? 3 জন পার্টনার মিলে ধর একটা বিজনেস করছে, বিজনেস করলে তো একটা প্রফিট হয়, তো প্রতি বছর যা প্রফিট করবে কিছু পোর্শন একটা টাকা সরিয়ে রাখে, একটা জায়গায় সরিয়ে রাখে, যেখানে টাকা সরিয়ে রাখে তাকে বলে রিজার্ভ। এই রিজার্ভকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি রিজার্ভ? একটা ফ্রি রিজার্ভ আর একটা স্পেসিফিক রিজার্ভ। মন দিয়ে শুনবি। ফ্রি রিজার্ভ কাকে বলে জানিস তো? যেই টাকাটা যখন দরকার টাকা বের করতে, এটা করে ফ্রি রিজার্ভ। যখন টাকা দরকার তুই ফ্রি রিজার্ভ থেকে টাকা নিতে পারবি, ঠিক আছে? আরে তো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো যখন টাকা দরকার সেভিংস থেকে টাকা তুলতে পারবি। আর স্পেসিফিক রিজার্ভ মানে কি? যখন ইচ্ছা তুই টাকা তুলতে পারবি না, ফিক্সড ডিপোজিট, যখন তুই টাকা তুলতে পারবি। বা তোর ধর একটা ধর কেউ পড়াশোনা করবে, তার জন্য একটা ফিক্সড করে রেখেছে, এই না একটা MBA পড়বে, এর জন্য 4 লাখ বা 5 লাখ টাকা খরচা হবে, তো আলাদা টাকা সরিয়ে রেখেছে, ভাঙতে পারবে টাকা না, ওটা স্পেসিফিক। বুঝতে পারছিস তো? তো
পার্টনারশিপ ফার্মে এরকম থাকে, কিছু ফি রিজার্ভ হয়, কিছু স্পেসিফিক। ফি রিজার্ভ মানে যখন খুশি টাকা ভাঙতে পারে, কিন্তু স্পেসিফিক রিজার্ভ ভাঙা যায়, পার্টিকুলার স্পেশাল পারপাসের জন্য ভাঙা যায়। যেমন করলো কোনো একটা মেয়ের বিয়ে দেবে, তার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করে রেখেছে, টাকা জমাচ্ছে, তো ওই টাকা তার ভাঙবে না, ওটা স্পেশাল পারপাসে ইউজ হবে। বুঝলো স্পেসিফিক কোনটা আর ফ্রি কোনটা? জেনারেল রিজার্ভ, ফি রিজার্ভ, যখন খুশি টাকা ভাঙতে পারবো। প্রফিট অ্যান্ড লস, জানিস তো প্রতি বছর প্রফিট লস হয়, এটা ফি রিজার্ভ, যখন খুশি টাকা ভাঙতে পারবো। রিজার্ভ ফান্ড ও জেনারেল রিজার্ভ একই জিনিস, রিজার্ভ ফর কন্টিনজেন্সি এগুলো ফি রিজার্ভ। ওইটা তো কন্টিনজেন্সি, রিজার্ভ ফর কন্টিনজেন্সি এগুলো হচ্ছে সব তোর ফি রিজার্ভ। কিন্তু এই ফি রিজার্ভটা কী হয়, এই ফি রিজার্ভের টাকাটা কাদের পাও না? পার্টনাররা পায়, এই টাকাগুলো পার্টনাররা পায়। তো পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়ছে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। লিখেছি ফি রিজার্ভ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট সাইড। নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো আমরা জানি, রিটায়ারমেন্ট করেছি, ভালো মতন বুঝিয়েছি। স্পেসিফিক রিজার্ভ, স্পেশাল পারপাসে ইউজ করা। কী লেখা আছে প্রথম পয়েন্ট? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, যেটা বললাম। একটা বিশাল বড় বড় কারখানা আছে, ওখানে বড় বড় মেশিন থাকে, অনেক ওয়ার্কাররা কাজ করে, কাজ করতে গিয়ে নিশ্চয়ই হাত ফাত বাদ চলে যেতে পারে, মানে হাত ফাত, বুঝতে পারছিস তো? অ্যাক্সিডেন্ট হতে পারে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্ট হলে ওদের তো একটা কম্পেনশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু টাকাটা পাবে কোথা থেকে কোম্পানি? ইনিশিয়ালি টাকাটা বের করলে বিজনেস, বলবি কেন বিজনেসের ক্যাশ বক্সে টাকা বের করে? আরে ক্যাশ বক্সে টাকা বের করলে বিজনেস চলবে কী করে? তার জন্য একটা ফান্ড তৈরি করা হয়, এটাকে বলে ওয়ার্কসম্যান কম্পেনসেশন। এই ফান্ডটা কী পারপাসে তৈরি করা হয়? স্পেশাল পারপাসে। কী পারপাসে তৈরি করা হয় এই ফান্ডটা? ওদের হাত ফাত কেটে গেলেই এই টাকাটা ইউজ করা হবে, অন্য কোনো পারপাসে ইউজ করা হবে না। ঠিক আছে? কি বললাম? যদি হাত কেটে যায়, যদি হাত ফাত কেটে যায়, যদি কোনো কম্পেনসেশন হয়, তখনই এটা ইউজ করবে। আচ্ছা, বাকিটা পরে বলবো, অঙ্ক করতে গিয়ে আবার অনেক কিছু বোঝাবো। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটা খুব সম্ভবত এটাও 4 নম্বর ভিডিওতেই ছিল। এটা অ্যাডমিশনের 4 নম্বর ভিডিওতে ছিল, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। ভালো করে দেখবি, আমার কিছু বলতেই হবে এখানে, ওটা ভালো করে দেখলে। কী লেখা আছে? ধর আজকে কোথাও ইনভেস্ট করেছি 1 লাখ টাকা, কী মনে হয়? আরে অনেকে তো বিভিন্ন জায়গায় টাকা লাগায়, তো আমি যেই টাকাটা লাগাই কী মনে হয় টাকা কমতে পারে না? আরে অনেকে শেয়ার মার্কেটে টাকা লাগায়, মিউচুয়াল ফান্ড টাকা লাগায় না? আজকে আমি কোনো এক জায়গায় টাকা লাগালাম, 1 লাখ টাকা লাগালাম, 2 বছর পর দেখা গেলো, কিন্তু শেয়ার বাজারে টাকা লাগালাম, 2 বছর পর দেখা গেলো কি ওটা 40-60 টাকা হয়ে গেছে, হতে পারে না? হ্যাঁ, আবার 1 লাখ টাকা 1.5 লাখ টাকাও হতে পারে। তার মানে ফ্লাকচুয়েট মানে কি? অ্যাসেটটা ফ্লাকচুয়েট করছে, ওঠানামা করবে, ওঠানামা। কী করবে? অ্যাসেটটা ফ্লাকচুয়েট করে ওঠানামা করবে। তো অ্যাসেট ভ্যালু বাড়তেও পারে, কমতেও পারে, তো বিজনেসের একটা ক্ষতি হতে পারে, তার জন্য একটা ফান্ড তৈরি করে, এটা বলে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এটা কী জন্য তৈরি করলো? ইনভেস্টমেন্ট ভ্যালু আপ ডাউনের জন্য। তাহলে কার সঙ্গে রিলেটেড? এটা ইনভেস্টমেন্ট রিলেটেড। আর কি হয়? জয়েন্ট লাইফ পলিসি ফান্ড, আগের দিন বলেছি। জয়েন্ট লাইফ পলিসি, 3 জন পার্টনার মিলে বিজনেস করছে, পার্টনারদের লাইফের উপর একটা পলিসি করে, এটা বলে জয়েন্ট লাইফ পলিসি। তো জয়েন্ট লাইফ পলিসি ভ্যালু আপ ডাউন করতে পারে, তার জন্য একটা ফান্ড তৈরি করে, এটা বলে জয়েন্ট লাইফ পলিসি ফান্ড। তো এখানে কী লেখা আছে? স্পেসিফিক রিজার্ভ আর ট্রান্সফার টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। স্পেসিফিক রিজার্ভ কোথায় ট্রান্সফার করা হয়? কোথায় ট্রান্সফার করা লেখা আছে? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। কেন ক্রেডিট সাইডে? দেখ, ব্যালেন্স শিট, লাইবিলিটি সাইড, অ্যাসেট সাইড। লাইবিলিটি সাইড থাকে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, ফান্ড মানে লাইবিলিটি, ফান্ড মানে লাইবিলিটি। জেএলপি রিজার্ভ, লাইবিলিটি। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, লাইবিলিটি। রিজার্ভ, লাইবিলিটি। পিএল, লাইবিলিটি। দেখ, রিজার্ভ পিএল তো ফি রিজার্ভ তো পার্টনার্স ক্যাপিটাল চলে যাবে। বাকি যে 3টে জিনিস রইল, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এইগুলো হচ্ছে স্পেসিফিক রিজার্ভ। এটা কোথায় চলে যায়? এগুলো রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যাবে। কোথায় চলে যাবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যাবে। মন দিয়ে শুনবি। পরে লিখেছে অনলি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, ভালো কথা, আরেকটা কথা বলে দিই, এই যে ছিল না, এই যে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, তারপর জয়েন্ট লাইফ রিজার্ভ, জয়েন্ট লাইফ পলিসি রিজার্ভ, এই এগেনস্টে পেমেন্ট করবে না। মন দিয়ে একটু কথা শোন, কথা শুনতেই যাওয়া হলো। এটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, যেটা আগের দিন অসুবিধা হচ্ছিল এগুলো, ঠিক আছে? এগুলো তো অসুবিধা। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, দেখ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কোথায় যাবে বললাম? রিয়ালাইজেশনে কে, এখানে লিখবো IFF। আর একটা বলি, জেএলপি রিজার্ভ, এই দিক চলে যাবে। তোরা মনে করার চেষ্টা কর, এইগুলো যেটা লিখতাম, এইগুলো পেমেন্ট করতাম না ডেবিট সাইডে, এইগুলো পেমেন্ট হবে না, এইগুলো পেমেন্ট করতে হবে না। তার কারণ কি? পার্টিকুলার এইটার এগেনস্টে একটা অ্যাসেট আছে, এইটার এগেনস্টে অ্যাসেট আছে, যার এগেনস্টে অ্যাসেট থাকবে তাকে আর পেমেন্ট করতে হয় না। যার এগেনস্টে অ্যাসেট থাকবে তাকে পেমেন্ট করতে হবে। কেন পেমেন্ট করবো? আরে এটা তো আমি ওঠানামা করার জন্য করেছি, কারণ ইনভেস্টমেন্ট বেঁচে তো টাকা পাবোই, এর জন্য পেমেন্ট করতে হবে। মানে এর সঙ্গে এটা অ্যাডজাস্ট করা আছে, এর সঙ্গে এটা অ্যাডজাস্ট করা আছে, যার সাথে অ্যাডজাস্ট করা নেই তাকে পেমেন্ট করতে হবে। যেমন ধর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, কী লেখা আছে? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড দেখতে হবে অ্যাডজাস্টমেন্ট কী বলেছে।
বলবি কোশ্চেনে যদি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের অ্যাডজাস্টমেন্ট না দেয়, কোশ্চেনে যদি ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাডজাস্টমেন্ট না দেয়, তখন কিন্তু ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কিন্তু রিয়ালাইজেশনে আসবে না। এটা মাথায় রাখবি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড যদি অ্যাডজাস্টমেন্টটা না দেয় তাহলে কিন্তু রিয়ালাইজেশনে আসবে না। কোথায় চলে যাবে? পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে। বলে কেন ভাগ হবে? 4 নম্বর ভিডিওতে পরিষ্কার বলেছি, খুব এটার উপর পার্টিকুলার 20 মিনিট আলোচনা করেছি, এই কথাটার উপর 20 মিনিট আলোচনা করেছি কেন হবে না। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, ধর একটা কোম্পানিতে আমার একটা কোম্পানি আছে, ওয়ার্কারদের ক্ষতি হতে পারে, তার জন্য একটা ফান্ড তৈরি করলাম। দেখা গেলো কারোর হাতই কাটেনি, আমি ক্ষতিপূরণ দেবো ওদের? তাই পুরো টাকাটা কারা ভাগ করে নেবে? পার্টনাররা ভাগ করে নেবে। বুঝতে পারলি কী বললাম গল্পটা? এটা মাথায় রাখ। তাহলে অ্যাডজাস্টমেন্ট কখন বলবে? যদি কারোর হাত ফাত কাটে তখনই তো বলবে। তাই অ্যাডজাস্টমেন্ট না বললে তখন কিন্তু আর রিয়ালাইজেশন আসবে না, তখন কোথায় চলে যাবে? পার্টনার ভাগ হবে। বুঝতে পারলি কথাটা? মাথায় রাখবি। এইগুলো অঙ্ক করতে গেলে ধর এর পরের দিন অঙ্ক যেগুলো করবো দেখবি লাইবিলিটি সাইডে আছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, তোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড সময় কী বলেছে? আদৌ কি ওদের হাত ফাত কাটা গেছে? বলবেই না হাত ফাত কাটা গেছে। যদি বলে ট্রিটমেন্ট করবো, কী বললাম বল? এইমাত্র এই রাহুল বল কী বললাম? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড যদি ধর কোনো বলে দেয় অ্যাডজাস্টমেন্ট বলে দেয় না এত টাকা লাইবিলিটি, বল হাত কাটা গেছে মানে বলবে লাইবিলিটি, মানে এত টাকা পেমেন্ট করতে হবে। যদি এরকম বলে এত টাকা পেমেন্ট করতে হবে, তখনই রিয়ালাইজেশনে আসবে। কিছু না বলে তারা পার্টনার ভাগ হয়ে যাবে। কনসেপ্টগুলো বুঝতে পারছিস? আর একটা কিছু লাস্ট, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে কোনো অ্যাসেট ক্রিয়েট করা হয় না। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের রেসপেক্টে কোনো অ্যাসেট ক্রিয়েট করা হয় না, এই টাকাটা তোকে পেমেন্ট করতে হবে। তো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এখানে লিখবি, আর এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড পার্টনাররা পাবে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কারা পাবে? টাকাটা এমপ্লয়িরা পাবে, ওদেরকে পেমেন্ট করতে হবে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এখানে বলবে ক্রেডিট দিকে, আর পেমেন্ট করবে এখানে। তাহলে নতুন নতুন কতগুলো জিনিস দেখ, কতগুলো আননোন জিনিস ছিল, কয়েকটা জিনিস আননোন ছিল। পরের দিন আমি কী করাবো? আজকে হবে না, পরের দিন করাবো পার্টনার্স লোন, পার্টনার লোন আর আউটসাইডার লোন। স্যার আউটসাইডার লোন মানে ভাব, এই যে ধর এর অঙ্কটা ধর 3 জন পার্টনার ছিল, ধর এ বি সি। কয় পার্টনার ছিল? এ বি সি, বিজনেস 3 জন পার্টনার ছিল। ধর এর বউ, এর ওয়াইফ বিজনেসকে টাকা দিয়েছে। আচ্ছা, এর ওয়াইফ বিজনেসকে টাকা দিয়েছে, তাহলে এর ওয়াইফ যে বিজনেসকে টাকা দিয়েছে এটা কি বিজনেসের লোন, ইনসাইডার লোন না আউটসাইডার লোন? বলতে পারবি কেউ? এ হচ্ছে বিজনেসের মালিক, এর বউ আউটসাইডার, তাহলে আউটসাইডার লোন এইর ওপর ট্রিটমেন্ট করবো। আউটসাইডার লোনের ট্রিটমেন্ট কী হয় আর পার্টনার লোন ট্রিটমেন্ট কী হয়, এটা খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে তো? পরের দিন শিখবো এটা, তারপর রিয়ালাইজেশন এক্সপেন্স শিখবো, তাহলে শেষ। তারপর অনার্স অঙ্কে চলে যাবো। নর্মাল জিনিস কিছুক্ষণ আগেই বললাম, যে কোনো ধরনের ফান্ড, এনি কাইন্ড অফ ফান্ড, যে কোনো ফান্ডই হচ্ছে লাইবিলিটি। ফান্ড মানেই লাইবিলিটি, ফান্ড মানে লাইবিলিটি। তাহলে বোঝা গেল? এত বুঝতে পারলি তো? থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিস। যা দেখ, এবার দেখ বোঝাচ্ছি। দেখ আগের ক্লাসে রিজলিউশনে যে বেসিক থিওরিগুলো হয়েছিল আজকে আবার করাচ্ছি। দেখ কী লেখা আছে, আমরা যখন রিজলিউশন করব, রিজলিউশন করতে গেলে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে। কি রিজলিউশন করতে গেলে একটা ব্যালেন্স শিট দিয়ে দেয়, যে দেখেছি আমরা প্র্যাকটিস করেছি অঙ্ক। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড কোন সাইড? একটা অ্যাসেট সাইড থাকে, একটা লাইবিলিটি সাইড থাকে। দেখবি লাইবিলিটি সাইডে অনেক সময় লোন থাকে, দেখবি তোরা কয়েকটা অঙ্ক করেছিস, আর অঙ্ক যদি না করা থাকে নিশ্চয়ই আবার পরবর্তী অঙ্কগুলো প্র্যাকটিস করা আরম্ভ করবো। দেখবি লোন থাকবে, লাইবিলিটি সাইডে লোন থাকবে। লোন দু রকমের হতে পারে। কি বললাম? লোন দু রকমের হতে পারে। কিরকম লোন? একটা আউটসাইডার লোন। কি লোন হতে পারে? আউটসাইডার মানে বুঝিস তো, ধর বিজনেসটা করছে 3 জন পার্টনার মিলে, এ বি সি 3 জন পার্টনার মিলে লোন করছে। তো এ বি সি থেকে যদি লোন নেয় তাহলে সেটাকে বলে পার্টনার লোন, মানে বিজনেসের মধ্যেকারই লোন। আর যদি এ বি সি ছাড়া যদি বাইরে কারোর থেকে লোন নেয় সেটা কি আউটসাইডার লোন। আমার কথাটা বুঝতে পারলি তো? তোকে কোশ্চেনের পরে ভালো করে দেখতে হবে কী লোন বলেছে, মাথায় রাখবি কিন্তু। কি লোন বলেছে? বলেছে কি এ লোন মানে পার্টনারের লোন বলেছে, নাকি আউটসাইডার? আমার কথাটা বুঝতে পারছিস তো? পার্টনার, ধর বিজনেসটা করছে 3 জন পার্টনার মিলে এ বি সি, যদি এ বি সি থেকে লোন নেয় তাহলে তো পার্টনার লোন হয়ে গেল। আর যদি পার্টনার লোন না হয় তাহলে বাইরের লোন মানে আউটসাইডার। দেখতে হবে কি বলেছে। দেখ কি লিখেছি, যদি পার্টনার লোন থাকে তাহলে একটা লোন অ্যাকাউন্ট খুলতে হবে। তোরা এতদিন যতগুলো অঙ্ক করালাম পার্টনার লোন পাইনি। পার্টনার লোন মানে ধর বিজনেসটা করছে 3 জন পার্টনার এ বি সি, যদি এ বি বা সি কারোর থেকে যদি লোন নেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় পার্টনার লোন। পার্টনার লোন থাকলে পার্টনার লোনের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কি বললাম? আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কী লেখা আছে? প্রিপেয়ার সেপারেট অ্যাকাউন্ট অ্যান্ড পে। তাহলে কী লিখেছি দেখ, পার্টনার লোন। সাপোজ আমি ধরে নিয়েছি এর থেকে লোন নিয়েছি। কার থেকে? বিজনেস এর থেকে লোন নিয়েছি, তাই এর লোন অ্যাকাউন্ট খুলেছি। লোন আমাদের কোন দিক থাকে? অ্যাসেটে থাকে না লাইবিলিটি সাইডে থাকে? লাইবিলিটি সাইডে। তো লাইবিলিটি লোন হচ্ছে এটা ডেবিট, এটা ক্রেডিট। লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, লাইবিলিটি কমবে ডেবিট দিকে, কোনো সন্দেহ নেই এখানে।
লোনের ওপেনিং ব্যালেন্স কোন দিক হবে? লাইবিলিটি মানে তো ক্রেডিট ব্যালেন্স, তাহলে লোনের ওপেনিং ব্যালেন্স কোন দিক বলছে? ক্রেডিট দিকে বলছে বাই ব্যালেন্স বিডি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 12-এ যারা আইএসসি বা সিবিএসসি বোর্ড থাকে ওদের পার্টনার লোন অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হয়, তোদের সাধারণত পার্টনার লোন থাকে না, তবুও বলে দিলাম যদি কখনো কোশ্চেন থাকে কি করবি। ঠিক আছে, তো বাই ব্যালেন্স বিডি এখানে লিখবো। এই লোনের টাকাটা পেমেন্ট করে দিতে হবে, কী করতে হবে? পেমেন্ট করে দিতে হবে লোনের টাকা। আরে বাবা, একটা বিজনেস, একটা পার্টনারশিপ ফার্ম কোনো পার্টনার থেকে লোন নিয়েছে, যখন দোকানটা বন্ধ হয়েছে তাই পার্টনারের লোনটা শোধ করে দিতে হবে না? তো শোধ করে দিলে কি হবে? টাকা লোনের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তো লোনের ব্যালেন্স কমলে কি হবে? ডেবিটে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে তো, কি রে? আচ্ছা, হয়ে গেল পার্টনার লোন। পার্টনার লোন হয়ে গেল। এবার হচ্ছে পার্টনার স্পাউস। স্পাউস মানে বুঝিস? স্পাউস মানে জানিস? হ্যাঁ, না না, কে বলছিস স্পাউস মানে বউ? স্পাউস মানে বউ না, ভালো করে শোন। স্পাউস মানে কি? শোন আমার কাছে শোন। হাজবেন্ডের কথা যদি বলি, হাজবেন্ডের স্পাউস হচ্ছে তার ওয়াইফ, আর ওয়াইফের স্পাউস হচ্ছে তার হাজবেন্ড, এটাকে বলে স্পাউস। হ্যাঁ, ওরকম টাইপের। তো স্পাউস মানে বুঝতে পারলি তো কি বললাম? আমি আবার বললাম, ধর আজকে ধর পার্টনারশিপ বিজনেস করি, ধর আমরা 3 জন বন্ধু মিলে বিজনেস করছি। স্যার আমি ধর বিজনেস করছি, 3 জন পার্টনার মিলে যদি বিজনেস করি তাহলে আমি একজন পার্টনার, আমার স্পাউস আমার ওয়াইফ, বা আমার ওয়াইফ তার বন্ধু বান্ধব নিয়ে যদি কোনো বিজনেস করে তাহলে ওয়াইফের স্পাউসকে তার হাজবেন্ড। বুঝতে পারলি? স্পাউস মানে কি? হাজবেন্ডের ক্ষেত্রে হয় ওয়াইফ আর ওয়াইফের ক্ষেত্রে হয় হাজবেন্ড। মানে হাজবেন্ড যদি বিজনেস করে তাহলে হাজবেন্ডের স্পাউস হবে তার ওয়াইফ, আর ওয়াইফ যদি বিজনেস করে তার স্পাউস হবে হাজবেন্ড। বুঝতে পারলি স্পাউস কাকে বলে? আমরা যখন ট্যাক্স করবো ডিটেলসে জানবো। তো কি বলছে? পার্টনার স্পাউস লোন। টাকার দরকার, টাকার দরকার, পার্টনার মানে বিজনেস করতে টাকা দরকার। তো দেখবি কখনো কখনো অঙ্ক করতে গিয়ে দেখবি মিসেস এ লোন কি লেখা থাকবে। আগের দিন অঙ্ক করছিলাম, মিসেস এ লোন। ঠিক আছে তো, মিসেস এ লোন মানে কি? মানে এর বউয়ের থেকে লোন নেওয়া হয়েছে। তা বুঝতে, আচ্ছা এর বউ বিজনেসে কে? এ তো পার্টনার, এ তো পার্টনার, এর বউ বিজনেসের বাইরের লোক, আউটসাইডার। তাহলে আউটসাইডার লোন। আউটসাইডার লোনের জন্য কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, আউটসাইডার লোনের টাকাটা শোধ করে দিতে হবে। কি করতে হবে? শোধ করতে, পেমেন্ট করে দিতে হবে। আউটসাইডার লোন কি করতে হবে? শোধ করতে হবে। তাই কি বললাম? শোধ করতে হবে মানে তোর রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যাবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলেছি, তাহলে আমি ধরে নিয়েছি, মনে করছি আমাদের বিজনেসে 3 জন পার্টনার ছিল, এ বি সি। বিজনেসে টাকা দরকার, বীর বউ মানে বীর ওয়াইফ লোন দিয়েছে। কে দিয়েছে? বীর ওয়াইফ। তাহলে বীর ওয়াইফ লোন দিলে তার লোনটা শোধ করতে হবে, হ্যাঁ কি না? লোন শোধ করতে হবে, যেটা শোধ করতে হয় সেটা কোন অ্যাকাউন্টে চলে যায়? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যায়। যেটা শোধ করতে হয় সেটা কোথায় চলে যায়? রিয়ালাইজেশন অ্যাকাউন্টে চলে যায়। বল, নর্মাল জিনিস বুঝতে পারছিস না? দেখ আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখ এখানটাতে একটা ব্যালেন্স শিট থাকে, থাকে তো এখানে ব্যালেন্স শিট থাকে। কোশ্চেন যখন ব্যালেন্স শিট থাকে এখানে এরকম ব্যালেন্স শিট থাকে, এটা লাইবিলিটি সাইড আর এটা অ্যাসেট সাইড। ঠিক আছে তো, তো এখানে ধর লেখা থাকলো কি? বিজ ওয়াইফ লোন, তাই তো? বুঝতে পারছিস তো? এখানে একটা টাকা আছে, তার মানে কি মনে হয়? বীর ওয়াইফের থেকে লোন নেওয়া হয়েছে। তাহলে বীর ওয়াইফ কি বিজনেসের পার্টনার নাকি বিজনেস, মানে আমার কথা বিজনেসের লোক নাকি বিজনেসের বাইরের লোক? বি বিজনেসের লোক, বীর ওয়াইফ বিজনেসের বাইরের লোক। তার মানে ওর টাকাটা আমার শোধ করতে হবে, হ্যাঁ কি না? ওর টাকাটা শোধ করতে হবে, যেই টাকাটা শোধ করতে হবে চলে যাবে রিয়ালাইজেশনে। আচ্ছা রিয়ালাইজেশনে কোন দিক যাওয়া হচ্ছে? আশা করি বলতে হবে না, যে কোনো লাইবিলিটি ক্রেডিট দিকে হয়, আগের দিন শিখেছি ভালো করে, ক্রেডিট দিকে লিখবো। এবার ওর লোনের টাকাটা শোধ করতে হবে। কি করতে হবে? শোধ করতে হবে। দেখ শোধ করলে কি হবে? কি মনে হচ্ছে? ওর লোনের টাকাটা শোধ করতে হবে, বুঝতে পারছিস তো? লোনের টাকাটা শোধ করে দিয়ে, বীর ওয়াইফের লোনের টাকাটা যদি শোধ করে দিই তাহলে লোনটা কি আর থাকবে? শোধ করে দিয়েছি, লোন কমে যাবে। আর লোনটা কোথায় আছে? রিয়ালাইজেশনে আছে। কে কমবে? রিয়ালাইজেশন কমবে, তাই ডেবিটে লিখেছি। বলেছিলাম তো আগের দিন, বুঝিয়েছিলাম। আর একটা কথা বলছি, দেখ পেড এমনও তো হতে পারে বিজনেসের টাকাই নেই, আরে পার্টনারশিপ ফার্মে টাকা নেই, টাকা শোধ করতে পারছে না, তখন কি হলো? এইটা হবেই এমন কোনো কথা নেই, এটা হবেই এমন কোনো কথা নেই। কার কার পার্টনার? ধরে নিচ্ছি এ বি সি 3 জন পার্টনার। বি বলেছে আমার বইয়ের লোনের টাকাটা আমি শোধ করে দেবো। কে বলেছে? বি বলে দিয়েছে আমার বইয়ের লোনের টাকাটা আমি শোধ করে দেবো। শুনলি তো? কে বলেছে? যদি পার্টনারশিপ ফার্ম যদি শোধ করে তাহলে টু ক্যাশ বা ব্যাংক, আর যদি কোনো পার্টনার শোধ করে, কি বললাম? কোনো পার্টনার যদি শোধ করে তাহলে কি টু পার্টনার্স ক্যাপিটাল, টু বি, বি শোধ করে টু বিস ক্যাপিটাল। বি বলছে ঠিক আছে আমার বইয়ের টাকাটা আমি শোধ করে দেবো। বি কি বলেছে? বি বলেছে আমার বইয়ের টাকা আমি শোধ করে দেবো। ঠিক আছে, এবার তোরা বলবি বি কেন শোধ করবে? অন্যান্য পার্টনার লোন তো লোনের টাকা সবাই ইউজ করেছে, তাহলে এ ও শোধ করে দিয়েছে, হতেই পারে এরকম কন্ডিশন, হতেই পারে ও শোধ করেছে। আরে শোধ করেছে বেনিফিট নেবে, আরে ও শোধ করেছে মানে ও বিজনেসের কাছে এই টাকাটা নেবে। মন দিয়ে শুনবি। আচ্ছা এই টাকাটাই বির ওয়াইফের টাকাটা কে শোধ করেছে? বি শোধ করেছে, এ আর সি তো শোধ করেনি। তার মানে এই যে যত টাকা শোধ করবে সেই টাকাটা কে নেবে? বি তো নেবে, এ আর সি তো পাবে না। বুঝতে পারলি? তুই প্রশ্ন করতে পারিস কেন এ আর সি কেন দেবে না? দেবে না, ওর টাকাটা, ওর বইয়ের টাকাটা ও শোধ করে দিচ্ছে, তাই ও পার্টনারশিপ ফার্ম থেকে ও যত টাকা শোধ করলো সেই টাকাটা নেবে। মানে আমরা ঘুরিয়ে বলতে পারি
পার্টনারশিপ ফার্ম যদি এই টাকাটা শোধ করতো, পার্টনারশিপ ফার্মের থেকে টাকা চলে যেত, চলে যেত তো। তো বি হচ্ছে এমন একজন পার্টনার, ও বলছে ঠিক আছে আমি আমার বইয়ের টাকা শোধ করেছি, মানে আমি আবার বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসলাম। আমার কথাটা বুঝতে পারলি? বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসলাম, এটা হচ্ছে মাথায় রাখবি। আমি আগের দিন অঙ্ক করেছিলাম, অ্যান্সার মিলে গেছিল। আমি ডাইরেক্ট কী করেছিলাম জানিস? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসিয়ে দিয়েছি। অরিজিনাল কনসেপ্ট, মানে ভালো করে যদি বুঝতে চাস এটা হচ্ছে অরিজিনাল কনসেপ্ট, এটা বোঝার কনসেপ্ট। তুই যত অঙ্ক, আর কোনোদিন অঙ্ক আটকাবে না, ডিসলিউশন আটকাবেই না, বলে দিলাম। তোর লাইবিলিটি সাইডে সে পার্টনার লোন থাকুক বা পার্টনার্স ওয়াইস লোন থাকুক, কোনো দিন আটকাবে না, সব অঙ্ক মিলবেই মিলবে, কনফার্ম, 100% কনফার্ম মিলবে, 100% কনফার্ম। হয় পেমেন্ট করে দেবে, পেমেন্ট করে দিলে কি লিখবি এখানে? টু ক্যাশ। আর যদি মনে হয় কোনো পার্টনার শোধ করছে তখন পার্টনার ক্যাপিটাল। আর কোনোদিন ভুল হবেই না, আমার কথাটা শুনে রাখ, আর কোনোদিন অঙ্ক ভুল হবে না, ঠিক আছে? কোনোদিন অঙ্ক ভুল হবে না, এটাই, এর বাইরে কিছু নেই। তাহলে বোঝা গেল এটা? মানে এই কনসেপ্ট আমি বারবার করে বলছি, এই লোনের ব্যাপারটা ভালো করে বুঝে রাখিস, কোনো ডাউট থাকবে না। এই দেখ, এরপরে যে টপিকটা করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা খুব ভালো করে জানতে হবে। কি বলেছে একটু পড়ে নিই। বলেছে ডিসলিউশন এক্সপেন্সেস বা রিয়ালাইজেশন এক্সপেন্সেস। কখনো কখনো কোশ্চেনে ডিসলিউশন অঙ্ক করতে গিয়ে দেখবি কখনো কখনো ডিসলিউশন এক্সপেন্সেস বলে দেবে, তো কখনো কখনো রিয়ালাইজেশন এক্সপেন্সেস বলে দেবে। কি বললাম? কখনো কখনো ডিসলিউশন এক্সপেন্স বলে দেবে, তো কখনো কখনো রিয়ালাইজেশন এক্সপেন্স বলে দেবে। জিনিসটা কি? এই ধর, যখন কোনো একটা দোকান, পার্টনারশিপ ফার্ম যখন বন্ধ হয়ে যাচ্ছে, পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে গেলে ওর দোকানের যত অ্যাসেট আছে সব অ্যাসেটগুলোকে কী করবে? বেচে দেবে। অ্যাসেটগুলোকে বেচে দেবে, বেচে যেই টাকাটা পাবে সেইগুলোকে, সেই টাকা দিয়ে লাইবিলিটি পেমেন্ট করবে। তো এই কাজগুলো করার জন্য, এই কাজগুলো করার জন্য নিশ্চয়ই তো কোনো একজনকে অ্যাপয়েন্ট করতে হবে। আর সে তো কাজগুলো ফ্রিতে করে দেবে না, সে তো আর কাজগুলো ফ্রিতে করে দেবে না, তার জন্য একটা খরচ হবে। এই খরচটাকে বলে ডিসলিউশন এক্সপেন্সেস বা রিয়ালাইজেশন এক্সপেন্সেস। কি বললাম বুঝতে পারলি তো? সাপোজ আমি একটা বলছি, ধরো একটা অ্যাসেট বিল্ডিং আছে, বিল্ডিংটা বেচতে হবে। যাকে অ্যাপয়েন্ট করা হলো বললো ভাই তাড়াতাড়ি দেখো না, তাড়াতাড়ি বিল্ডিংটা বেচে যাও, সবার টাকা শোধ করতে হবে, টাকা চাইছে, তাড়াতাড়ি বলবো এই কাজগুলো করতে হবে। যে কাজগুলো এই সমস্ত মানে ইন্টারমিডিয়ারি কাজ করে, মাঝখানে থেকে কাজগুলো করবে, ঠিক আছে? তো ওকে তো কিছু পেমেন্ট করতে হবে, এটাকে বলে ডিসলিউশন এক্সপেন্স বা রিয়ালাইজেশন এক্সপেন্স। এইটুকু জেনে রাখতে, ওর পরীক্ষায় কিন্তু এত মানে বলে দেবে না, পরীক্ষায় বলে দেবে ডিসলিউশন এক্সপেন্স বা রিয়ালাইজেশন এক্সপেন্সেস, ঠিক আছে তো? এইবার পড়ছি আর একটা জিনিস, জার্নাল বোঝার আগে কিছু জিনিস এটা জেনে রাখি, এটা বেসিক জিনিস, এটা হচ্ছে ক্লাস 11-এর স্টুডেন্টরা জানে, তাহলে তোদের জানা দরকার খুব। অ্যাসেট লেখা আছে আর এটা কি লেখা আছে? এক্সপেন্সেস। অ্যাসেট আর এক্সপেন্সকে একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি, আর ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ এটাকে আর একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি। এই যে অ্যাসেট আর এক্সপেন্সেসকে যদি আমরা বাড়াই তাহলে ডেবিট করবো, আর যদি কমাই তাহলে ক্রেডিট করবো। যতক্ষণ বারবার অঙ্কগুলো করছিলাম, অ্যাসেট আর এক্সপেন্সকে বাড়াতে গেলে কী করতে হয়? ডেবিট, আর কমাতে গেলে ক্রেডিট। তারপর কী লেখা আছে? লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, ঠিক আছে? এগুলোকে বাড়াতে গেলে উল্টোটা, ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। কিছুক্ষণ আগে করছিলাম না, ক্যাপিটালকে বাড়াচ্ছিলাম, কী করছিলাম? কোথা থেকে পেয়েছিলাম? এটা থেকে পেয়েছিলাম, এটা থেকে পেয়েছিলাম। তাহলে বোঝা গেল? এইবার দেখ, কি মনে হয়? কথাগুলো বলবি, তোরা নিজেই বলতে পারিস কথা, তাহলে ভাববি অ্যান্সার শিখে গেছিস, ঠিক আছে? কি কথা? এই যে ধর পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, পার্টনারশিপ ফার্মের যা যা অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলোকে বেচা হবে, বেচে যেই টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা লাইবিলিটিদের পেমেন্ট করবো। তাহলে এইগুলো কাজগুলো করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করা হবে, অ্যাপয়েন্ট করতে গেলে একটা খরচ হবে, তো এই খরচটাকে বলে ডিসলিউশন এক্সপেন্সেস। এই খরচটা কার করা উচিত? কি মনে হয় এই খরচটা কার করা উচিত? এই খরচটা কার করা উচিত? বিজনেসের করা উচিত নাকি পার্টনারের করা উচিত? বিজনেসের করা উচিত। এটা এই খরচটা কার করা উচিত? বিজনেসের করা উচিত। মাথায় থাকবে তো? বিজনেস, জেনারেলি বিজনেসের খরচ, ঠিক আছে তো? তো একটা পার্টনারশিপ ফার্ম, মানে কোনো একটা ফার্মের বা কোনো একটা বিজনেসে খরচ হলে, মানে আমরা তো জানি খরচ হলে খরচটা কী হয়? ডেবিট। খরচ হচ্ছে মানে দেখ এখানে দেখ লিখেছি, দেখ কী লিখেছি? এক্সপেন্সেস। খরচ হচ্ছে মানে কি? খরচটা বাড়ছে, খরচ ছিল না, নতুন করে খরচ হচ্ছে, তাহলে খরচকে বাড়াতে গেলে কী করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এই খরচটা হবে ডেবিট, এই খরচটা হবে ডেবিট। তাহলে খরচটার নাম কি? ডিসলিউশন এক্সপেন্সেস বা রিয়ালাইজেশন এক্সপেন্স। এটা ডেবিট। বোঝা গেল কেন আমি রিয়ালাইজেশনকে ডেবিট করেছি? খরচ বাড়ছে তাই ডেবিট করেছি, বোঝা গেল? আচ্ছা, এই খরচটা পেমেন্ট করবে কি? টাকাটা পার্টনারশিপ ফার্ম, ফার্ম পেমেন্ট করে। তাহলে ফার্ম পেমেন্ট করলে ফার্মের টাকা বাড়বে না কমবে? ফার্মের টাকা কমবে, মানে ক্যাশ কমে যাবে। ক্যাশ কি? অ্যাসেট। অ্যাসেট কমছে। দেখ এখানে কি লিখেছে? অ্যাসেটকে কমাতে গেলে কী করতে হয়? আমি তাই লিখেছি ক্যাশ, কোনো ভুল লিখিনি এখানে। দেখ বুঝেছিস তো ব্যাপারটা? আর কিছু নেই, এটাই কনসেপ্ট। তোদের যখন এতগুলো অঙ্ক করেছিল অনেক জায়গায় রিয়ালাইজেশন এক্সপেন্স ছিল, ঠিক আছে তো? আচ্ছা, আর একটু পরে বলবো কী ছিল, আর একটু পরে বলবো, আরও কথা বলে নিই, আরও কয়েকটা কথা বলে নিই, তারপর বুঝতে সুবিধা হবে। এখানে দুটো কথা লিখেছি দেখ, বন, যার নাম বন তার নামে বিয়ার, যার নাম বন তার নামে বিয়ার। আরে বিয়ার মানে বহন করা, রেসপন্সিবিলিটি, কার দায়িত্ব, কে বলেছে এই কাজগুলো করে দেবে। আর পেড, কে পেমেন্ট করছে। সাপোজ ধর আমি বললাম তুই তো কলেজ স্ট্রিটের ওখানে কলেজে পড়িস,
ঠিক আছে? তুই ওখানে ধর সিটি কলেজের সামনে, সিটি কলেজে পড়াশোনা করিস, সিটি কলেজে আমার স্ট্রিট সিরিজ মির্জাপুর সিরিজে কলেজটা খুব ভালো কলেজ, তুই ওখানে যা, ওইখানে তুই কলেজ রোজ যাস, আমার একটা বই লাগবে, আমার একটা অ্যাকাউন্টসের হানিফ মুখার্জির বইটা এনে দিস। কি বলেছি? আমার হানিফ মুখার্জির বইটা এনে দিস। আর বললাম আমি তোকে ফোন করে বললাম তুই বইটা এনে দিস, তুই যখন নেক্সট ডে পড়তে আসবি আমি তোকে টাকাটা দিয়ে দেবো। ভালো করে কথাটা মন দিয়ে শুনবি। কে বলেছে কথাটা? আমি বলেছি বইটা এনে দিস। তো টাকাটা কে দেবে? টাকাটা কিন্তু আমি দেবো, কিন্তু ইনিশিয়ালি কে টাকা দিয়েছে? তুই টাকা দিয়েছিস, কিন্তু তুই টাকাটা আমার থেকে পেয়ে যাবি। তাহলে এই বইয়ের টাকাটা আলটিমেটলি কার টাকা? বইয়ের টাকাটা কিন্তু আমিই দিচ্ছি, কিন্তু তুই এখন দিয়ে দিলি। মানে বইয়ের টাকাটা বিয়ার কাকে করতে হবে? আমাকে বিয়ার করতে হবে, পেমেন্ট করলি তুই। গল্পটা বুঝতে পারছিস কি বললাম? অ্যাকচুয়ালি পুরো কনসেপ্টটা এখানেই দাঁড়িয়ে, আর কিছু না। এই যে এত সব কঠিন, কিছু কঠিন নেই। এই যে এই বিয়ার আর পেড, আরে নর্মাল জিনিস। তুই ধর বাড়ি থেকে বেরিয়েছিস, বাবা বললো ধর পড়তে যাচ্ছিস তো, আসার সময় না একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসিস, একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসিস। টাকাটা তো বাবা তোকে দেয়নি, তাহলে কি টাকাটা দেবে কে? বাড়ি চলে গেলেই বাবা দিয়ে দেবে তোকে, তাই তো? বাড়ি চলে গেলে তোকে বাবা দিয়ে দেবে। মানে ইনিশিয়ালি খরচটা কে করলো? তুই খরচ করলি, তোর খরচ হলো। মানে তুই খরচ করলি, কিন্তু খরচটা কার? বাবার খরচ। মানে বিয়ার করবে কে? কোল্ড ড্রিঙ্কসের খরচটা বিয়ার করবে, বাবা বিয়ার করবে। বুঝতে পারলি বিয়ার আর পেড গল্পটা? বুঝেছিস তো? নাকি মাথায় এটা যদি মাথায় না ঢোকে তাহলে এগুলো বুঝতে পারবি না। এটা মাথায় ঢুকলে এটা তুড়ি মেরে যাবে, তুড়ি মেরে কিছু নেই। তাহলে কি বলে যে, আশা করি বুঝতে পারলি গল্পটা। এবার এখানে চলে আয়। ইফ পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ফর রিয়ালাইজেশন প্রসেস, এই রিয়ালাইজেশন প্রসেস, এই সমস্ত কাজকর্ম করবো। কি কাজ? অ্যাসেটগুলোকে বেচবো, অ্যাসেট বেচে যে টাকাটা পাবো সেগুলোকে লাইবিলিটি দিয়ে পেমেন্ট করবো, ঠিক আছে তো? বা ধর কোনো একটা পার্টিকুলার একটা ফার্নিচার বেচতে পারছে না, ধর কোনো একটা ফার্নিচার বেচা যাচ্ছে না, তাহলে যাকে অ্যাপয়েন্ট করবো সে তো নিশ্চয়ই ইনভলভ করবে না এই ফার্নিচারটা ভালো কেনো। আরে বুঝতে পারছিস তো? মানে ধর একটা দোকান বন্ধ হয়ে গেছে, ফার্নিচারটা বেচা যাচ্ছে না, বেচেও টাকাটা তুলতে হবে, তো একটা কোনো পার্টির সঙ্গে নেগোশিয়েট করছে। নেগোশিয়েট মানে বুঝতে পারছিস তো? মানে কথাবার্তা বলছে, ঠিক আছে তুমি এটা বেচা হলো, তার মানে যে এই কাজগুলো করছে সে তো কিছু পেমেন্ট পাওয়ার অধিকারী, তাই তো? পেমেন্ট তো পাবে। তো এখানে এই কাজের জন্য কাকে নিয়োগ করছে? বাইরের লোককে নিয়োগ করেনি। কি লিখে দেখ, ইফ পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, পার্টনারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ধর 3 জন পার্টনার আছে। কজন পার্টনার? আমি এখানে লিখছি ধর এ বি সি। সাপোজ ধর এই যে একজন পার্টনার, এ পার্টনারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, শুনছিস তো? তাই লিখেছে ইফ পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ফর রিয়ালাইজেশন, এই প্রসেস করার জন্য একে অ্যাপয়েন্ট করা হয়েছে। একে বলেছে দেখো ভাই তুমি অ্যাসেটগুলো বেচে দাও। কে করেছে? পার্টনারশিপ ফার্ম। অ্যাসেটগুলো বেচে দাও, বেচে যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে লাইবিলিটিগুলো পেমেন্ট করে দাও। এই সমস্ত কাজকর্ম করতে তোমার তো অনেক খাটতে হলে, কাজগুলো করার অনেক খাটতে হয়, এর জন্য তোমাকে এর জন্য একটা পেমেন্ট করবে। এইটাকে বলে, এই পেমেন্টটাকে কি বলে? কমিশন। কি বলে? কমিশন দেবে। কি বললাম শুনছিস তো? কমিশন দেবে, কমিশন। কি লিখেছি? ইফ পার্টনার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ফর রিয়ালাইজেশন প্রসেস, তো এটা যদি কমিশনের সঙ্গে যুক্ত থাকে তাহলে কি হবে? অনেক পার্টনার বলে কি, ঠিক আছে পার্টনারশিপ ফার্ম তো এমনি উঠে আছে, লসে রান করছে, থাক আমি আর কমিশন নেব না। কেউ বলে কমিশন নেব, কেউ বলে না আমি এমনি কাজ করবো না, আমি একা কাজ করে দিচ্ছি, বাকি 2 জন পার্টনার বসে থাকবে, হবে না, বলে আমি কমিশন নেবই। আবার কোনো পার্টনার বলে না ঠিক আছে, মানে ভালো লোক, খুব ভালো লোক, মানে ঠিক আছে দয়া মায়া আছে, বুঝতে পারছিস তো? ও বলছে ঠিক আছে আমি আর কমিশন নেবো না। গল্পটা বুঝতে পারছি? গল্পটা মন দিয়ে শোন। কি হবে না ওটা পরের কথা, ভালো করে গল্পটা শোন। তার মানে যদি ওই পার্টনার যদি বলে না আমাকে কমিশন দিতেই হবে, তাহলে কি হবে? আর যদি পার্টনার বলে ঠিক আছে কমিশন দিতে হবে, বুঝতে পারছি? কমিশন প্রোভাইড করলে কি হবে, কমিশন প্রোভাইড না করলে কি হবে? মন দিয়ে শুনবি, গল্পটা বুঝেছিস তো? আরে নর্মাল, তুই ধর একটা পার্টনার, তোকে ধর একটা পার্টনারশিপ নিয়োগ করলে, তুই কি বললি? ও বাকি পার্টনার বসে আছে, ওরা কোনো কাজ করছে না, আর আমি কাজ করে দেবো, খেটে খুঁটে কাজ করে দেবো, আমাকে কমিশন দেবে না? গল্পটা বুঝিস তো? এবার তো তুই খুব ভালো পার্টনার, তাহলে ঠিক আছে না কমিশন লাগবে না, আমরা তো ছোটো থেকেই মানে একদম শুরু থেকে বিজনেসটা করছি, বিজনেসটার সঙ্গে অঙ্গ হয়ে জড়িত, এমনি ভালো লেগে বিজনেসের কাজ করে দেবো, বুঝতে পারলি? গল্পগুলো বুঝতে পারছিস তো? গল্পটা মাথাতে শোন। অল রিয়ালাইজেশন এক্সপেন্সেস যদি কমিশন প্রোভাইড করা হয়, কি বললাম? যদি এখানে কি লিখে পরে পড়ছি, যদি কমিশন প্রোভাইড করা হয়, ধর বিজনেস একজন পার্টনার একে কমিশনে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এই যে রিয়ালাইজেশন করতে গেলে অনেক খরচ হতে পারে, এই খরচগুলো কিন্তু পার্টনারশিপ ফার্ম একে দেবে না। কথাটা বুঝলি? রিপিট করছি। ধর এই যে বিজনেসে যত অ্যাসেট আছে, অ্যাসেটগুলোকে বেচা হবে, বেচে যে টাকাটা পাবে সেইগুলোকে দিয়ে লাইবিলিটি পেমেন্ট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট করার জন্য তো একটা খরচ হয় তো, রিয়ালাইজেশন খরচ হয় তো, সেই খরচটা করা মানে এই সমস্ত কাজ করার জন্য কোনো একজন পার্টনারকে অ্যাপয়েন্ট করা হলো, পার্টনারকে কমিশন দেবে। পার্টনারশিপ ফার্ম বলতে দেখো আমি তোমাকে কমিশন দিচ্ছি, তোমাকে আর খরচ করার জন্য দেবো, তোমার যে এক্সট্রা খরচ হয়, কী খরচ জানিস? কী খরচ হয়? ওই কোনো পার্টির সঙ্গে ফোনে কথা বললো, বা কোনো একটা পার্টিকে আসলে পার্টির সঙ্গে কথা বলতে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, মানে বুঝলি এই সমস্ত টুকটাক খরচ, এই খরচগুলো আমি করবো না। পার্টনারশিপ ফার্ম পরিষ্কারভাবে বলে দিয়েছে। কথা বুঝতে দিচ্ছ? মন দিয়ে শোন।
যদি কমিশন দেয় তাহলে কিন্তু এই খরচগুলো করবে না, এখানে সেটাই লিখেছে। অল রিয়ালাইজেশন এক্সপেন্সেস আর পার্সোনাল লাইবিলিটি, সমস্ত রিয়ালাইজেশন খরচ। কি রিয়ালাইজেশন খরচ? কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, ফোনে কথা বললো, মানে ওদেরকে ইনভলভ করলো, মানে ভালো, মানে বুঝতে পারছিস তো? তো অল রিয়ালাইজেশন এক্সপেন্সেস আর পার্সোনাল লাইবিলিটি অফ পার্টনার্স, পার্টনারের পার্সোনাল লাইবিলিটি, রিয়ালাইজেশন যত খরচ সেগুলো পার্টনারের লাইবিলিটি, ঠিক আছে? কি বলেছে? সো অ্যাপয়েন্টেড আনটিল অ্যান্ড আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। এই লাইনটার মানে কি? যদি কখনো কোশ্চেনে বলে দেয়, অঙ্ক করতে গিয়ে কোশ্চেনে বলে দেবে না পার্টনারশিপ ফার্ম কমিশনও দেবে আবার রিয়ালাইজেশনে খরচও দেবে, তাহলে তুই দুটোই নিতে পারিস। জেনারেলি এটা বলবে না, কোনো দিন অঙ্কে বলবে না এই কথাটা। যদি বলে দেয় তাহলে এটা, ধর কোশ্চেনে বলে দিল একে নিয়োগ কাজকর্ম করার জন্য একে কমিশনও দেবো এবং ওর এই যে আশেপাশে যে খরচগুলো সেই খরচটাও দেবো, দুটোই দেবো, ঠিক আছে? তো তখন করবো। আর যদি এরকম কথা না বলে দেয় তখন রিয়ালাইজেশন খরচ আসবে না। বোঝা গেল নাকি আবার বলবো? বুঝেছিস? যদি কমিশন দেয় তাহলে তার জন্য কি হতে পারে? আচ্ছা, কে কমিশনটা কে দেবে? কি মনে হয় কমিশন কে দেবে? পার্টনারশিপ ফার্ম দেবে। তাহলে কমিশন দিলে পার্টনারশিপ ফার্মে খরচ না আয়, পার্টনারশিপ ফার্মে খরচ, আর খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। দেখ তাই কি লিখেছি, যত খরচ সব কোথায় চলে যাবে? রিয়ালাইজেশনে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু কাকে দেবে? কমিশনটা কাকে দেবে? পার্টনার্স ক্যাপিটাল। এবার তোদের মনে প্রশ্ন হবে, আচ্ছা পার্টনারশিপ ফার্ম তো কোনো একজন পার্টনার, একে কমিশন দেবে, একে কমিশন দেবে তাহলে নিশ্চয়ই ওর টাকা চলেই যাচ্ছে। মন দিয়ে শুনবি, এখানে কোশ্চেন থাকতে পারে, নাহলে বাড়ি গেলে কোশ্চেন হবে। এই যে একে যে কমিশন দিল, একে তো কমিশন দিল, তাহলে পার্টনারশিপ ফার্মের ক্যাশের ব্যালেন্স কমে যেতে পারে। ভাবতে পারিস তো? পার্টনারশিপ ফার্ম ক্যাশ টাকা দেয় না, ক্যাশ দেবে না টাকা, ওকে টাকা দেবেই না, টাকা দেবে না, বাট ওকে কমিশন দিয়ে দিল। কেমন কমিশন? বললো তোমার ক্যাপিটালটাকে বাড়িয়ে দিলাম, এইভাবে কমিশন দেয়। কথাটা বুঝতে পারলি? আরে বুঝতে পারলি না? সাপোজ ধর এ হচ্ছে বিজনেসের একজন পার্টনার, ওকে ধর কমিশন দিয়ে দিল, ক্যাশ টাকা বেরিয়ে গেল, ক্যাশ টাকা ও পেলো, বলছে তুমি তো ক্যাশ টাকা পেলে, আলটিমেটলি মনে করি না তোমাকে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা তুমি বিজনেসে ইনভেস্ট করেছো, তোমার ক্যাপিটাল। কি বললাম বুঝতে পারলি তো? ক্যাপিটালটাকে বাড়িয়ে দেয়, ওকে ডাইরেক্ট আলাদা করে নগদ টাকা দেয় না, ওর ক্যাপিটালটাকে বাড়িয়ে দেয়। গল্পটা বুঝছিস তো? তো আলাদা করে পার্টনারদের মধ্যে না, কোম্পানি কখনো পার্টনারদের এইভাবে টাকা দেয় না। কোম্পানি একমাত্র যখন বিজনেসটা বন্ধ হয়ে যাবে তখনই টাকা দেবে, আদারওয়াইজ টাকা দেয় না, ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট করে। বুঝে গেল তো? বুঝতে পারছিস তো? মনে করেছিলি অ্যাডমিশন রিটায়ারমেন্ট করেছিস, সব ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হতো। ওই মনে কর না, ওই রিটায়ারমেন্ট করতে গুডউইল ট্রিটমেন্ট টাকা দিত, বেরিয়ে গেলে ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট হতো, এখানেও তাই। তাহলে বল কমিশন প্রোভাইড করলে জার্নাল কি বুঝিস তো? এবার কি লিখেছি? ফর রিয়ালাইজেশন এই মেথডটা করছি, তাহলে রিয়ালাইজেশন খরচ দেবে কোম্পানি, দেবে রিয়ালাইজেশন খরচ দেবে? কি মনে হয় দেবে? কোনোদিন দেবে না। তাই লিখেছি নো এন্ট্রি বিকজ ইটস পার্সোনাল লাইবিলিটি অফ পার্টনার। এটা পার্টনারের পার্সোনাল লাইবিলিটি, পার্সোনাল মানে পার্টনারকে এই লাইবিলিটিটা বিয়ার করতে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে গল্পগুলো? অঙ্ক করতে গেলে এই সমস্ত একটা পয়েন্ট পাবি, ঠিক আছে তো? আর এখানে কি লিখেছি? কমিশন ইজ নট প্রোভাইডেড। এ বলেছে ঠিক আছে দেখো আমি কাজ করে দিচ্ছি, আমাকে কোনো কমিশন দিতে হবে না, কিন্তু এই রিয়ালাইজেশনের যে খরচটা হবে সেই খরচটা দাও। কি বললাম বুঝিস তো? তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স উইল বি বন্ড বাই পার্টনারশিপ ফার্ম। যদি কমিশন যদি প্রোভাইড করা না হয় তখন রিয়ালাইজেশন খরচটা বিয়ার করতে হবে। তো রিয়ালাইজেশন খরচ জার্নাল কী হয় তোরা জানিস? রিয়ালাইজেশনে যে খরচটা হচ্ছে, খরচ তো খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু। এই খরচটা ইনিশিয়ালি কে করছে জানিস তো? পার্টনার করছে। ইনিশিয়ালি পার্টনার করছে, তাই তো? ইনিশিয়ালি পার্টনার করছে, তার মানে পার্টনার করছে, পার্টনার করছে মানে পার্টনার ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে। পার্টনার করছে মানে পার্টনার আলাদা করে টাকা নিল না বিজনেস থেকে, কেন বিজনেস থেকে আলাদা করে টাকা নেবে না, ও পার্টনারশিপ ফার্ম ওর ক্যাপিটালটা বাড়িয়ে দেবে। গল্পটা বুঝেছিস? পুরো মাথায় ঢুকেছে গল্পটা? এবার আমি কিছু অঙ্ক দিচ্ছি, বেশি না 6টা পয়েন্ট দিচ্ছি, তোর জিনিসটা বুঝিয়ে যাবি। এখানে যে অঙ্কগুলো হবে না, কেমন অঙ্ক হবে বলতো? কোনো কেউ কখনো বিয়ার তো দুজনেই করতে পারে। আরে বিয়ার তো দুজনেই করতে পারে, হয় পার্টনারশিপ ফার্ম করবে নাই পার্টনার করবে, ঠিক আছে? আর পেড কারা করতে পারে? হয় পার্টনারশিপ ফার্ম পেড করবে নাই পার্টনার পে করবে, এর বাইরে কিছু থাকবেই না অঙ্কে। বুঝা গেল গল্পটা? এবার আমি পয়েন্ট করে লেখাবো, তোরা বলবি। এই দেখ শোন রাহুল দেখ প্রথম কোশ্চেনটা কি বলেছে? এই যে এতক্ষণ যে বোঝালাম তার উপর জার্নাল কিছু কি বলেছে বল? প্রথম কোশ্চেনটা পর। রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই ফার্ম অ্যান্ড পেড বাই ফার্ম, দুটো ওয়ার্ড খুব ভাইটাল এখানে। একটা কে বিয়ার করছে আর কে পেড করছে। তাহলে বল প্রথম কোশ্চেনটায় কে বিয়ার করেছে? কে বিয়ার করেছে? ফার্ম বিয়ার করেছে। ফার্ম যদি বিয়ার করে তাহলে খরচটা কার হবে? খরচটা কাই করতে? ফার্মের। আর ফার্মের খরচটা কি হয়? খরচ বাড়ছে। আর আমরা যে পুরো অ্যাকাউন্টেন্সি করি ফার্মের দিক থেকেই করব, পার্টনারের দিক থেকে করবো না, ফার্মের দিক থেকে। তাহলে ফার্মের তো খরচ, আর খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? তাহলে একটা লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট। এটা তো ক্লিয়ার।
বাকি হলো 2। তাহলে পেমেন্টটা করছে কে? ফার্ম পেমেন্ট করছে। ফার্ম পেমেন্ট করছে মানে ফার্মের টাকা চলে যাচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে, তাই ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, প্রথমটা বুঝেছিস হ্যাঁ কি না বল? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বলছে দেখ, রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই ফার্ম। তাহলে রিয়ালাইজেশন এখানেও কে বিয়ার করছে? ফার্ম বিয়ার করছে। ফার্ম বিয়ার করলে ফার্মের খরচ, ফার্মের খরচটা কি বললাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, পেমেন্ট করছে কে? পেমেন্ট কে করেছে? যদি ফার্ম পেমেন্ট করে তাহলে ফার্মের ক্যাশ যাচ্ছে। ফার্ম পেমেন্ট করেছে না, পার্টনার পেমেন্ট করেছে, পার্টনারের ক্যাশ যাচ্ছে, ফার্মের তো ক্যাশ যাচ্ছে না। ফার্ম তখন পার্টনারকে বললো ঠিক আছে তুমি যেহেতু পেমেন্ট করেছো আমি তোমার ক্যাপিটাল বাড়িয়ে দিচ্ছি। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। পুরো ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছিস তো? তাহলে এখানে লিখবো 2 পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, তারপর একটা 2 নম্বর পয়েন্টটা বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট কি বলছে? রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই পার্টনার। রিয়ালাইজেশন কে বিয়ার করেছে? মানে পার্টনার বলে দিয়েছে, তার 3 জন পার্টনার ছিল। সাপোজ ধর বিজনেসে 3 জন পার্টনার ছিল, এ বি সি। সাপোজ বি পার্টনার বলেছে ফার্মের যা রিয়ালাইজেশন এক্সপেন্স হবে আমি পেমেন্ট করব। মানে ও বলছে আমি দায়িত্ব নিলাম, রিয়ালাইজেশন এক্সপেন্স যা খরচ হবে আমি পেমেন্ট করব। বি দায়িত্ব নিয়েছে, পুরোপুরি বি দায়িত্ব নিয়েছে। তার মানে খরচটা কার? বির খরচ। যে দায়িত্ব নিয়েছে তার খরচ। এখানে তার পার্টনারশিপ ফার্ম তো আর বিয়ার করেনি, বিয়ার করছে কে? খরচটা পার্টনার বিয়ার করে। তাহলে পার্টনারের খরচ, তাহলে পার্টনারের খরচ, পার্টনার খরচটা কি হচ্ছে? এখানে দেখ পার্টনার ক্যাপিটাল, এটাকে আগে করেছি পার্টনার ক্যাপিটাল, এটা আগে ছিল না, ওখানে নোট লেখাইনি, ওখানে বলেছিলে পার্টনার ক্যাপিটাল ডেবিট। কারণটা বলছিলে লিখে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? পেমেন্ট কে করেছে? এই পেমেন্ট কে করেছে? ফার্ম। ফার্ম পেমেন্ট করে যখন ফার্মের টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশটা ক্রেডিট হয়ে যাচ্ছে। এবার দেখ, এবার তুই বুঝতে পারবি কেন পার্টনার ক্যাপিটাল ডেবিট করলাম। ভালো করে বোঝ। টাকাটা পেমেন্ট করার কথা কার? পার্টনারের পেমেন্ট করার কথা। পেমেন্ট করেছে কে? ফার্ম। ফার্ম পেমেন্ট করে দিয়েছে। তার মানে পার্টনার ফার্মকে কি বললো? পার্টনার বললো কি আমার তো টাকাটা পেমেন্ট করার কথা, আমি এখন দিতে পারছি না, ফার্ম তুমি দিয়ে দাও টাকাটা। ফার্ম তুমি দিয়ে দাও, টাকাটা পেমেন্ট করার কথা কার? পার্টনার পেমেন্ট করে। পার্টনার তো পেমেন্ট করতে পারলো না, তার মানে কি করবে? ফার্ম কি করবে? ও তো এখন টাকা দিতে পারলো না, ওর ক্যাপিটাল থেকে টাকাটা কেড়ে নেবে। গল্প বুঝেছিস? যেমন আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতাম, কোনো পার্টনার টাকা আনার কথা ছিল, টাকা আনতে না পারলে ওর ক্যাপিটাল কমিয়ে দিত। গল্পটা বুঝেছিস তো? আরে গল্পটা বুঝেছিস নাকি আবার বলতে হবে? অনেক সময় থাকে কিন্তু এনটি অনেক সময় থাকে, বিশেষ করে অনার্সে যারা পড়বি তাদের এনটি থাকবেই থাকবে। রিয়ালাইজেশন এক্সপেন্সেস বিয়ার বাই পার্টনার পেড বাই ফার্ম। তারপর কি বলে? রিয়ালাইজেশন এক্সপেন্স বিয়ার বাই পার্টনার পেড বাই পার্টনার। তাহলে দুটো কাজই পার্টনার করেছে। আর আমরা অ্যাকাউন্টস কার করি? পার্টনারের করি নাকি ফার্মের করি? তাহলে এটা তো করার আসার কোনো মানেই হবে না, এটা আসবেই না। দুটো কাজই পার্টনার করেছে। গল্পটা বোঝ, দুটো কাজই পার্টনার করেছে। একটা কাজও কি ফার্ম করেছে? দেখ, যদি বলতে একটা কাজ পার্টনার একটা কাজ ফার্ম, তাহলে এনটি হতো। তো এখানে দুটো কাজই তো পার্টনার করেছে, পার্টনারের বইতে হবে, ফার্মের বইতে হবে নো এনটি। লাস্ট, ফার্ম পেড রেমুনারেশন বা কমিশন। কিছুক্ষণ আগেই বললাম কমিশনটা কে পেমেন্ট করছে? ফার্ম পেমেন্ট করছে। তাহলে খরচটা কার? ফার্মের খরচ। খরচটার নাম তো কমিশন। কমিশন মানে কি হবে? এখানে রিয়ালাইজেশনে চলে যাবে সব সমস্ত খরচ তো রিয়ালাইজেশন দিয়েই হবে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? কমিশনটা কাকে দেবে? পার্টনারকে দেবে। তো পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বল পুরো ক্লিয়ার হয়েছে? এর বাইরে কিছু নেই রিয়ালাইজেশন, আর এর বাইরে ট্রিটমেন্ট নেই। এই ট্রিটমেন্ট বুঝেছিস তো? এর বাইরে কোনো ট্রিটমেন্ট নেই, লিখে নে। দেখ, এতক্ষণ যা যা বললাম, এতক্ষণ যা যা পড়ালাম, আগের দিনে যেই থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম আর আজকে এখনো পর্যন্ত যেই থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে 3টে স্পেশাল নোট বেরিয়ে এসছে। এই স্পেশাল নোট অঙ্ক করতে কাজে লাগবে। কি লেখা আছে? প্রথম পয়েন্ট বলেছে ইফ নাথিং ইজ গিভেন, যদি কোশ্চেনে ঠিক ক্লিয়ারভাবে কিছু বলে না দেয়, উই অ্যাজিউম ড্যাট, আমরা কি ধরে নেব? ফার্ম হ্যাজ টু বিয়ার এক্সপেন্সেস। মানে রিয়ালাইজেশন খরচ কাকে বিয়ার করতে হবে? ফার্মকে বিয়ার করতে হবে। পরীক্ষায় কোশ্চেনে বলেছে রিয়ালাইজেশন এক্সপেন্সেস 500 টাকা, মানে এই খরচটা কাকে বিয়ার করতে হবে? কিছু বলেইনি, ফার্মকে বিয়ার করতে হবে। আর ফার্মকে বিয়ার করতে হবে মানে ফার্মের খরচ। ফার্মের খরচ মানে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ পাবেন, যেটা তোরা এতগুলো অঙ্ক করেছিলি, তাই তো? হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, whether or not specified in question liability will always be paid off
কোশ্চেনে যদি ক্লিয়ারভাবে বলে না দেয়, আমরা রিজলিউশন অনেকগুলো অঙ্ক করেছি, লাইবিলিটি যা যা থাকবো কোশ্চেনে না বললে কী করতাম, লাইবিলিটিগুলো পেমেন্ট করে দিতাম। লাইবিলিটি পেমেন্ট না করে আমি কিন্তু দোকান বন্ধ করতে পারবো না, ওদের পেমেন্ট করতেই হবে, মাস্ট, এটা করতেই হবে। কী বললাম শুনলি তো, লাইবিলিটি পেমেন্ট না করলে কিন্তু দোকান বন্ধ করতে পারবো না। কী বললাম বোঝা গেল? 3 নম্বর লাস্ট, হাউএভার, এটা আমি প্রথম দিন অঙ্ক করেছিলাম, একটু মানে ভুল লেখা ছিল, এটা একটু রেকটিফাই করে দিচ্ছি। বলছে হাউএভার ইফ নাথিং ইজ স্পেসিফাইড অ্যাবাউট রিয়েলাইজেশন অফ পার্টিকুলার অ্যাসেট দে নো নিড টু রিয়ালাইজ ইট। বলছে আমরা যখন রিয়ালাইজেশন করতাম না, মনে পড়ে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে অনেকগুলো অ্যাসেট নিয়েছিলাম, অনেক অ্যাসেট, যেমন আগে একদিন করেছিলাম একটা অ্যাসেট বেচেছিলাম, মানে ধর অনেকগুলো অ্যাসেট ছিল, পার্টিকুলার এই অ্যাসেটটা বেচেছি কিনা কোশ্চেনে বলেই দেয়নি। একটা অঙ্ক ছিল মনে করা হচ্ছে ফার্নিচার ছিল, এই দেখ শোন, বলেছে হাউএভার ইফ নাথিং ইজ স্পেসিফাইড অ্যাবাউট রিয়ালাইজেশন অফ পার্টিকুলার অ্যাসেট, মানে আমাদের ব্যালেন্সে তো অনেক অ্যাসেট থাকে, বলে দেয় এই অ্যাসেটগুলো এত টাকায় পেয়েছি, বা কোনো পার্টনার নিয়ে গেছে, যদি কিছু বলেই না দেয় এই অ্যাসেটটা কী করেছি, যদি বলে না দেয় এই অ্যাসেটটা কী করেছি, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে কী বলেছিলাম, বুক ভ্যালুতে সেল করে দিতে হয় না, ওটা না, নিয়মটা কি, যদি কিছু বলে না দেয় তাহলে মনে করবো ওই অ্যাসেট থেকে কোনো টাকাই পাইনি। কী বললাম বুঝতে পারলি তো, গল্পটা বুঝতে পারলি? আবার বলবো, আবার বলছি, দেখ শোন কী বলবো, ধর এখানে একটা ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট, এখানে ব্যালেন্স শিটে ধর কী ছিল, ধর ডেটার্স ছিল, ফার্নিচার ছিল, বিল্ডিং ছিল, আর লিখলাম না, ঠিক আছে তো। আমরা যখন রিয়ালাইজেশন করতাম এখানে আমি অ্যাসেট সাইডটাই বলছি, এইগুলো কি লিখতাম, ডেবিটে লিখতাম 2 ডেটার্স, 2 ফার্নিচার, 2 বিল্ডিং। সাপোজ ধর ডেটার্সটা ক্যাশ, ডেটার্সের থেকে টাকা পেয়েছি কত, যাই টাকা পেয়েছি, ডেটার্সের কিছু টাকা পেয়েছি, ফার্নিচারের থেকে কিছু টাকা পেয়েছি, এবার বিল্ডিং থেকে কত টাকা পেয়েছি কোশ্চেনে বলেই দেয়নি। আমি কি বলেছিলাম, এখানে যেই টাকাটা ছিল সেখানে এই টাকাটা বসিয়ে দিতে, বুক ভ্যালু বসিয়ে দিতে। বলছে এটা নিয়ম না, নিয়ম কি, মনে করছি বিল্ডিং বেচে কোনো টাকা, বিল্ডিংটা বেচতেই পারিনি, সেক্ষেত্রে বিল্ডিংয়ের ভ্যালু 0 হবে, বুঝতে পারলি তো, নর্মাল। এইটা বলেছে, আমি আগের দিন একটা নোট দেখেছিলাম, অন্য একটা বই দেখেছিলাম, ওটা পরে রেকটিফাই করলাম, না ওটা বেচবি না, বুক ভ্যালুতে বেচবো না, মনে করবো টাকা পাওয়াই যায়নি কিছু, এই জন্য বইয়ের অঙ্ক সেদিনের সঙ্গে মেলেনি, ঠিক আছে তো, বুঝতে পারলি তো গল্পটা। তার মানে এই পয়েন্টগুলো বোঝা গেল, কারণ আগের দিন যেটা ভুল করেছিলাম, ভুলটা বলেছিলাম, ভুলটা রেকটিফাই করে দিলাম, ঠিক আছে তো।